থ্যাংক ইউ এবং আহ, আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং। আমরা ফর্মালি শুরু করছি। সো সিপিডি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড রাউন্ড টেবল অন এনশিওরিং হেলথ থ্রু ইউনিভার্সাল হেলথ কেয়ার ইন বাংলাদেশ। আমরা জানি যে আসলে হেলথ কেয়ার বাংলাদেশে এদিকে আমরা অনেক পিছিয়ে আছি, স্পেশালি এটা স্পেন্ডিংয়ে। গভর্নমেন্ট স্পেন্ডিং আমরা জানি যে আমাদের ইন টার্মস অফ জিডিপি এটা খুবই কম, লেস দেন 2%, যেটা আমরা কম্পারেবল কান্ট্রিজ, ইভেন নেইবারিং কান্ট্রিজ থেকে অনেক কম। আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার কিন্তু এটাও আসলে ওয়ান অফ দ্য হাইস্ট ইন দ্য ওয়ার্ল্ড, অলমোস্ট 75%। সো আমরা দেখেছি যে এই কোনো একটা ফ্যামিলিতে অনেক ফ্যামিলি আসলে বিলো পোভার্টি লাইনে চলে যায় বিকজ অফ হচ্ছে আসলে হেলথ কেয়ার স্পেন্ডিং, আনএক্সপেক্টেড স্পেন্ডিং এর কারণে অনেক ফ্যামিলি সাডেনলি আমরা দেখেছি যে তারা আসলে একদম বিলো পোভার্টি লাইনে চলে যায়। সো এই যে ইউনিভার্সাল একটা হেলথ কেয়ার সিস্টেম বাংলাদেশে, এটা আহ, কতটা জরুরি সেটা আমরা কিছু ডেটা দেখলেই আমরা দেখতে পারবো। সো আমরা ডক্টর ফাহমিদা খাতুন, এক্সিকিউটিভ ডিরেক্টর, দ্য সেন্টার ফর পলিসি ডায়ালগ। সো আপা আছেন। আমি এখন ডক্টর ফাহমিদা খাতুনকে আহ্বান করছি আপনার ওয়েলকাম অ্যাড্রেস দেওয়ার জন্য। আরেকটা কথা হচ্ছে যে আপনারা এনিবডি, ল্যাঙ্গুয়েজ ইজ ইয়োর চয়েস, বাংলা অর ইংলিশ, ইউ ক্যান স্পিক ইন ইয়োর চয়েস। থ্যাংক ইউ। সো ডক্টর ফাহমিদা খাতুন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সেন্টার ফর পলিসি ডায়ালগের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকে সকালে এই গোল টেবিল আলোচনার আসার জন্য। যেটি সাজ্জাদুর রহমান বললেন যে আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, স্বাস্থ্য বিষয়। কারণ আমরা তো জানি যে বাংলায় একটা কথা আছে, স্বাস্থ্যই সকল সুখের মূল। কিন্তু দেখা যায় সেটা ব্যক্তিগত পর্যায়ে হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক, স্বাস্থ্যটা নিয়ে আমরা একটু পরের দিকে চিন্তা করি। সামনে অনেক চিন্তা থাকে, অনেক কার্যক্রম করি, কিন্তু স্বাস্থ্যটা সবার শেষে স্থান পায়। কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী জনগণ যদি না থাকে তাহলে সেটা অর্থনৈতিক উন্নয়নকেও বাধাগ্রস্ত করে। সেটা হয়তো আমরা বুঝতে পারি না, খুব দ্রুত ইমিডিয়েটলি দেখা যায় না, কিন্তু আসলে ক্রমান্বয়ে সেটা বছরের পর বছর এভাবে চলতে থাকলে তাহলে উৎপাদনের উপরে প্রভাব পড়ে, অর্থনৈতিক প্রবৃদ্ধির উপরে প্রভাব পড়ে। আমরা যতটা না আমাদের ভৌত অবকাঠামোতে বিনিয়োগ করি, আমরা আমাদের সামাজিক অবকাঠামোতে বিনিয়োগ করি না, এবং স্বাস্থ্য খাতও সেরকমই একটি উপেক্ষিত খাত রয়ে যায়। কয়েকটি খুব দু-একটি গুরুত্বপূর্ণ তথ্য জাস্ট দিতে চাই। আপনারা এখানে যারা আছেন সবাই বিশেষজ্ঞ, কিন্তু আলোচনার একটা কনটেক্সট তৈরির জন্য যে কেন আমরা এই বিষয়টা নিয়ে চিন্তিত এবং কেন এটার উপর গুরুত্ব দিতে চাচ্ছি। যেহেতু এটা একটা উপেক্ষিত খাত, সেটার কিন্তু প্রমাণটাও রাষ্ট্রের যে সমস্ত পদক্ষেপ আছে সেগুলার মাধ্যমে প্রকাশ পায়। যেমন ব্যয়ের কথাটা সাজ্জাদ বললেন যে এই যে স্বাস্থ্য খাতের উপরে ব্যয়টা, এই ব্যয়টা কিন্তু আমাদের জনগণ আউট অফ পকেট এক্সপেন্ডিচার করে, অর্থাৎ নিজের পকেট থেকে খরচটাই বেশি হয়। কারণ রাষ্ট্রের যে বরাদ্দ থাকে, আমাদের যে স্বাস্থ্য বাজেট, সেই বাজেটটা কিন্তু জিডিপির অনুপাতে 1% নিচে। সেটা গত 10-20 বছর থেকে একই পরিমাণে, এটা কিন্তু বাড়ছে না, এবং চলতি অর্থ বছরে সেটা 0.74%, এবং সেটা যদি আমি আবার পুরো বাজেটের অংশ হিসাবে দেখি তাহলে মাত্র 5.2%। অর্থাৎ এত কম একটা বরাদ্দ। এবং তারপরে আরেকটা হচ্ছে যে এখানে আবার আমাদের যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার বলি, সেটার কারণটা হচ্ছে যে মোট যে স্বাস্থ্য খাতে খরচ হয়, একটা সরকার করে থাকেন, আবার ব্যক্তি খাত থেকেও খরচ হয়। তো এই যে মোট খরচটা আমাদের দেশে স্বাস্থ্য খাতটা, সেটা আবার জিডিপির 2.36%। এর মধ্যে সরকারি ব্যয়টা হচ্ছে 0.4%। অর্থাৎ এই সংখ্যাগুলি দিয়ে এটাই বোঝা যাচ্ছে যে এখানে আমরা গুরুত্বটা তেমন দিচ্ছি না, এবং যার ফলে এই যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার হচ্ছে সেটা কিন্তু দারিদ্র্যকে আরো বাড়িয়ে তুলছে।
এটা মানব দারিদ্র্য, এবং এই মানব দারিদ্র্য থেকে কিন্তু অর্থনৈতিক দারিদ্র্যটা সৃষ্টি হয়। এবং আম সরকারি হিসাবেই আমরা দেখি যে ক্রমান্বয়ে আ যত আমরা এগুচ্ছি ততটা এই স্বাস্থ্য খাতের আউট অফ পকেট এক্সপেন্ডিচার এর কারণে দারিদ্র্যের পরিমাণটা বেড়ে গেছে। যেমন ধরেন যে ২০১০ সালে এই যে আম নিজের পকেট থেকে স্বাস্থ্য খাতে আ ব্যয় করার জন্য, স্বাস্থ্য পুনরুদ্ধার কিংবা স্বাস্থ্য খাতে ব্যয়ের জন্য যে খরচ করা হয়েছে, সেখানে আ দারিদ্র্য সীমার নিচে যা ছিল, ৩ দশমিক নিচে পড়ে গিয়েছিল ৩.১১% লোক। এই দারিদ্র্য সীমাটা হচ্ছে যে $২.১৫ ডলার দিনে যাদের আয়, সেইটা তার নিচে তাদেরকে। এই ৩.১% জনগণ, এটা ২০১৬ তে যেয়ে বেড়ে ৩.৭৪%, অর্থাৎ এই স্বাস্থ্য খাতে ব্যয়ের কারণে তারা দরিদ্র হয়ে গিয়েছে আরো। তো অথচ এটা কিন্তু উল্টো হওয়ার কথা, রিভার্স হওয়ার কথা। কারণ আমরা তো আমাদের বাজেটের আকার বাড়াচ্ছি, আমাদের জিডিপির পরিমাণও বাড়ছে। কিন্তু আসলে আবার এই দ দ স্বাস্থ্যের কারণে দরিদ্র হয়ে পড়েছে, এবং স্বাস্থ্যের ব্যয় মেটাতে যেয়ে এই যে দরিদ্র হয়ে যাওয়াটা, এটা কিন্তু একটা প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে চলে যায়, এবং ওই প্রজন্মটাই আটকে থাকে, এবং ওইজন্যই কিন্তু সমাজে বৈষম্য সৃষ্টি হয়। বৈষম্য সৃষ্টির একটা অন্যতম উৎস হচ্ছে এই স্বাস্থ্য খাতে ব্যয়ের যে স্বল্পতা, এবং স্বাস্থ্য খাতে নিজেদেরকে যে ব্যয় করতে হয়। তো সুতরাং সেই ক্ষেত্রে আমরা যেটা শুনেছি, সাজ্জাদ বলেছেন যে আমরা যদি একটা সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারি সকলের জন্য, তাহলে আমাদের ব্যক্তি পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের জন্য এটা ভালো একটা পদক্ষেপ হবে। এবং আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলোতে কিন্তু গুরুত্ব দেওয়া আছে। বিভিন্ন টার্গেট দেওয়া আছে। কিন্তু সেগুলো আমরা পূরণ করতে পারিনি। এছাড়াও যে গ্লোবাল টার্গেট যেগুলো আছে, সেখানেও কিন্তু বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। যেমন আপনারা জানেন যে আম সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি, যেটা এসডিজি 3, যেটা কিনা স্বাস্থ্যর সকলের জন্য স্বাস্থ্য এবং আম ওয়েল বিইং, শুধু যে স্বাস্থ্য তা না, সামগ্রিক ও আ সামগ্রিক ওয়েলবিং যেটা আমরা বলি, সেইটা, এবং সকলের জন্য, সেটা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলের জন্য একটা সামগ্রিক ভালো অবস্থা, সেটার কথা বলা হয়েছে। এবং এখানে এই এসডিজি 3 এর মধ্যেও কিন্তু 3.8 যেটা, সেখানে কিন্তু এই ইউনিভার্সাল হেলথ কাভারেজ এর কথা বলা হয়েছে, যে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা বলা হয়েছে, এবং যেটা কিনা ২০৩০ সালের মধ্যে করতে হবে এই বলে অ পৃথিবীর দেশগুলো প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, আমরাও হয়েছি। কিন্তু আমরা জানি যে আমরা কোথায় আছি, সেটা আপনাদের কাছ থেকে আরো শুনবো। কিন্তু আম আম এই আমার এই প্রারম্ভিক বক্তব্যে আমি বিশেষ কিছু বলব না। শুধু মোটা দাগে যে আমি মনে করছি যে মূল বিষয়টা হচ্ছে এই স্বাস্থ্য খাতে বিনিয়োগটা প্রয়োজন। এবং এই বিনিয়োগটা যেহেতু আমাদের সরকারি পর্যায়ে আ একটা সম্পদের সীমাবদ্ধতা আছে। তো সরকারের এই, আমরা তো আফটার অল একটা স্বল্পোন্নত দেশ। তো সম্পদ এই রাস্তাঘাট তৈরিতে বিনিয়োগ করবে, নাকি শিক্ষা খাতে বিনিয়োগ করবে, নাকি জ্বালানি খাতে করবে, নাকি স্বাস্থ্য খাতে করবে, এরকম একটা প্রতিযোগিতা থাকে বিভিন্ন খাতে, কোথায় করবে, কম্পিটিং প্রায়োরিটি যেটা বলি। কিন্তু তার এটা শুধুমাত্র একটা স্বাস্থ্যটা আ পাবলিক একটা অংশ কিংবা রাষ্ট্রের একটা দায়িত্ব, তার বাইরেও অর্থ যোগানের ক্ষেত্রে আপনার ব্যক্তি খাতেরও একটা আ প্রয়োজন দরকার আছে। ব্যক্তি খাত থেকেও অর্থ সংগ্রহ করার দরকার আছে। আর এই যে হেলথ ইন্সুরেন্স কাভারেজের কথা, আরেকটা বিষয় যেটা আপনারাও হয়তো বলবেন, যে দক্ষ মানব সম্পদেরও প্রয়োজন রয়েছে। এটা একটা বিষয় যে আপনি দেখেন যে স্বাস্থ্য খাতে বিনিয়োগ কিংবা স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ কম থাকে। কিন্তু তারপরেও আমরা কি দেখি? যে সেটা আবার পুরোপুরি ব্যবহার হয় না। ব্যবহার করার দক্ষতাটাও নাই। আমাদের যে পাবলিক সার্ভিস কোয়ালিটিটা এইরকম অবস্থা। তো সেই দক্ষ জনবল সরকারি পর্যায়ে, প্লাস যারা মাঠ পর্যায়ে আছেন, তাদেরও প্রয়োজন রয়েছে। তো এই বলে আমি শেষ করব। এখানে কতগুলি
প্রশ্ন আমি রেখেছি, কিন্তু এর বাইরেও আলোচনা পরিধি বিস্তৃত হবে, কিন্তু জাস্ট একটা থট প্রসেসিং এর জন্য যে আমরা বলছি যে কি ধরনের বাধা আছে আমরা যদি সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই, এবং কি ধরনের অর্থ প্রয়োজন, কি ধরনের মানব সম্পদ প্রয়োজন, ব্যক্তি খাত, এনজিও খাত এবং অন্যান্য স্টেক হোল্ডারদের কি ভূমিকা রয়েছে। এবং এই যে আরো স্বাস্থ্য তো বিভিন্ন কারণে হয়, আমরা একটা অ্যাডিশনাল একটা কারণ দেখছি যে জলবায়ু পরিবর্তনের কারণেও কিন্তু মানুষের উপরে একটা স্বাস্থ্যের নেতিবাচক প্রভাব পড়ছে। জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্যের উপরে একটা সংযোগ ওতপ্রোতভাবে পরিলক্ষিত হচ্ছে। সেই প্রেক্ষিতেও আমাদের কি ধরনের পদক্ষেপ হতে পারে, এবং অন্যান্য দেশে এই যে সার্বজনীন স্বাস্থ্যসেবা তারা কিভাবে করতে পেরেছে, কি ধরনের এক্সাম্পল আমাদের সামনে রয়েছে যেটা কিনা আমরা অবলম্বন করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে আবারও এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সাজ্জাদ, আপনার কাছে। থ্যাংক ইউ ডক্টর ফাহমিদা। জি, থ্যাংক ইউ ডক্টর ফাহমিদা খাতুন আপনার ইনসাইটফুল বক্তব্যের জন্য। অনেক তথ্যই এখানে আপনি দিয়েছেন যে আমাদের আসলে আউট অফ এক্সপেন্ডিচার যে বাড়ছে, অথচ আমরা তো এই অর্থনৈতিকভাবে ডেভেলপ করছি। আমরা শুনছি যে আমরা ওয়ান অফ দ্য হাই গ্রোথ কান্ট্রি, কিন্তু আনটিল কোভিড যদি আমরা ধরি, আমরা আসলে 7% গড়ে কিন্তু জিডিপি গ্রোথ হয়েছে, অথচ আমাদের কিন্তু আসলে এই যে একটা বেসিক সেক্টর হেলথ কেয়ারে আমরা দেখছি যে আসলে এখানে ইন্ডিকেটর গুলো আসলে ডিক্লাইনিং। সো ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন যে কিছু আজকের ডিসকাশনের কিছু যে কি কোশ্চেন্স আমরা কিভাবে সেটা আসলে আহ, এই ইউনিভার্সাল হেলথ কেয়ার কভারেজটা কিভাবে বাংলাদেশে এনশিওর করা যেতে পারে। তো সেইগুলোর জন্য আসলে কি ধরনের বাধা আছে, আপা যেটা বললেন সেই পয়েন্টসগুলোর উপরে যদি আমরা আমাদের বক্তব্যগুলো আসলে রাখতে পারি, ফোকাস রাখতে পারি। সো ফান্ডিং, রিসোর্স লিমিটেশন, নাকি আসলে ইনফ্রাস্ট্রাকচার ডেফিসিয়েন্সিস, ওয়ার্কফোর্স শর্টেজেস, then fragmented healthcare services, because different kind of এখানে প্রাইভেট পাবলিক বিভিন্ন ধরনের এবং এদের মধ্যে ইন্টিগ্রেশনটাও নেই, রেগুলেটরি অ্যান্ড গভর্নেন্স চ্যালেঞ্জেস, সেটা যদি কিছু আপনাদের কাছে মনে হয় সেটা বলতে পারেন। এবং আসলে অ্যাওয়ারনেস ইজ অলসো বিগ ইস্যু বাংলাদেশে, বিকজ আমরা জানি যে আমরা আসলে আহ, অসুস্থ না হলে আসলে আমরা ডক্টরের কাছে যাই না, আমরা দেখি এটা ভেরি কমন। বাট তো এখানে একটা আমাদের পার্সোনাল অ্যাওয়ারনেসেরও ব্যাপার আছে, প্লাস হচ্ছে পলিটিক্যাল অ্যান্ড ব্যুরোক্রেটিক হার্ডেলস, সেটাও আমরা জানি যে কিভাবে আসলে এই হার্ডেলস গুলো আপনার এই ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। সো আমরা আলোচনা শুরু করছি। ডক্টর সাইদ আব্দুল হামিদ, আপনি বলছিলেন যে আপনাকে 11টার মধ্যে যেতে হবে। সো আই রিকোয়েস্ট ইউ টু স্পিক অন দিস ইস্যু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো পার্টিকুলার কোশ্চেন আছে নাকি আমি ইস্যুর উপর কথা বলবো? ইস্যুর উপর একটু ফোকাস, ওকে। আপনার কি ব্যারিয়ার্স, এগুলোর ব্যারিয়ার্স কি করতে হবে, ফাইন্যান্সিং কেমন, আমার ব্যারিয়ার্স নিয়ে অনেক আলোচনা হবে নিশ্চয়ই এখানে। আমি একটু দু একটা সলিউশনের কথা বলে যাই, যেহেতু সময় একদম কম। আপনি বলছেন 3 মিনিট। তো সলিউশন যদি আমরা প্রাইমারি কেয়ারের কথা বলি, তাহলে প্রাইমারি কেয়ারের আমাদের সারা পৃথিবীতে যেটা নাই আমাদের সেখানে এটা আছে। সেটা হলো যে প্রাইমারি কেয়ারকে আমরা এরিয়া ভিত্তিক ভাগ করে ফেলছি, আরবান এবং রুরাল। কিন্তু সারা পৃথিবীতে প্রাইমারি কেয়ার মানে প্রাইমারি কেয়ার, সেটা আরবানে হোক, রুরালে হোক, আর যাই হোক। তো যাই হোক, যেহেতু আমাদের এখানে ডিভাইডেড হয়ে গেছে, এখন সে আলোকে বলতে হয়। তাহলে আর আমরা যদি রুরালে ফোকাস করি, তাহলে রুরালে প্রাইমারি কেয়ার কারা দিচ্ছে আমাদের জানা আছে। সরকারি সিস্টেমে আমাদের দেওয়া হচ্ছে কমিউনিটি ক্লিনিক। আমাদের কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের সভাপতি মহোদয় এখানে আছে। আমাদের আছে আরেকটা ধারা, যেটা হলো এফডব্লিউসি, দ্যাট মিনস যেটা হলো ফ্যামিলি প্ল্যানিং অধিদপ্তর। এখন ফ্যামিলি প্ল্যানিং ডিভিশনও হয়েছে মেডিকেল এডুকেশনের সহ। আরেকটা যেটা, সেটা হলো হেলথের সাব সেন্টার আছে। আমাদের মূল যে ডিজি হেলথ, সেটা সাব সেন্টার আছে। এখানে আমাদের ইউনিয়ন পর্যায়ে যে স্বাস্থ্যসেবা, সেই স্বাস্থ্যসেবাটা ভেরি মাচ কিউরেটিভ কেয়ার ফোকাসড। আমাদের সিস্টেমটাই কেন জানো আমরা ওইটাই বুঝি যে কিউরেটিভ কেয়ার, অসুখ বিসুখ হলে তারপরে আমরা যাবো। এই জন্য দেখেন যে কমিউনিটি ক্লিনিক, তার নাম ক্লিনিক রাখা হয়েছে, দ্যাট মিনস এটা কিউরেটিভ কেয়ার। এটা কিন্তু কমিউনিটি ওয়েলবিং সেন্টার বা অন্য কিছু রাখা হয়নি, ক্লিনিক হিসাবে এটাকে ট্রিট করা হয়েছে, যে ওখানে গেলে ওষুধ টষুধ দেওয়া হবে।
যদি এটা ধারণাটা অন্যরকম ছিল। তো এখানে যে হোক মোটা দাগে যেটা বলা যেতে পারে যে এই যে 3 ধারার যে স্বাস্থ্য ব্যবস্থা আছে এটাকে ইন্টিগ্রেট করে এক ধারাতে নিয়ে আসতে হবে। দ্যাট মিনস প্রাইমারি ইউনিয়ন লেভেলের প্রাইমারি কেয়ার কে একটা আমব্রেলার নিচে আনতে হবে। সেই আমব্রেলাটাকে এখন ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে, সেটা কি এখন আমাদের যে সরকারি যে সিস্টেমটা আছে সেইভাবে হবে, যে একটা ডিভিশন বা একটা ডিজির আন্ডারে সেটা হবে, সেটা একটা হতে পারে, কিন্তু সেটা হলে সলিউশন তেমন কিছু হবে না। এই কারণে এগেইন আমরা ওই যে গ্রামে ডাক্তার রাখতে পারি না, অ্যাবসেন্টিজম আছে, কাজকর্মে ফাঁকি আছে, আমাদের মনিটরিং সুপারভিশনের অভাব আছে, তাহলে এরকম প্রবলেমগুলো হবে। তাহলে বিকল্প কি? বিকল্প যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে যে একটা জিপি সিস্টেম, আমি জিপি প্র্যাকটিস না, জিপি সিস্টেম চালু করা যেতে পারে। দ্যাট মিনস জেনারেল প্র্যাকটিশনার সিস্টেম। আমাদের বিভিন্ন দেশে জিপি সিস্টেম আছে, দ্যাট মিনস ইউকেতে আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, আরো অনেক দেশে আছে। ওগুলো হুবহু আমরা কপি করতে পারবো না। বাংলাদেশে একটা ধারা এখানে এস্টাবলিশ করতে হবে। কি ধারা সেটা? সেটা হচ্ছে যে প্রফেসর মামুন আছে, একসাথে আমরা অনেক কাজ করেছি, ওনারও মডেল আছে, কম্বাইন্ড চিন্তা থেকে আমি বলছি। সেটা হচ্ছে যে এখানে ধরেন যে ইউনিয়ন বেসড আমাদের জিপি থাকবে, সেখানে একজন ডাক্তার থাকবে, ইউনিয়নে একজন ডাক্তার থাকবে, এবং সেই ডাক্তার কিন্তু সরকারি সিস্টেম থেকে যাবে না। এই জিপিটা হতে হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে, দ্যাট মিনস প্রাইভেট পার্ট থেকে যাবে, সেই থাকবে। এখানে ধরেন যে জিপি সেন্টারে 2 জন নার্স, 2 জন মিডওয়াইফারি, একজন নার্স থাকবে, জিপি সেন্টারে একজন প্যারামেডিক থাকবে, জিপি সেন্টারে আমাদের যে আছে একজন ডিপ্লোমা ফার্মাসিস্ট আছে, এবং আরো যে সাপোর্ট স্টাফ সেগুলো থাকবে। এর সাথে যেটা সেটা হলো কমিউনিটি ক্লিনিককে লিংক করতে হবে। কমিউনিটি ক্লিনিকে একজন প্যারামেডিক থাকবে, সিএসসিপি হেলথ ওয়ার্কার হয়ে যাবে, এবং আমাদের সাথে আরো 2-3 জন হেলথ ওয়ার্কার, 3 জন হেলথ ওয়ার্কার, সো একজন প্যারামেডিক এবং 3 জন হেলথ ওয়ার্কার। দ্যাট মিনস কমিউনিটি ক্লিনিকে 4 জন থাকবে, কমিউনিটি ক্লিনিক না, কমিউনিটি ক্লিনিক প্লাস কমিউনিটি সার্ভিস দেওয়ার জন্য 4 জন থাকবে, তার মধ্যে একজন প্যারামেডিক এবং 3 জন হেলথ ওয়ার্কার। তার মানে আমরা যদি বলতে পারি যে ইউনিয়নে 9 জন হেলথ ওয়ার্কার থাকবে, ইউনিয়নে সব মিলে 4 জন প্যারামেডিক থাকবে, 3টা কমিউনিটি ক্লিনিকে 3 জন, এবং জিপি সেন্টার যেটা হবে ইউনিয়ন লেভেলে সেখানে একজন থাকবে। এইটা যদি সিস্টেম হয় তাহলে হয়তো সার্ভিস দেওয়া সম্ভব। তাহলে ফাইন্যান্সিংটা কিভাবে হবে? ফাইন্যান্সিংটা গভর্নমেন্টের ফাইন্যান্স থেকে হতে হবে। গভর্নমেন্ট এটা ক্যাপিটেশন ভিত্তিতে দিক বা অন্য কোনো সিস্টেমে দিক, সেটা হয়তো আলোচনা করে ঠিক করা যেতে পারে। সো এটা গভর্নমেন্ট ফাইন্যান্স হতে হবে। ওষুধ এবং অন্যান্য যে সেবা যেটা, সেগুলো আপাতত গভর্নমেন্ট ফাইন্যান্সে হতে হবে। শুরু হলে তারপরে ওয়ে আউট বের করা যাবে যে কিভাবে সামনের দিনগুলোতে এটাকে রিভিশন করে চালানো যায়। এটা হচ্ছে যে আমি বলবো যে ইউনিয়ন লেভেলে প্রাইমারি হেলথ কেয়ার। আমরা যদি আরবানে আসি, যেহেতু আমি শুরুতে বলছি যে আরবান পিকচারটা আমরা আলাদা করে ফেলছি, আরবানও যেটা হতে পারে যে একই মডেলের এই প্রাইমারি কেয়ার, আমাদের আরবান আছে 3 টাইপের আরবান। এই ঢাকা চিটাং এর মতো এরকম ব্যস্ত আরবান আছে যেখানে অনেক প্রোভাইডার আছে, আবার আছে দেখা যাচ্ছে সিলেট, ময়মনসিংহ এর মতো সিটি কর্পোরেশন, বাট এত ব্যস্ত আরবান না। এর বাইরে যেটা আছে আমাদের ডিস্ট্রিক্ট এবং মিউনিসিপ্যালিটি বেস আরবান, সেখানে সার্ভিস নাই বলেই চলে বা অত প্রোভাইডার নাই। সো ইউনিয়ন এবং মিউনিসিপ্যালিটি উপজেলা এবং ডিস্ট্রিক্ট বেস মিউনিসিপ্যালিটি বেস যে আরবান, সেই আরবানে কিন্তু এই যে মডেলটা, রুরালে যে মডেলটা বললাম, এই মডেলটা কিন্তু ওখানে ফিট করা যায়। আর বাকি যে আরবান আছে, বিশেষ করে ঢাকার মতো যে আরবান, সেই আরবানগুলোতে যেটা করতে হবে সেটা হলো আমাদের একটা সার্ভিস ডিফাইন করতে হবে। আরবানের জন্য কি সার্ভিস হবে তার একটা এসওপি থাকবে। এখানে অনেক প্রোভাইডার আছে, সেই প্রোভাইডার কোয়ালিফাইড কম্পিটেন্ট প্রোভাইডার কাছ থেকে স্ট্র্যাটেজিক পারচেজিং সিস্টেমে কিনে নিতে হবে। এটা হচ্ছে যে আরবানের মডেল। এসওপি কি হবে ইত্যাদি ইত্যাদি, সেটা হচ্ছে যে যে একটা আলো ক্লিনিক মডেল আমরা ডিজাইন করেছিলাম, ইউনিসেফ সেটা পাইলট করতেছে গত 2-3 বছর ধরে। সেখানে কিন্তু এই বিষয়গুলো দেওয়া হচ্ছে, এবং পুরোটা কিন্তু টেকনোলজি বেসড হতে হবে এখানে, এবং রুরালে যেটা সেটা হলো পুরোটা ডিজিটালাইজ টেকনোলজি বেসড হতে হবে। এইটা হচ্ছে যে আমি বললাম যে প্রাইমারি হেলথ কেয়ারের কথা। আমি জাস্ট সংক্ষেপে আরো 2-একটা কথা বলবো, সেটা হচ্ছে যে বাকিটা কি হবে আমাদের উপজেলা লেভেল, এবং আমি যদি বলি যে ইমপেশেন্ট কেয়ার, তাহলে সেখানে কি হবে আর কি। আমি বলে যেটা বললাম সেটা হলো যে এই যে ইউনিয়নে যে রেফারেল যে জিপি সেন্টারটা হবে, সেটার সাথে উপজেলার একটা স্ট্রং রেফারেল মেকানিজম তৈরি করতে হবে। সেই জন্য উপজেলা যে স্বাস্থ্য ব্যবস্থা আছে সেটাকে ইমপ্রুভ করতে হবে। বিশেষ করে এখানে যে আমাদের ইমার্জেন্সি স্বাস্থ্য ব্যবস্থা যেটা আছে সেটা খুব নাজুক অবস্থা আছে, এবং ইমার্জেন্সির জন্যই সিস্টেমের উপর সবচেয়ে বেশি ব্লেম হয়, হসপিটালরা বেশি দায়ী হয়, সেই জায়গাগুলো কিন্তু আমাদের গুরুত্ব কম। সেটা করতে হবে। এবং সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি যেটা বলবো যে আমাদের যে এসএসকে যেটা আছে, দ্যাট মিনস স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি, যেটা টাঙ্গাইলে পাইলট করা হয়েছিল প্রায় 8-10 বছর, সেটা এখন কিন্তু স্থগিত আছে, কারণ হচ্ছে যে অপারেশন প্ল্যান পাস হয়নি, দ্যাট মিনস যেহেতু সেক্টর প্রোগ্রাম পাস হয়নি। এই এসএসকে ইজ এ গুড কনসেপ্ট,
কিন্তু এটা বাস্তবায়ন না করতে পারাতেই কনসেপ্টটাকে আমরা পচিয়ে ফেলেছি। আমরা কিন্তু এখানে অনেক কনসেপ্ট পচিয়ে ফেলি, অনেক ভালো ভালো কনসেপ্ট বাংলাদেশে এসে নষ্ট করে ফেলি এবং কয়দিন পরে আমরা বলি যে না এটা বাংলাদেশে কাজ করে না। কিন্তু কনসেপ্টের দোষ না, আসলে দি মডালিটি, দি ডিজাইন এবং হাউ ইট ইজ ইমপ্লিমেন্টেড, এই বিষয়গুলো হচ্ছে দায়ী। তো এখানে এসএসকে এর কথা আমি যেটা বলবো, এবং এই এই অন্তর্বর্তী সরকার অন্তত এই কাজটা করে যেতে পারেন যে এসএসকে টাকে, এইটা 50,000 টাকার প্যাকেজ ছিল, এটাকে সিম্পলি 1 লাখ টাকার প্যাকেজে নেওয়া। দুই যেটা সেটা হলে 1 লাখ টাকার প্যাকেজ হলে এটা 1000 টাকা প্রিমিয়াম আছে, এটা 1500 টাকা প্রিমিয়াম হবে, এর বেশি হবে না। দ্যাট মিনস সরকারকে 1500 টাকা, 4,500 পরিবার আছে আমাদের, সরি 4.5 কোটি পরিবার আছে, সেটাকে 1500 দিয়ে গুণ করলে দেখেন কত হয়, এটা 6,000 কোটি টাকার মতো হয়। তো 6,000 কোটি টাকা। এবং আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে প্রতি বছর ওই যে সূচনা বক্তব্যে ফাহমিদা আপু বললেন যে আমরা বাজেট ব্যয় করতে পারি না, এই 10,000 কোটি টাকা, 10-12,000 কোটি টাকা প্রায় ব্যয় করতে পারি না। সো আমরা যদি এসএসকেটাকে ইউনিভার্সাল করি এবং এটাকে স্কেল আপ করি, দ্যাট মিনস 50,000 টাকার প্যাকেজকে আমরা 1 লাখ টাকার প্যাকেজে করব, এবং এটাকে শুধুমাত্র দরিদ্র ফোকাস না করে এটাকে সবার জন্য করব, এটা ইউনিভার্সাল করব। কারণ ইউনিভার্সাল যখন করব তখন এটা ডেভেলপমেন্ট ফেনোমেনা হয়, যেটা বলা হচ্ছে। কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছর যে 5% মানুষ দরিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে, এই 5% কিন্তু দরিদ্র না, এটা কিন্তু দরিদ্র সীমার উপরের মানুষ। তার মানে তারা কিন্তু নেমে যাচ্ছে, কিন্তু তাদেরকে যদি আমরা টাচ না করতে পারি তাহলে কিন্তু আমাদের তো এটা ডেভেলপমেন্ট ফেনোমেনা হলো না। আমাদের এখন যে এসএসকে যে টাইপের আছে সেটা হলো সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম ফর হেলথ, হেলথের জন্য একটা সোশ্যাল, দ্যাট মিনস পুয়ারদের জন্য দেওয়া হচ্ছে। হ্যাঁ, তারা হয়তো অতি দরিদ্র থেকে তাদেরকে আমরা পতনটা ঠেকাচ্ছি, কিন্তু যারা দরিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে তাদের ঠেকাতে পারছে না। সেজন্য আমি সংক্ষেপে এখানে যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে এসএসকে কে 50,000 টাকার প্যাকেজকে 1 লক্ষ টাকার প্যাকেজ হোক, এবং এসএসকে শুধুমাত্র দরিদ্র ফোকাস না করে এটাকে ইউনিভার্সাল করা হোক। আমাদের 4.5 কোটি পরিবার আছে, আপনি 1,500 টাকা করে গুণ করে দেখেন, এটা 6,000 কোটি টাকা মাত্র লাগবে এটা বাস্তবায়ন করতে। এবং সেই 6,000 কোটি টাকার ভিতরে আবার সেভ হবে, কারণ এর ভিতরে ওষুধ আছে এবং ডায়াগনস্টিক এর যে রিয়াজেন্ট গুলো আছে, ওখানে 1,000 কোটি টাকা সেভ হয়ে যাবে। সো 4 থেকে 5,000 কোটি টাকা এইটা যদি সরকার খরচ করতে পারে, এবং সেই টাকাটা কিন্তু আমাদের অলরেডি বাজেটের ভিতরে আছে, যেটা ব্যয় হয় না, যেটা বাজেটে ঘোষণা করা হয়, প্রস্তাব করা হয়, ব্যয় হয় না। এই কাজটুকু যদি করতে পারে তাহলে যুগান্তকারী একটা সূচনা হবে। কি সূচনা হবে? সেটা হচ্ছে যে মানুষ অন্তত বুঝতে পারবে যে তার একটা কার্ড আছে, এবং সেই কার্ড নিয়ে যখন হসপিটালে যাবে তখন তার একটা এন্টাইটেলমেন্ট থাকবে। এখন হয়তো মানুষ অনেক সার্ভিস পাচ্ছে, কিন্তু সে জানে না কয় টাকা সার্ভিস পাচ্ছে, ডাক্তার জানে না কয় টাকার সার্ভিস দিচ্ছে, দ্যাট মিনস হসপিটাল, এবং গভর্নমেন্টও জানে না কিন্তু কয় টাকা সার্ভিস দিচ্ছে। গভর্নমেন্ট এখন জানে যে 38,000 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে, সো সে 38,000 কোটি টাকা সার্ভিস দিচ্ছে। আসলে তো তাই না, সে হয়তো 38 ইনটু 10 গুণ হয়তো 3,80,000 কোটি টাকা সার্ভিস দিচ্ছে। যার কারণে কিন্তু আমাদের পলিটিশিয়ানরা এই সুযোগটা নিতে পারে না যে আমরা স্বাস্থ্যের যে বেনিফিটটা দিচ্ছি সেই বেনিফিটটা কতটুকু। তার মানে এখানে ত্রিমুখী লাভ আছে। আমি কার্ড পাইলে আমার একটা এন্টাইটেলমেন্ট থাকবে, আমি যদি সার্ভিস সেন্টারে যাই আমাকে সার্ভিস না দিলে আমি কিন্তু শো করতে পারছি। আপনারা জার্নালিস্ট আছে, আপনারা খোঁজ খবর নেবেন যে এখন কার্ড দেওয়া হয়েছে, সার্ভিস নিচ্ছে কিনা। আমরা গবেষক, গবেষণা করে দেখবো যে হ্যাঁ কার্ডে কাজ হচ্ছে, কাজ হচ্ছে না। সো কন্টিনিউয়াস একটা ইমপ্রুভমেন্ট হবে, একটা ফোকাসড হবে, এবং ফ্যাসিলিটি দেখবে যে আমি কার্ড নিয়ে যাচ্ছি, আমাকে সার্ভিস দিতে হবে, ফ্যাসিলিটি ম্যানেজার সে কিন্তু কোনো রিসোর্স আনইউজড রাখবে না, সে কিন্তু পূর্ণাঙ্গ ব্যবহার করার চেষ্টা করবে, এবং কেন্দ্রকে সে বলতে থাকবে আমাকে যে রিসোর্স দিয়েছো সেটা কিন্তু হচ্ছে না, তো আমাকে অতিরিক্ত রিসোর্স দাও। দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট, এই যে বাজেট ইনক্রিজ করা, আমাদের বাজেট ইনক্রিজ করার কোনো সুযোগ নাই। অন্যদিকে যেটা হচ্ছে যে রেফারেল সিস্টেমটা এস্টাবলিশড হবে। কারণ আমাকে যদি বলে দেওয়া হয় যে এই 1 লক্ষ টাকার প্যাকেজ পাইতে গেলে তোমাকে প্রথমে উপজেলায় যেতে হবে, পার্টিকুলার হসপিটালে যেতে হবে, তুমি যদি বাইপাস করে ডিস্ট্রিক্ট বা মেডিকেল কলেজে যাও কিন্তু এই সুবিধাটা পাবা না। হ্যাঁ পাবা, কিন্তু তোমাকে স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে কিনতে হবে। তাহলে আমি বাধ্য হব রেফারেল চেইনটা ম্যানেজ করতে। এই বাংলাদেশে এইরকম একটা প্যাকেজ ভিত্তিক সার্ভিস ছাড়া কোনোভাবে রেফারেল সিস্টেম এস্টাবলিশ করা সম্ভব না। তো আমি মনে হয় শেষ করছি এখানে। অনেক ধন্যবাদ। জি, থ্যাংক ইউ ডক্টর হামিদ। আপনি ব্যস্ত আছেন, হয়তো চলে যাবেন, নাহলে আমরা হয়তো পরে আরো আপনার সাথে আলোচনা করতে পারতাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস টুডে। So now I request Dr. Khandekar A. Mamun, Director, Institute of Research, Innovation and Incubation. So and United International University-তে আপনি পড়িয়ে থাকেন। সো যেটা বলছিলেন ডক্টর হামিদ যে আপনার এই সেক্টরে অনেক কাজ করা আছে, সো আপনি যদি আজকের আমাদের সাবজেক্টের উপরে আসলে এই প্রবলেমসগুলো কেন এবং আসলে কি ব্যারিয়ার্স ইউনিভার্সাল হেলথ কেয়ার সিস্টেম চালু করতে, এবং
অন্যান্য যে চ্যালেঞ্জেস, স্কেলের বিষয়, তো সবকিছু মিলিয়ে যদি আপনি আপনার এক্সপিরিয়েন্স বলেন এখানে। জি। জি, আসসালামু আলাইকুম। হামিদ ভাই ভালোই অ্যাড করছেন। আমি আসলে আমার 10 বছরের জার্নিটা হয়তো খুব শর্টে এখানে বলার চেষ্টা করব। আমি আসলে বাই অ্যাক্সিডেন্ট হেলথে চলে আসছি। আমি বেসিক্যালি কম্পিউটার ইঞ্জিনিয়ার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমার কাজ ছিল, বাট অ্যাক্সিডেন্টালি আই ডিড মাই পিএইচডি ইন হেলথ কেয়ার। এবং সেখানে কাজ করতে গিয়ে আমার আম্মা হচ্ছে আমার জন্য বিগেস্ট এক্সপেরিমেন্ট। শি ওয়াজ এ ক্যান্সার সার্ভাইভার। তো ওনাকে নিয়ে কাজ করতে গিয়ে আমি আসলে হেলথে ইনভলভ হয়েছি। এবং সেখানে যে জিনিসটা আমার কাছে রিয়েলাইজেশন ইন 2008 টু 2012, যে আমি আমার মায়ের হেলথটাকে ম্যানেজ করতে পারছেন, শি ইজ স্টিল অ্যালাইভ। সো ডক্টর সেড শি গোনা ডাই ইন 6 months, বাট শি ইজ স্টিল অ্যালাইভ। ডক্টর সেড ইজ মিরাকেল, আই সেড ইজ অ্যাবাউট ইনফর্ম ডিসিশনস, ইনফর্ম ট্রিটমেন্ট। এবং ওইটা করতে গিয়ে আমার কাছে মনে হলো যে হেলথ কেয়ারে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে ইন বাংলাদেশে, না হলে বাংলাদেশে হেলথ কেয়ারে এত সমস্যা কেন? সেটা খোঁজার জন্য আমি নর্থ আমেরিকার কেরিয়ার বাদ দিয়ে বাংলাদেশে এসে 10 বছর আগে শুরু করি যে বাংলাদেশে হেলথ কেয়ারের সমস্যা কি, কেন মানুষ সাফার করে। অনেকগুলো প্রবলেম আসছে। আমি জাস্ট সামারাইজ করে যদি বলি যে 2014 থেকে আমি বাংলাদেশের অলমোস্ট সব জেলা ঘোরা শুরু করি, গ্রামে মানুষের সাথে কথা বলার চেষ্টা করি, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন সেন্টার, উপজেলা, ডিস্ট্রিক্ট হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ। কেন ফ্লোরে এত রোগী থাকবে? আপনি জানেন যে বাংলাদেশের গভর্নমেন্ট হসপিটালে যদি যান, ফ্লোরে রোগীর কিন্তু একটা মহা যোগ্য, কেন থাকবে? সো এগুলা খুঁজতে গিয়ে আমরা চেষ্টা করলাম দেখার যে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা ছোটবেলায় এটা আসলে মুখস্থ করি, নো বডি ইন্টারনালাইজ ইট যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আরেকটা কথা বলি, আমাদের সংবিধানের 5টা রাইটের মধ্যে হেলথ একটা রাইট। হেলথ যদি আমার রাইট হয়, হেলদি লিভিং শুড বি মাই রাইট। সো হেলদি লিভিং যদি আমার রাইট হয়, কেউ তো আমাকে কোনোদিন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমাকে শেখায় নাই হেলথ ইজ ইউর ওয়েলথ, তুমি কিভাবে হেলথটাকে ম্যানেজ করবা। তো ওগুলো দেখতে গিয়ে আমার কাছে মনে হলো যে আমাদের হেলথ কেয়ারটার সবচেয়ে বড় প্রবলেম যত 10 বছরে দেখি, যে প্রবলেমটা জাস্ট আমি কুইকলি একটু রিক্যাপ করতেছি। আমরা এনসিডিটাকে নিয়ে এখন কথা বলা শুরু করছি, বাট এনসিডি আমরা যদি চিন্তা করি, যারা এসেছেন, জাকির স্যার আছেন বা মুস্তাক ভাই আছেন, যে আমাদের ডায়রিয়া ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম 30 years ago, রাইট? এবং ম্যাটারনাল মৃত্যুর হার খুবই প্রবলেম ছিল। তো সেই রেসপেক্টে এনসিডি একটা বিগেস্ট প্রবলেম। এখন আমাদের রেফারেল সিস্টেম কাজ করে না, আমাদের হেলথ রেকর্ড নাই, আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার 74%, আমাদের কোনো সোশ্যাল প্রোটেকশন নাই। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রতি বছর হেলথ কেয়ারের এক্সপেন্ডিচার $10 billion। এবং ইন্টারেস্টিংলি $5 billion আমার নেইবারিং কান্ট্রিতে চলে যায়। এই $10 billion যে খরচ করতেছি, তার $5 billion নেইবারিং কান্ট্রিতে চলে যায়। আমি বলতেছি আমার টোটাল হেলথ কেয়ার এক্সপেন্ডিচার $10 billion and $5 billion নেইবারিং কান্ট্রিতে যায়। তার মানে হচ্ছে আমি বলতেছি আমার রিজার্ভ কমে যাচ্ছে, কিন্তু আমার রিজার্ভের টাকা, ডলার যে চলে যাচ্ছে আমার নেইবারিং কান্ট্রিতে, আই এম নট স্টপিং ইট। এবং স্যাড পার্ট হচ্ছে প্রতি বছর হসপিটালে রোগী বাড়ে 22.5%। আপনি চিন্তা করেন, বিজনেস ওয়াইজ ইট ইজ এ ট্রিমেন্ডাস বিজনেস। 22% গ্রোথ বিজনেস, এর চেয়ে ভালো বিজনেস কি হতে পারে? আপনি দেখেন এক একটা হসপিটাল চেইন হসপিটাল করতেছে অনেকগুলো, কিন্তু পাবলিক হেলথ ওয়াইজ যদি আমরা চিন্তা করি, দিস ইজ এ ডিজাস্টার। যে 22% রোগী কেন বাড়বে? আপনি দেখেন যে প্রতি বছর যে হসপিটালে 100 রোগী আসতো, পরের বছর সেই হসপিটালে 125টা 20টা রোগী আসতেছে। এবং আমাদের এন্টিনেটাল কেয়ারের অবস্থা খুবই খারাপ, সব মিলে বলতেছি আমি। এবং এন্টিনেটাল অবস্থা খুবই খারাপ। 47% সি সেকশন হয় উইদাউট প্রফেশনাল অ্যাটেন্ডেন্ট। সি সেকশন ইজ ভেরি হাই। সবার অ্যাটেনশন হচ্ছে সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি কেয়ার, মিন্স হচ্ছে অসুখ হলে আমার দেখা যাবে। ইট ওয়াজ আওয়ার মাইন্ডসেট। আপনি চিন্তা করেন এই রুমে কি স্মোক ডিটেক্টর আছে কিনা? আপনার এই রুমে স্মোক ডিটেক্টর আছে? কেন লাগাইছেন আপনি? আপনি কি আগুন লাগার পরে ফায়ার সার্ভিসে খবর দিবেন, তারপর ফায়ার সার্ভিস আসবে, তখন পুড়ে যাবে, তারপর আপনি এটাকে আগুন নিভাবেন? সিমিলারলি আপনার শরীরের ভিতরে কি আগুন লাগছে, আপনি তো কোনোদিন স্মোক ডিটেক্টর লাগান নাই। দ্যাট মিন্স প্রিভেন্টিভ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ারের কারো কোনো আগ্রহ নাই। এভরিওয়ান ইজ ফোকাস অন সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি কেয়ার। এই জন্য আমাদের হেলথ কেয়ারে মেজর এক্সপেন্ডিচার যাচ্ছে সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি কেয়ারে, যে অসুখ হওয়ার পরে দেখা যাবে, আগুন লাগার পরে দেখা যাবে, কিন্তু আগুন লাগার আগে যে প্রিভেনশন করতে হবে সেদিকে ফোকাস নাই। এই যে প্রবলেমগুলো বললাম, তখন আমি দেখার চেষ্টা করলাম যে হোয়াট ইজ দ্য সাকসেস ইন বাংলাদেশ। 50 বছরে তো আমাদের সাকসেসও আছে। সাকসেসটা কি? আপনি যদি দেখেন এসডিজি গোলের যে ইন্ডিকেটর গুলো আছে, 14টা ইন্ডিকেটর, তার মধ্যে 2টাতে বাংলাদেশ সবচেয়ে ভালো করছে। একটা হলো ফ্যামিলি প্ল্যানিং, একটা হলো ইমিউনাইজেশন।
এবং কেন ফ্যামিলি প্ল্যানিং ইমিউনাইজেশন সবচেয়ে ভালো করছে, জাকির স্যার বা মোস্তাক ভাইরা ভালো বলতে পারবেন, আমি যেটা লিটারেচার ক্ষেত্রে দেখলাম, একমাত্র ডোমিসিলারি সার্ভিস। বাঙালিকে বাড়িতে গিয়ে যদি সার্ভিস খাওয়াই দেওয়া হয়, বাঙালি ভেরি এনজয় করে। তার মানে আমার কমিউনিটি হেলথ ওয়ার্কার একজন যায় টিকা দেয়, হেলথ অ্যাসিস্ট্যান্ট, আরেকজন FWB গিয়ে ফ্যামিলি প্ল্যানিং দেয়। তাহলে এখন কোশ্চেন হচ্ছে, আমরা কি প্রতিটা সার্ভিস জন্য একজন করে লোক নিয়োগ করব? নো, দ্যাট ইজ নট অ্যাফোর্ডেবল বাই আস। তাহলে কি করতে পারি? তখন আমি দেখলাম, যেহেতু আমি একটা ব্লেন্ড অফ টেকনোলজি অ্যান্ড হেলথ কেয়ারের এক্সপার্টাইজ গ্রো করছি, হাউ ক্যান আই ইউজ ওয়ান হেলথ কেয়ার, একজন হেলথ ওয়ার্কার, কমিউনিটি হেলথ ওয়ার্কার, অ্যান্ড ইউজ দ্য টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস অ্যান্ড ডিজিটাল হেলথ, সব মিলে এই মোবাইল বা ট্যাবটাকে আমি যদি কনভার্ট করে ফেলি এম্পাওয়ারমেন্ট অফ আমার কমিউনিটি হেলথ ওয়ার্কার। আমার কমিউনিটি হেলথ ওয়ার্কার বাড়িতে যাবে, আমার নিউ বর্নের কি লাগবে, অ্যাডোলেসেন্টের কি লাগবে, অ্যাডাল্টের কি লাগবে, প্রেগনেন্ট মায়ের কি লাগবে, বুড়া মানুষের কি লাগবে, সবকিছু এখান থেকে আসবে। আমার কমিউনিটি হেলথ ওয়ার্কার অত পণ্ডিত হওয়ার দরকার নাই। কমিউনিটি হেলথ ওয়ার্কার ইজ এ ফ্যাসিলিটেটর, আমি তাকে ট্রেন করব, এভরিথিং কামস অন হিয়ার। ওর কাজ কি হবে? আইওটি ডিভাইসের মাধ্যমে ডোর স্টেপে গিয়ে, আমরা বলি না ওয়ান সাইজ উইড নট ফিট ফর অল, দিস ইজ এ ওয়ান সাইজ ফিট ফর অল থ্রু দ্য টেকনোলজি। সে আমার সিস্টেম এখান থেকে একটা ফ্যামিলির নিউ বর্ন হইতে কার কি লাগবে এখান থেকে অ্যাডভাইস করবে, কারণ এআই জানে কাকে কি দিতে হবে। আমার হেলথ ওয়ার্কার গিয়ে জিজ্ঞেস করতে হবে না আপনার কি ডায়াবেটিস আছে কিনা, সে সিস্টেমে বলবে কি করতে হবে। এতে করে কি হবে, আমি প্রেগনেন্ট মাকে যেমন 8টা এএনসি সেবা দিতে পারবো, বয়স্ক মানুষকে পিরিয়ডিক হেলথ চেকআপ করতে পারবো, মানে কম্প্রিহেন্সিভ প্রিভেন্টিভ এন্ড প্রাইমারি হেলথ কেয়ার এট দ্য ডোর স্টেপস থ্রু টেকনোলজি এন্ড কোয়ালিটি এন্ড অ্যাকাউন্টেবিলিটি। যখনই আমার স্ক্রিনিং করার পরে কোনো রিস্ক আইডেন্টিফাই হবে, আমার সিস্টেম সাথে সাথে হি অর শি উইল বি কানেক্টেড টু দ্য টেলিমেডিসিন ফর নেক্সট লেভেল অফ সার্ভিস। এরপরে আসলে আমার কমিউনিটি ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক উইল বি এ ওয়েলনেস সেন্টার। এর আমি সপ্তাহে মাসে একদিন আমার হেলথ ওয়ার্কার বাড়িতে যাচ্ছে, বাকি 29 দিন কি হবে, আমার কমিউনিটি ক্লিনিক আমাকে ওয়েলনেস সাপোর্ট দিবে, মেডিসিন দেওয়ার জায়গা না। আমাদের এখন হচ্ছে আমি বাড়ি কমিউনিটি ক্লিনিকের সামনে দিয়ে যাচ্ছি, আচ্ছা কয়েকটা স্যালাইন নিয়ে যাই, কয়েকটা ওষুধ নিয়ে যাই, কারণ কি ওষুধ আমার আত্মীয় আসলে আমি গিফট দিতে পারবো। সো দিস ইজ দ্য কালচার। সো আমার সেই জায়গাটাতে আমাকে চেঞ্জ করতে হবে। এরপরে আসি ইউনিয়ন সেন্টার। আপনি জেনে খুশি হবেন আমাদের কি পরিমাণ রিসোর্স আছে। 4,500 ইউনিয়নে 5,500 বিল্ডিং আছে, কোন ইউনিয়নে 2টা বিল্ডিং আছে, একটা ফ্যামিলি প্ল্যানিং এর, একটা হেলথ ডিজি হেলথের। কেন? প্রাইমারি হেলথ কেয়ার। কিন্তু আপনি যান কোন একটা ইউনিয়ন সেন্টার আপনি পাবেন না ঠিকমতো সার্ভিস ডেলিভারি হচ্ছে। সো সেখানে হামিদ ভাই যেটা বলে গেল যে ওই ইউনিয়ন সেন্টার উইল বি এ জিপি সেন্টার, এবং ওই জিপি সেন্টারে 24/7 নর্মাল ডেলিভারি হবে। আমার ডাক্তার থাকবে ফুল টাইম, নার্স থাকবে, প্যারামেডিক থাকবে, মিডওয়াইফ থাকবে, এবং প্রতি ডক্টরের ভিজিট ইউকের মতো 10 মিনিট হবে, এবং ডাক্তার কতক্ষণ টাইম দিচ্ছে, কি ওষুধ দিচ্ছে, সবকিছু টেকনোলজির মাধ্যমে আমার মনিটরিং করা হবে। এন্ড ইটস এ গেট কিপিং সেন্টার ইন এ রুরাল এরিয়াস। ওইখান থেকে রেফারেল না করলে উপজেলা আমাকে এন্টারটেইন করবে না এক্সেপ্ট ইমার্জেন্সি। তাহলে আমরা হাউস হোল্ড পেলাম, কমিউনিটি ক্লিনিক পেলাম, ইউনিয়ন সেন্টার পেলাম, উপজেলা উইল স্টার্ট এ সেকেন্ডারি কেয়ার সেন্টার। আমাদের এক সময় 50 বছর আগে উপজেলা প্রাইমারি কেয়ার সেন্টার ছিল, ঠিক আছে, সে সময় 30,000 মানুষ ছিল ইউনিয়ন এই উপজেলায়, এখন 3 লাখ মানুষ। সো এটা সেকেন্ডারি কেয়ার সেন্টার। সেকেন্ডারি কেয়ারের পরে আমরা তখন আরো অ্যাডভান্স সেকেন্ডারি লাগবে, তাহলে আমি জেলাতে যাব, এরপরে আমাদের মেডিকেল কলেজ। এটা এই যে পুরো চেইনটা আমরা টেকনোলজির মাধ্যমে ম্যানেজ করব। সো আমি এই কথাটা বলার পরে সবার মনে হতে পারে এটা তো পসিবল না বাংলাদেশে। ইয়েস, ইট ইজ পসিবল। উই মেড ইট হ্যাপেন through private initiative. Now we offer to the government, how can we do it in a public private partnership with the government. আপনারা হয়তো মনে করতে পারেন it will be huge costly, and we made a very precise calculation of the cost, and based on the existing infrastructure of the government, if we can use it for comprehensive preventive and primary health care union and below, প্রতি মাসে একবার হেলথ চেকআপ সবার জন্য পিরিয়ডিক্যালি, কমিউনিটি ক্লিনিক এন্ড ইউনিয়ন সেন্টার, এইচআর হইতে সকল কস্ট মিলে $1 পার ফ্যামিলি পার মান্থ। ইট উইল বি এ গেম চেঞ্জার নট অনলি ফর বাংলাদেশ, ফর দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ ডক্টর ইউনূস স্যার যেমন সারা ওয়ার্ল্ডকে দেখাইছে মাইক্রো ফাইন্যান্সের মধ্যে আমি দরিদ্র বিমোচন করতে পারবো, এবং সারা ওয়ার্ল্ড এটাকে দেখছে এবং নোবেল প্রাইজও পাইছে। সিমিলারলি নেক্সট থিংস উইল বি $1 প্রিভেন্টিভ এন্ড প্রাইমারি হেলথ কেয়ার ফর বাংলাদেশ এন্ড আদার ডেভেলপিং কান্ট্রিজ। এবং এই বাংলাদেশকে দেখে শিখবে আদার ডেভেলপিং কান্ট্রি কিভাবে লো কস্টের টেকনোলজি ড্রিভেন এমপ্যাথেটিক অ্যাক্সেসেবল কোয়ালিটি হেলথ কেয়ার অ্যাচিভ করতে হয় এই $1 দিয়ে। তার মানে কি ইউনূস স্যার কি করছে, ব্যাংকিং সার্ভিসকে মানুষের ঘরে নিয়ে গেছে। আমরা কি করতে চাচ্ছি, আমরা হেলথ কেয়ারকে মানুষের ঘরে নিয়ে যেতে চাচ্ছি। এখন আসেন আর মানে
সিমিলারলি আরবানও সেম। আরবানের সিনারিও, আমি যখন বাড়ি বাড়ি যাচ্ছি রুরালে, আরবানে আমাকে ঘরে ঘরে ঢুকতে দিবে না। তাহলে আমরা কি করবো? বিল্ডিং এর নিচে নিচে কমিউনিটি অ্যাপ্রোচ করবো, কমিউনিটি প্রিভেনশন অ্যাপ্রোচ করবো, বিল্ডিং এর নিচে নিচে অ্যাওয়ারনেস। প্রতি ক্যাচমেন্ট এরিয়া 10,000 ফ্যামিলির জন্য একটা করি জিপি সেন্টার, and we made it happen 3 years ago. Amin Bhai is here. Amin Bhai, he was that time a director of hospitals, and he was very instrumental to do that. এবং ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশের প্রথম ফুললি ডিজিটাল এআই ড্রিভেন আমরা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার এস্টাবলিশ করছি, যেখানে গেলে 10 মিনিট রোগী সেবা পায়। এবং রোগী ঢুকে হচ্ছে মন খারাপ করে, যেহেতু অসুস্থ, বের হয় হচ্ছে হাসি মুখে, তার মনটা ভরে যায়, ডাক্তার তার সাথে 10 মিনিট এমপ্যাথিক্যালি কথা বলছে। এবং পিছনে প্রেসক্রিপশন অডিট হচ্ছে, ডাক্তারকে আননেসেসারি কোনো ওষুধ দিছে কিনা বা ডায়াগনোসিসটা ঠিক মতো হয়েছে কিনা। এটা ডাক্তারকে পুলিশিং করা হচ্ছে না। আমরা ডাক্তার এবং আমরা সবাই মিলে একটা টিম, হাউ টু ইমপ্রুভ আওয়ার হেলথ সার্ভিস ডেলিভারি এভরি ডে। সো আরবানের কথা গেলে, নেক্সট আছে আমার ওয়ার্ক প্লেস। আমার ওয়ার্ক প্লেসে হেলথ নাই। আমি যদি একটু অ্যাড করি, আমাদের ইউনিভার্সিটিতে আমরা কোনোদিন হেলথ কেয়ার শিখি না। আমি একটা সিনারিও বলি কেন আমাদের আউট পকেট এক্সপেন্ডিচার আরো বেশি। আমি যখন ইউনিভার্সিটি পাস করি, আমি চাকরিতে যাই। চাকরিতে যাওয়ার পরে আমার মাথা ঘাড়ের মধ্যে উঠে আমার বাবা মা ফ্যামিলির ভার, রাইট? আমার ইনকামের 25 to 30% চলে যায় হচ্ছে আমার বাবা মার ওষুধের খরচ মিস করতে। আমাকে তো ইউনিভার্সিটি শেখায় নাই হেলদি লিভিং। আমি যে হেলদি লিভিং শিখতাম, তাহলে আমি ভালোভাবে বাঁচার চেষ্টা করতাম, আমার বাবা মাকে শিখাইতাম। এতে করে আমার যে 20 to 30% কস্ট আমার ইনকামের আমি খরচ করতেছি, আই ক্যান সেভ ইট। তাহলে আমাদের এই হেলথ কেয়ার, প্রিভেন্টিভ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার শুড বি ইন ওয়ার্ক প্লেস অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিভার্সিটিস টু লার্ন ইট। এরপরে আসেন বাংলাদেশের সবচেয়ে ম্যাল প্র্যাকটিসের জায়গা হচ্ছে ফার্মাসি। আমরা আইএলওর সাথে মিলে ওয়ার্ক প্লেসে কিভাবে এই জেনারেল প্র্যাকটিশনার মডেল ইন্ট্রোডিউস করেছে সেটা পাইলট করছি। আর ফার্মাসি হচ্ছে 65% কেসে বাংলাদেশ ফার্মাসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে, 4th জেনারেশনটা কিনে। And AMR, antimicrobial resistance, is the biggest threat for Bangladesh and developing countries. ওইখানেও আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কিভাবে যে এই মোবাইলের মাধ্যমে সিমটম চেকার করে কাজ করা যায় সেটা করার চেষ্টা করছি। সো ওভারঅল আমি যদি বলি যে আমাদের টোটাল হেলথ কেয়ারে আমরা যদি প্রিভেন্টিভ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার, রুরাল, আরবান, ওয়ার্ক প্লেস, এডুকেশন ইনস্টিটিউট সহ ফার্মাসিকে যদি একটা আমরার নিচে টেকনোলজির মাধ্যমে আনতে পারি, রেফারেন্স সিস্টেম এস্টাবলিশ করতে পারি, তাহলে হেলথ কেয়ারে বাংলাদেশ উইল বি রোল মডেল ফর দ্য ওয়ার্ল্ড। অ্যাগেইন বলতেছি, কস্ট ইজ নট মাচ। আরবানের জন্য $3, আরবানের এক্সটেন্ডেড আওয়ার্স, সকাল 8:30 থেকে 9:30 পর্যন্ত রাত, 2 শিফটে 2 জন করে ডাক্তার, ছেলে ডাক্তার মেয়ে ডাক্তার সহ। এবং রুরালে হচ্ছে $1, আরবানে $3, টোটাল আমার লাগবে হচ্ছে মাত্র 8,000 কোটি টাকা। উইথ দ্যাট আমরা যে ডেটা পাচ্ছি, এই ডেটার মধ্যে আমরা ইন্ডিভিজুয়ালাইজ ইন্স্যুরেন্সও ডিজাইন করতে পারবো। এবং সেখানে আমরা একটা হিসাব করছি ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবির সাথে মিলে, যদি আমরা 3,000 টাকা বাজেট করি পার ফ্যামিলির জন্য, 4 কোটি ফ্যামিলির 12,000 কোটি টাকা লাগবে, 2 লাখ টাকা কাভারেজ পাবে। তার মানে আপনি 20,000 কোটি টাকা, 8,000 এবং 12,000, 20,000 কোটি পুরো বাংলাদেশে হেলথ কেয়ার ম্যানেজ করতে পারবেন। আমাদের প্রায় 15,000-13,000 কোটি টাকা আনস্পেন্ডেড থাকে। আমরা একটু আগে ওই কারে বলতেছিলাম যে আমাদের যে টাকা আছে সেই টাকা যদি রাইটলি অ্যাকাউন্টেবলি আমরা ইউজ করতে পারি, তাহলে আমাদের ইউনিভার্সাল হেলথ কভারেজ উইল বি এক্সাম্পল ফর দ্য ওয়ার্ল্ড। নিড এ লিডারশিপ, অ্যাকাউন্টেবিলিটি, এবং আমাদের যে ওই যে আমরা বলি না যে কনসেপ্ট ভালো, ইমপ্লিমেন্টেশন খারাপ। সো রাইট পারসন যদি রাইট প্লেসে ইমপ্লিমেন্ট না করতে পারে, দিস মডেল কুড বি এ ম্যাসাকার। সো আমার মনে হয় আমি এখানে স্টপ করি। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং অপরচুনিটি শেয়ারিং মাই এক্সপিরিয়েন্স লাস্ট 10 years. থ্যাংক ইউ ডক্টর মামুন। আপনার এক্সপিরিয়েন্স থেকে, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যে আসলে পুরো এই সেক্টরটা নিয়ে গবেষণা করা, এবং আপনার খুবই ইন্টারেস্টিং একটা মডেলের কথাও বললেন আপনি, আরবান রুরাল আলাদা করেও বললেন যে কত সহজে করা যেতে পারে। বাট আমরা হয়তো পরে আসবো, আমাদের কিছু কোশ্চেন থাকবে, আমরা এখন একটু অন্য বক্তাদেরও বক্তব্য একটু শুনবো। ডক্টর এমডি মনজির হোসেন, প্রোগ্রাম ম্যানেজার, ANH। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, রেসপেক্টেড ডায়াস এন্ড অডিয়েন্স। আমাদের পূর্ববর্তী দুজন বক্তা যথার্থই বলেছেন, একেবারে মাইক্রো লেভেল প্ল্যানিং সহকারে বলেছেন। কিন্তু আমি যেহেতু একটা অধিদপ্তরে কাজ করি, তো সে আলোকে একটু জাস্ট আমার অভিজ্ঞতার আলোকে বলতে চাই যে আমরা, স্যাররা বলেছেন প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা চেষ্টা করছি, স্যাররা এখানে উপস্থিত আছেন, বাংলাদেশে কিছু কিছু রোগ যেটা আমি মনে করি যে আমাদের পভার্টি লাইনের নিচে নিয়ে নেয় এবং আমাদের পরিবারকে সর্বশান্ত করে। সেটা যদি আমি একটু বলি, সিম্পল একটা এক্সাম্পল দেবো, আমি বেশি কথা বলবো না। জরায়ু মুখ ক্যান্সার,
আমি যদি স্তন ক্যান্সারের কথা বলি, দিজ আর প্রিভেন্টেবল এবং ইজিলি আইডেন্টিফাইবল। কিন্তু আমরা যদি একটা অ্যাওয়ারনেসের কথা চিন্তা করি, স্যার বলেছেন এএনসি, যে এএনসি 188%, এএনসি 4 হয়তো 41%। আমরা কিন্তু মানুষকে বলছি, বাড়ি থেকে শুরু করে সেবা কেন্দ্রের কথা আমরা কিন্তু আসলে বলে যাচ্ছি, তারা সেবা নিবে এবং তাদের স্ক্রিনিংটা তারা করবে। সরকারের একটা লক্ষ্যমাত্রা রয়েছে যে 2030 সালের মধ্যে একটা ডিজিজ নেই বলবো, স্তন জরায়ুমুখ ক্যান্সার, যে আমাদের 90-70-90 আমাদের একটা টার্গেট অর্জন করতে হবে। তার উদ্দেশ্যই হলো যে বাংলাদেশে যত সংখ্যক কিশোরী রয়েছে 15 বছরের নিদে, তাদের 90% আমাদের ভ্যাকসিনেশন আনতে হবে। সদাশয় সরকার ভ্যাকসিনেশন শুরু করেছে। ঢাকা ডিভিশন কমপ্লিট হয়েছে, রেস্ট অফ দ্য ডিভিশন অলরেডি গত 24 তারিখ থেকে শুরু হয়েছে, চলমান রয়েছে। আশা করি আমরা 90% টার্গেট হয়তো অর্জন করতে পারবো। কিন্তু এবার আসি স্ক্রিনিং, যে আমাদের সচেতনতার কথা বলছে। আমাদের মায়েরা এখানে আছেন, বোনেরা এখানে আছেন। আমাদের 70% 30 থেকে 60 বছরের যে মেয়েরা রয়েছেন, মায়েরা রয়েছেন, তাদেরকে 35 এবং 45 বছর বয়সে তাদেরকে কিন্তু ভায়া সিম্পল একটা টেস্ট আমরা 2 মিনিটে করতে পারি, ফ্রি অফ কস্ট। গভর্নমেন্ট কিন্তু এটা বিভিন্ন প্রাইভেট, পাবলিক সব জায়গা থেকে আসলে করে যাচ্ছে। হাউ মেনি উইমেন্স অ্যান্ড গার্লস হ্যাভ বিন স্ক্রিনড ফর ভায়া? অনলি 12%, বাট উই হ্যাভ টু অ্যাচিভ ইট 70% ইন ইয়ার 2030। তো এইখানে আমাদের যে আসলে সচেতনতার কথা আমরা বলছি, তা আমরা তো সবাই এখানে সচেতন। আমি যদি না করি, এইখানে আমরা যারা আছি তারাও বোধহয় কেউ করি নেই। আমরা কিন্তু সবাই সচেতন, আমরা সবাই জানি, উই আর ইনফর্মড, উই হ্যাভ টু ডু ইট, বাট উই আর নট ডুইং ইট। তাহলে আমাদের ব্যারিয়ারটা কোন জায়গায়? আমাদের এসবিসিসির যে অ্যাক্টিভিটিসটা রয়েছে সেটা কিন্তু আমরা আসলে করছি না। স্যার বলছিলেন যে আমাদের ভার্সিটিতে, আমাদের স্কুলে যদি পড়ানো হতো, ইয়েস, ডিজিপি ডুইং দ্যাট। আমাদের যে কিশোর কিশোরীরা রয়েছে তাদেরকে কিন্তু স্কুল পর্যায়ে আমরা আসলে এই মেসেজগুলো দিচ্ছি। এখন স্যার বলতে পারেন যে আসলে কি মেসেজটা প্রপার ওয়ে দেওয়া হচ্ছে কিনা। আমি অবশ্যই বলবো মেসেজটা হয়তো অল্প যাচ্ছে, কম সংখ্যক যাচ্ছে, তার পিছনে কারণও আছে। আমরা হেলথ সেক্টরের কথা বললাম, আমাদের ডিজেপির 54,136 জন জনবল থাকার কথা। গতকালকে আমি দেখলাম ইন জেনারেল টোটাল ম্যান পাওয়ারের 38% ভ্যাকান্ট। আমি যদি ডক্টরসের কথা বলি 44% ভ্যাকান্ট। আমি যদি অন্যান্য স্টাফের কথা বলি 54% ভ্যাকান্ট। তো আমরা কিন্তু স্পেন্ড করছি। আমি আরেকটা এক্সাম্পলে যাই, আমরা যদি স্ক্রিনিংই যদি না করি, 70% মার্কে যদি আমরা স্ক্রিন নাই করতে পারি, আমার 90% মার্কে স্ক্রিন যারা হলো, যারা পজিটিভ হলে তাদের ট্রিটমেন্ট আনতে হবে। তা আমি কিভাবে আনবো? আর আমরা সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারের কনসিকুয়েন্স জানি, তার পিছনে কি পরিমাণ টাকা খরচ হয় সেটা আমরা জানি। নেক্সট আরেকটা কথা বলে শেষ করবো, এনসিডিসি, নন কমিউনিকেবল ডিজিজ। 1990 সালে ছিল 26% বাংলাদেশে, নাও ইট ইজ 74%। হোয়াই ইট ইজ ইনক্রিজিং? বাড়তেছে কেন? আমরা সবাই জানি, আমরা সিডেন্টারি লাইফস্টাইল, আমরা হাঁটাহাঁটি করি না, আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ করি না, সুতরাং হয়তো আমাদের ডায়াবেটিস বা আমাদের ফুড হ্যাবিট আমরা চেঞ্জ করি নাই, হয়তো আমাদের ডায়াবেটিস বেড়েছে, হাইপার টেনশন বেড়েছে, স্ট্রোক বেড়ে যাচ্ছে। এগুলাই কিন্তু আমার আসলে মূল টাকা পয়সার যে চিকিৎসার যে কথা যদি বলি, আমি এখন 25 টাকার ওষুধ প্রতিদিন খাই, কথা বলছি, তাহলে আমার মাসে কত টাকা আসে? তাহলে বছরে কত টাকা আসে? ডায়াবেটিক পেশেন্ট, হাইপারটেনসিভ পেশেন্ট অন 17% আমাদের টোটাল পপুলেশনের। আমাদের মোস্ট অফ দ্য টাকা কিন্তু আসলে এখানেই যাচ্ছে। আমি যদি একটা রিং পরাইতে যাই, আমার কত টাকা খরচ হয়? তো এইটা যদি আমি কিছু প্রিভেন্টিভ আমরা যেতাম, তাহলে মনে হয় কাজ হতো। স্যার যেটা বলছেন, আমরা কিছু অ্যাক্টিভিটিস করি, ওই যে স্যার যেটা বলছিলেন, আমাদের এফডব্লিউ এরা বাড়িতে যায়, দে আর গিভিং মেসেজ। আমাদের হার্ড টু রিচ এরিয়া আছে, আমাদের এফডব্লিউ ভিরা স্যাটেলাইট করতেছে, আমরা কিছু মেসেজ সেখানে দিচ্ছি। আমাদের সেবা কেন্দ্রে যারা আছে, স্যার যথার্থই বলছেন যে কমিউনিটি ক্লিনিক বলতেই চিকিৎসা, কিন্তু আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর স্ট্রাকচারটা কিন্তু স্যার ক্লিনিক নাম নাই, আমাদের নাম আছে ইউনিয়ন হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার। আমরা আসলে ফ্যামিলি প্ল্যানিং এর কথা যা যথার্থই বলেছেন, যে আমাদের একটা টার্গেট আছে 2030 সালের মধ্যে আমাদের টোটাল ফার্টিলিটি 1.7 আনতে হবে, কিন্তু আমরা বর্তমানে 2.17 অর্জন করতে সক্ষম হয়েছে। আশা করি কার্যক্রম যদি চলমান থাকে, আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর অ্যাক্টিভিটিস হয়তো বা আমরা ধরে রাখতে পারবো, আর সেটাকে সাস্টেন করার জন্য যা প্রয়োজন সেটা আমাদের আসলে করতে হবে। তবে আমরা একটা জিনিস নিয়ে একটু বেশি এমফাসিস দিতে চাই সবার কাছে, যে আমাদের যে প্রিভেন্টিভ যে কার্যক্রমগুলো বাংলাদেশে চলমান আছে, সেটা যদি আমরা ভাইয়ের কথাই বলি, সেটা ডায়াবেটিস স্ক্রিনিং এর কথাই বলি, এটা হাইপারটেনশনের স্ক্রিনিং এর কথাই যদি আমরা বলি, স্যার বলছেন এআই ব্যবহার করে আমরা আসলে এগুলো করতে পারি। যেমন গতকালকে আমি দেখলাম যে আমার বয়স এত, আমার বিপি এখন এত, পালস এত, আমার এখন ওয়েট এত,
সুতরাং আই মিন রিস্ক ডায়াবেটিস আর হাইপারটেনশন, দে আর টেলিং ইট, ইয়েস মোস্ট প্রবলি ইউ আর গোয়িং টু বি উইদিন দ্য রিস্ক গ্রুপ। এই মেসেজগুলো দিচ্ছে স্যার, যে কথাটা বলছেন সেই জিনিসগুলো আসলে চালু হয়েছে, তা আমরাও চাই যেটা চালু হোক। আর লাস্টলি যে কথাটা আমি বলে শেষ করতে চাই, যারা আমরা এখানে পলিসি মেকার আছি, স্যাররা রয়েছেন বিশেষ করে অভিজ্ঞজন, আমাদের স্কিল মিক্স, হিউম্যান রিসার্চের যে স্কিল মিক্স, আজকে আমি শহরে যদি বলি 5,000 লোকের জন্য 10,000 লোকের জন্য 10 জন ডাক্তার আছে, কিন্তু আমি যদি গ্রামে যাই 10,000 জন একজনও নেই। এটা আমি গতকালকে স্টাডি আমরা দেখলাম, আমাদের একজনও কিন্তু নেই গ্রামে। স্যার যে কথাটা বলছেন 3 শিফট, আমার ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি পার্সন একজন এফডব্লিউ থাকার কথা, স্যাংশন পোস্ট 6,361, কর্মরত আছে 3,361 জন, তাহলে আমার 50% নেই। আমাদের হিসাব আছে, স্যার বলছেন বাজেট আমরা খরচ করতে পারিনি, ইয়েস আই এগ্রি উইথ ইউ। কেন খরচ করতে পারিনি? আমি কিন্তু বাজেট ধরছিলাম 54,136 জনকে ধরেই, কিন্তু মাঝখানে কিন্তু আমার 37% নাই। তো সুতরাং তাদের জন্য বা তাদের দ্বারা যে কাজটা হতো আসলে সে কাজটা আমাদের হয়নি। তো আমি মনে করি যে বাংলাদেশে যাই থাকুক, পপুলেশন সার্ভিস প্রোভাইডার রেশিও যাই থাকুক, ওটা যতটুকু আছে ততটুকু যদি রেগুলারলি যদি একটু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়, যদি ঠিকমতো পদায়ন করা হয়, এই স্কিল মিক্সটাকে যদি আমরা আসলে ডিসেন্ট্রালাইজ করতে পারি, তাহলে হয়তোবা আমাদের যে প্রাইমারি হেলথ কেয়ার বলে অন্যান্য যে স্বাস্থ্যসেবাগুলো কথা বলছি সেটা হয়তোবা আমরা অ্যাড্রেস করতে পারবো। এই কারণে বলছি, এই বলে আমি শেষ করতে চাই। ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ডক্টর মঞ্জুর হোসেন। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর লেলিন চৌধুরী, আমরা চেয়ারম্যান হেলথ অ্যান্ড হোপ হসপিটাল, উনি জাস্ট এইমাত্র জয়েন করেছেন। তো আমরা এখন একটু ডক্টর এম জাকির হোসেন, ফর্মার ডিরেক্টর প্রাইমারি হেলথ কেয়ার অ্যান্ড ডিজিজ কন্ট্রোল, ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস। সো স্যার, আপনার একটা প্রেজেন্টেশন আছে, সো ইফ ইউ ক্যান, এই আমাদের ইয়েটা রেডি? আমি ফাঁকে একটু বলতে চাই যে 12:15 মধ্যে আমাদের ছেড়ে দিন। Assalamu alaikum. I'll bring all of you back to theoretical aspects of universal coverage. There are many issues that we do not discuss, do not ponder enough, that are relevant to universal coverage. That is what I'm going to touch on. Next. We all know, Hamid has very eloquently clarified that focus of universal coverage is on 3 areas. One is service, the package of service. What services should be included in the package that should be given through universal coverage. Then accessibility. Mrs. Hamida's paper also has touched on this, accessibility, availability. When you can have access, but when you go to the hospital, service is not available. So this is another thing. And then adequacy. And then acceptability. You have everything, though your shop is open, but you don't have any buyer because these do not serve the purpose of your buyers. This is one. The second one is quality, appropriateness of the services that would be safe and effective and also efficient. The third one is equity. That means affordability. This is price of care should be within the range of service buyers, and then which may also include cost sharing volume. How much should the service recipient pay? Even when you say universal coverage, there is a cost sharing. At point of service, people have to pay some money for avoiding many issues that I will discuss later. And then equity also aims at avoiding catastrophic illness. And we all know what is catastrophic illness. Perhaps in the next slide I have that. Otherwise, I will explain it. And then pooling of fund and risk. When we say universal health coverage, usually it pools not only fund but also risk. And by that way, we can save people who cannot pay for their services. So we risk their pool and their risk into a pool that those who can afford pay for. But finally, all these should aim of people's health, right? This is acceptable. And why should we improve people's health?
because what is the monetary benefit? What is in it for the country, for the society, for the nation? That we make people more productive, both mentally and physically. We make them more productive. That's the aim of ensuring healthcare for all. Next. But we need to understand a few catch terms. How should we are talking about GP, right? We are talking about buying services from private sector. One thing I need to clarify. PPP, when we say that government has to pay for everything, that's not PPP, period. Healthcare quality, what do you mean by healthcare quality? Because one of the components of universal coverage, and perhaps most important, is quality. So when the extent of technical consistency of healthcare delivery is good, which means that the services given are consistent, of course, according to the situation or illness, then we say it is qualified quality care, which means safety and accuracy. If provider is ensuring safe and accurate service, then this has to be consistent technically, and that's quality service. And second one is service approach or responsiveness. This is very unfortunate in our society. This is very poor. Our providers do not really understand how to manage patients, how to behave with patients, how to interact with patients. Sometimes we have a problem with the physicians. The physicians speak in medical terms, in clinical terms with patients, even with illiterate patients. And they get nervous when we talk in this way, but we don't really realize that. So service approach, and not only when you're not showing your respect for service recipient, whoever he or she is, irrespective of other considerations, then this is not responsive service. Governance, stewardship, and leadership and management have been raised by Mr. Sajjad in his opening remarks. Governance is not catching a thief. Governance is setting out responsibilities. Who will do what? Through what avenues? What will be the rules? What will be the interaction between different tiers of service providers? And then what will be the act? And then doing monitoring. Stewardship is sort of leadership, which we suffer from. My personal experience of working in 45 years of maybe 50 years in public health, all through I had been working in public health, and the most crucial point is our poor leadership. And I coordinate a leadership training program since 2014. Even the day before yesterday, I had a presentation for UHPOs. And leadership is very important. But I'm not going to explain what leadership is. It's not a primary school, and I'm not a primary school teacher. And then management, how you can manage your things efficiently. You're not spending 10 taka for a service that should be bought or sold at 5 taka. That's efficiency. Now, the other side of the coin is poor service quality means that lack of resources, including technology. You had been, there had been two kind of suggestions. One, that we cannot spend money. The other one, reason given, I think somebody gave the reason for failure to spend, because budget allocation is given in areas that is not spendable, and not given in areas that can be spendable. One of those is throughout the world, 60 to 70% of health budget is spent on human resources. But here we have 40% vacant posts. So obviously you cannot spend money. And you're giving money in something, for example, 80% goes for structure, physical structure. You can spend it in time. So every year there is delay, and then money is spent back. And then unfortunately, budgets and allocations are not made by those who have burned their finger
through the system, but somebody who comes from outside, sitting at the top at the ministry level, who do not have any operational level experience. And then poor technology. We have machines in opposite health complexes, but there's nobody to manage those machines because there is always pull down buying and purchase. And then low health worker motivation. I don't have to explain that. Poor prioritization, just what I've said right now. Then weak system. There are 6 components of a system according to WHO. One is human resources, then financing, then you have MIS, then you have governance and leadership, and then technology and medicine. Everywhere there is some problem. Poor price assessment and buying and purchasing skill. When we talk about, for example, recruiting GP, should we consider that all GPs are of equal quality, equal background, equal experience? Then how do we assess that? How do we then pay them? This is one very big problem that we have to solve. We cannot. There cannot be any rule of thumb here, and so we have to know. Managers or contract managers should know how to buy services very efficiently and astutely, I would say, and then how to purchase services or skill. There's another quality. It's not only buying. Next. So basic conditions of successful universal coverage. One is effectiveness of healthcare, right? It's an efficient health systems management. Then essential resources and equitable distribution. Input process. I mean, when we talk about equity, usually always we focus on output equity or outcome equity, but you never consider about input and process level equity. Unless you have that, at the end of the day, it's too late to find out that our efforts were not equitable. So we have to monitor at input, process, and output level, and outcome level, and then essential technologies, and essential and appropriate technologies, and then fairness and justified approach in service provision. We have to be fair and justified to everyone, irrespective of the background of the service recipient. Next. Okay, this is a little clumsy, I'm afraid. Healthcare financing should redistribute disposable income. I mean, you will talk about universal coverage, but where the money comes from? You are charging for service, right? Whoever can afford, everybody can afford. So you have to subsidize those who cannot afford. But those who can afford, how much would you charge them? You cannot. I mean, you cannot charge them just arbitrarily. You have to have a rule of. You have a rule, and then that you have to charge somebody so that after he buys service, his disposable income is only that part is affected, but not his very necessary life-related income. Then reduction of Gini coefficient. I mean, if universal coverage means you're attending poor, right? Mostly the poor. Those who can buy, you don't have to think about that. You're thinking about poor. But then we know that I think Mrs. Famida said 3.7% of people get poorer because of buying healthcare. But then what is happening overall? We have to measure that in terms of units, and that is Gini coefficient. But we never consider this thing. And the more is a positive redistributive effect, which I have talked about above. So, and then we have to also consider regressive factor that affects redistributive effect, that is out of pocket. So that how we relate this, it has to be understood if we are talking about universal coverage. And then redistribution occurs when payment is compulsory. Compulsory is by act. You have to have an act for that. And then it is not voluntary, not out of pocket. Because when we buy service from out of pocket, not everyone is learned enough, not educated enough to pick up who is the best provider. So maybe I'm buying service at 10 taka, whereas I should have paid for 5 taka. So this is out of pocket. That's why it is regressive. And then next, when we say how much those who can afford, how much they should pay for services. And there is economic term, I think Mr. Famida knows,
horizontal and vertical labeling, slabbing. Within a given income, this much they should pay. Above that, this much they should pay. So that has been worked out. If we are talking about how much, who should pay how much, and then and healthcare is not okay. Healthcare is for finally for productive life, but then you have to have also life quality enhancing effect. If you are talking about financing and charging people, then it has to have an effect that it also improves life quality. I think next one is last one. No, this is the second last. Healthcare financing modalities. It's very important. We talk about financing. We talk about charging. We talk about insurance. Can everybody buy insurance? Private insurance? No. So, which means government has to pay. And should government pay only for those who cannot pay, or should take up whole responsibility? If we talk about scale of economy, then it's better that government takes up the whole responsibility, which is National Health Service, like in England, Sweden, Canada, Australia, there. So that's Beveridge model. You know, William Beveridge was born in Rangpur. Yeah, in late 18th century. His father was a British official there. So beverages, government collects taxes for healthcare and then pay GPs. They pay GPs. And GPs do not come just by their political connections. They're chosen based on certain criteria of selection. This is one, beverage. Everything is paid by government. Even from private service providers. The national health insurance is, again, by government. Social health insurance is Bismarck in Germany. But that's the problem is, social insurance is, a premium is given by those who have service. Also, the service by the authority which pays workers, the workers they pay. But not all are in a position to pay. Not all are in, for example, a government job or paid salaried person. So I won't say the Bismarck is a good model for, unless government takes up responsibility for the poor. But then there is no more Bismarck. And then out of pocket, we know it's very regressive. And I'm not talking about private service insurance. Do we have another one? Next one. Okay, so this is a challenge. How we pull risk. I mean, if I have money, why should I pay for somebody else? I suffer once a year, and he suffers every 3 months, and he will get its service free. Why should I pay for this? So this is very difficult, risk pooling. And then information gaps. Hamid has talked about information. People do not know who are eligible for this Tangail model. They didn't know who are eligible for a free service. Then they are not told that they are entitled. They're not informed enough. And then camaraderie, I mean, like the helping and risk pooling, that is very difficult among us. And then revenue generation capacity, we know government's capacity of revenue generation. And we are very good at deceiving deception when we are paying our revenues, our taxes. Efficiency of packaging and prioritization of services. Which service should be packaged? In national health services in Britain, they don't include, for example, dental service or cosmetic service, even eye service. They don't include. So we have to see which one gives more dividend, which is more efficient when we do packaging. That needs information. I talked about buying and paying capacity, and there are about 8 or 10 types of buying services, or paying for services. The best I would suggest is pay for performance, not salary. We have salary, so they don't bother if whether they should get more patients. It's not their job, because the less they have number of patients, the better their life is. So they will not try it. So if you pay for performance,
Then there are indicators of performance that you monitor, and also based on that you pay, not even capitation. And then there are last thing, induced care. 70 to 80% of deliveries are in private hospitals through cesarean. WHO said once that 5% to maximum of 15% should get delivery, but then we have 70 to 80%. Now, even people, because status symbol is now getting delivery to cesarean. So, and this is induced by service provider to garner more money. And then moral hazards. If you have universal coverage, you have to look for moral hazards, why it is happening. And that's why co-payment is implied for controlling moral hazards. And these are the theoretical aspects that we have to understand before we go for implementing universal coverage. Thank you very much for your patient hearing. Yes, thank you, Dr. Zakir Hussain. আপনার নাইস প্রেজেন্টেশনের জন্য। এখানে একটা পয়েন্ট এসেছে জাস্ট একটু ক্লিয়ার হওয়ার জন্য। আপনি যেটা বলেছেন যে গ্লোবালি 60 to 70% বাজেট এটা স্পেন্ট অন হিউম্যান রিসোর্সেস, আর বাংলাদেশে সেটা 80% অন ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার লাইক জি অ্যানুয়াল বাজেটের। বাংলাদেশে 80% খরচ হয় কিছু ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে। ওকে, so that tells the story. 20% 60% of medicine and diagnostics আর 50% hospitalization. ওকে, সো আপনার কাছে কি কারণ মনে হয় যে এই যে 80% ইনফ্রাস্ট্রাকচারে বাংলাদেশে খরচ করার? আমি কমিউনিটি ক্লিনিকের চেয়ারম্যান হিসাবে আমি যতটুকু জানি যে 15,000 কমিউনিটি ক্লিনিক এস্টাবলিশ করতে হবে, তার মধ্যে 4,000 নতুন করে করতে হবে, আর যে 11,000 আছে ওর মধ্যে 8,500 আবার নতুন করে বানাতে হবে। তো এমনভাবে বানানো হয়েছে যাতে করে 2-3 বছর পরে ওটার ব্যবহার না করা যায়, তাহলে ওটা আবার করা যাবে। তো এই ধরনের কিছু পুল ডাউন আছে, অ্যাপ্রোচ আছে, যে জন্য আপনার এই কনস্ট্রাকশন গুলোতে অনেক বেশি করতে হয়। উপজেলা হেলথ কমপ্লেক্সে এরকম আছে যে রিপেয়ার করতে হয়, আবার কিছু কিছু নতুন তৈরি করতে। অনেক জায়গায় আছে 20 বেড হসপিটাল, এগুলো কিন্তু ইউটিলাইজ হয় না। 20 বেড আছে কিন্তু কোনো স্টাফ নাই। তো এই ধরনের অনেক কিছু অ্যানোমালিজ আছে এবং এগুলো কিন্তু মানে I'm not trying to salvage physicians, but physicians are not responsible for this. There's political arm twisting. So you mean corruption is the reason? ধন্যবাদ। আমি প্রথমে দুটো কথা বলবো। একটা হচ্ছে বাংলাদেশে ঐতিহ্যগতভাবে হেলথ কেয়ার মানে স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা সেবা এই দুটোকে এক অর্থে ব্যবহার করা হয়। এই জায়গাটা থেকে প্রথমত বেরিয়ে আসতে হবে। এবং ইউনিভার্সাল হেলথ কাভারেজ শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখি চিকিৎসা কাভারেজের দিকেই চলে যায়, মানে ডাক্তার, চিকিৎসা, ঔষধ, ইনভেস্টিগেশন, এই বৃত্তের বাইরে এসে টোটাল হেলথটাকে কনসেপচুয়ালি যেমন ধরতে হবে, তেমনি প্র্যাগম্যাটিক ওয়েতে ওইটা সামনে আসতে হবে। কনসেপচুয়ালি কেমন? প্রমোটিভ হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ার, কিউরেটিভ হেলথ কেয়ার, রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার এবং প্যালিয়েটিভ হেলথ কেয়ার। এই যে 5টা হেলথের অ্যাপ্রোচ পিলার, এগুলো মানুষ জানে না। মানুষ জানে রোগ, ডাক্তারের কাছে যাবে, ডাক্তার প্রেসক্রিপশন বা ওষুধ লিখবে, কিনবে, ইঞ্জেকশন দেবে বা হাসপাতালে ভর্তি হবে, ভালো হয়ে যাবে। এই বৃত্তের বাইরে আনতে হবে। দ্বিতীয় একটি জায়গা হলো যে ঠিক এই আলোচনাতে কিন্তু আমরা পাবলিক হেলথ শব্দটি বলছি। আমি যদি ভুল করে না থাকি, কারণ আমার সিনিয়র পাবলিক হেলথ স্পেশালিস্ট অনেকে এখানে আছেন, তো সম্ভবত শব্দটি আমাদের ব্যবহার করা উচিত প্রিভেন্টিভ হেলথ কেয়ার। কারণ পাবলিক হেলথ গত শতাব্দীর শব্দ। প্রিভেন্টিভ হেলথ কেয়ার টোটাল হেলথ কেয়ারের একটি ইম্পর্টেন্ট পিলার, অ্যান্ড ইট শুড বি অ্যাড্রেস ইন দ্যাট ওয়ে। না হলে কিন্তু
মেসেজটা ভুলভাবে যাবে। আমি আমার খুব প্রিয় ভাজন ডক্টর জাকির, তার সাথে একটি জায়গায় আমি একটু সংযোগ করব। ন্যাশনাল হেলথ সার্ভিস অফ ইউকে, যেটা পৃথিবীব্যাপী অনেক সুনাম কুড়িয়েছিল। আপনারা জানেন গত বেশ অনেকগুলো কয়েক বছর যাবৎ এটি প্রশ্নবিদ্ধ তার ইফেক্টিভ নিয়ে। অতএব ইউনিভার্সাল হেলথ কাভারেজ এর ক্ষেত্রে সম্ভবত এক্সিস্টিং যে মডেলগুলো পৃথিবীতে আছে সেগুলো কথা ভাবার চেয়েও বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদেরকে ভাবতে হবে। কারণ অধিকাংশ সময় আমি বা আমার মতো যারা যারা নানা ধরনের বই পড়ে কিঞ্চিত কথা বলার সামর্থ্য অর্জন করেছি, তাদের মাথায় ইউকে, ইউএসএ অথবা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ঘোরাফেরা করে। সো আমার মনে হয় ডিসকভার বাংলাদেশ এই শব্দটি হেলথের ক্ষেত্রেও আমাদের অ্যাপ্লিকেবল। একটি খুব এখানে প্রশ্ন এসছে, হাউ ক্যান দ্য প্রাইভেট সেক্টর অ্যান্ড এনজিওস বি বেটার integrated to force to achieve USC in বাংলাদেশ? সম্ভবত ইটস মোস্ট ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ বাংলাদেশের কিউরেটিভ হেলথ কেয়ারে এখন মোর দেন 55%, কেউ বলে 60%, এটি প্রাইভেট সেক্টরে আসছে। এবং তাহলে 45 or 40% গভর্নমেন্ট হেলথ কেয়ার সিস্টেম। কিন্তু পুরো আলোচনায় কিন্তু এই 45 or 40% নিয়ে আমরা আবর্তিত হই। তাহলে বাকিটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেট করব, এই জন্য মিনিমাম কোনো পলিসি বাংলাদেশে নাই। এমনকি গভর্নমেন্টের যে ভাবনার কাঠামোর জায়গাগুলো, এক্সিকিউশনের কাঠামোর জায়গাগুলো, সেখানে প্রিভেন্টিভ হেলথ কেয়ার অলমোস্ট একটি উপেক্ষিত বিষয়। এবং খুব দেখা যায় যে যখন ধরা গেল করোনা প্রতিরোধ নিয়ে, আমি একটা উদাহরণ দিচ্ছি, করোনা প্রতিরোধের জন্য যে ন্যাশনাল কমিটি হবে, এটা কিন্তু এপিডেমিওলজিস্ট মানে প্রিভেন্টিভ হেলথ কেয়ার স্পেশালিস্টদের বিষয়। সেখানে একজন আমার খুব প্রিয় ভাজন, সে একজন চাইল্ড স্পেশালিস্টকে তার চেয়ারম্যান করা হলো, প্রধান করা হলো। কি দাঁড়াবে? ঠিক বাংলাদেশের পুরো চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এটি দাঁড়াচ্ছে। আর ওই প্রশ্নটা বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যুক্ত কর্মকর্তারা দুটো কাজের ব্যাপারে খুব উৎসাহী। একটি হচ্ছে কিভাবে একটা স্থাপনা বানানো যায়, আর কিভাবে জিনিসপত্র কেনা যায়। এবং জিনিসপত্র কেনার ক্ষেত্রে কি ঘটে, ধরুন একটি ডেন্টাল চেয়ার যেটি বাজারে সর্বোচ্চ দাম 7 থেকে 7.5 লাখ টাকা, মোস্ট স্ট্যান্ডার্ড যেটি। তো সেরকম একটি চেয়ার দিনাজপুর মেডিকেল কলেজে কেনা হয়েছিল, প্রতিটি চেয়ারের দাম 18 লক্ষ টাকা করে। এবং সেই একই চেয়ার, একই স্পেসিমেন রংপুর মেডিকেল কলেজে কেনা হয়েছিল 58 লাখ টাকা করে। তাহলে কেনার ক্ষেত্রে আর আরেকটি ব্যাপার, আমি সূত্র উল্লেখ করতে পারবো না, এই জন্য বলি অসমর্থিত সূত্রে, যখন কেনার কন্ট্রাক্ট দেয়া হয় তখন কত ভাগ যেখান থেকে নির্দেশটা দেয়া হয় সেখানে রাখা হয়, এবং এই ভাগের একটা কিন্তু নিয়ম আছে। আমার মনে হয় বিজনেস স্ট্যান্ডার্ডের যারা হেলথ বিট করে, একটু সচিবালয়ে ঘোরাফেরা করে কয়েকজন সাপ্লায়ারের সাথে আলাপ করলেই পার্সেন্টেজটা ভাগ করে বলতে পারবে। যেহেতু আমি সূত্রটা বলতে পারবো না, এই জন্য আমি বলছি না আর কি। আমি বলতে মানে অতীত বলতে মানে সদ্য অতীত, মানে কি বলে ফেরারি অতীত অথবা পলায়নপর অতীত পর্যন্ত আমি আসছি। এবং এটি শুরু করেছিল আমাদের মহামহিম সৈয়দ নাকি নাসিম সাহেবের পরে শুরু হয়েছিল, এবং তার পরবর্তী লোক মানে গাছটা নাসিম সাহেব বোনার পরে এটাকে ফলে ফুলে পুষ্পে সুশোভিত করেছিলেন আমাদের জাহিদ মালিক সাহেব। তাকে একটু সম্বর্ধনা দেওয়া উচিত এই জন্য। তো এই কারণে আসলে 85% বা 80% এই জায়গায় যায়। এবং মানে প্রথমটা কনস্ট্রাকশন, দ্বিতীয়টা হচ্ছে কেনা। এবং কেনাটা কেমন, আমি একটি আলোচনায় টেলিভিশনে একটি আলোচনায় বলেছিলাম, একটা উপজেলা হেলথ কমপ্লেক্সের নাম দিয়ে, ওইখানে তখন ইলেকট্রিসিটি ছিল না। হরিরামপুর, মানিকগঞ্জের হরিরামপুর হেলথ কেয়ারে আমি ওখানে চাকরিও করেছি। একদিন সেখানে একটা এক্স রে মেশিন চলে গেল, যেখানে ইলেকট্রিসিটির কানেকশন নাই সেখানে ইলেকট্রিসিটি এক্স রে মেশিন চলে গেল। তো এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে। তাহলে আমাদের আসলে মানে কি করতে হবে, এটি সম্ভবত একটি বড় ব্যাপার। আমার ব্যক্তিগত জায়গাটা যে ইউনিভার্সাল হেলথ কাভারেজের প্রাইভেট ইন্স্যুরেন্স সিস্টেমকে এখানে যুক্ত করাটা
অন্যায় হবে না, মহা অন্যায় হবে। কারণ আমেরিকান হেলথ কেয়ারের এখন বড় ঝামেলা হচ্ছে ইন্স্যুরেন্স, হেলথ সার্ভিস প্রোভাইডার এবং প্রতিষ্ঠান, তিনের সমন্বয়ে একটি বাজে ধরনের লুটপাটের সিস্টেম হয়েছে। এবং আপনারা প্রায় সবাই জানেন আমেরিকার মতো দেশে 40% অফ দ্য সার্জারি যেটি অপ্রয়োজনীয় হয়। সো আমাদেরকে আমরা কি করতে পারি, আমি খুব সহজ বাংলায় বলি, সেটা হলো যে আমাদের যে মানুষদেরকে আমরা দারিদ্র সীমার নিচে বসবাসকারী বলি, তাদেরকে গভর্নমেন্ট সেফটি নেটওয়ার্কের মধ্যে আনতে হবে। সেটি আনার জন্য ইফেক্টিভ কৌশল কোনটা, সেই জায়গাটাকে আমাদের খুঁজে বের করতে হবে। কারণ ইতিমধ্যেই এটি প্রমাণিত হয়েছে, দুটো জিনিস প্রমাণিত হয়েছে। আমাদের সরকার, আমি অন্য দেশের সরকারের কথা বলছি, আমাদের সরকার সার্ভিস প্রোভাইডার হিসেবে অতি নিম্নমানের। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সরকার বিশ্বাসযোগ্যতার জায়গায় অতি নিম্নমানের। যেমন ধরুন করোনার সময় চিকিৎসকদের রাখার জন্য হোটেল ভাড়া করা হলো। আপনারা জানেন কি সেই হোটেলের বিল এখনো দেওয়া হয়নি? চিকিৎসকদের অতিরিক্ত কাজের জন্য একটি প্রণোদনা, তখনকার প্রিয় শব্দ, ঘোষণা করা হলো। আপনারা জানেন কি সেই অর্থটি এখনো প্রদান করা হয়নি? অর্থাৎ একটি দেশের সরকার যখন, আমি কিন্তু এটা বলছি যে এই কথাটা কিন্তু মানে সদ্য বিদায়ী গভর্নমেন্ট পর্যন্ত আমার বিচারটা, একটি সরকার যখন বিশ্বাসযোগ্যতার এরকম তলানিতে নেমে আসে এবং সার্ভিস প্রোভাইডার হিসেবে নিম্নমানের হয়ে যায়, তখন সেই সরকারের জন্য উদ্যোগ নেওয়াটা কঠিন। তো এখন সেই জায়গাটা ধাক্কা দেওয়া যায় কিনা দেখুন। হেলথ মানে স্বাস্থ্য সেবা, ধরা গেলো একজন টাইফয়েড চিকিৎসা নেবে, সে ঢাকা মেডিকেলে যে চিকিৎসা নেবে, ধরা গেল আরেকটি প্রাইভেট হাসপাতালে একই চিকিৎসা তো নেবে। ঢাকা মেডিকেলের জন্য একটা স্ট্যান্ডার্ড আর প্রাইভেট মেডিকেলের জন্য একটা স্ট্যান্ডার্ড, তার মানেটা কি? এটা কি মান নিয়ন্ত্রণের ব্যাপারটা সরকারি হাসপাতালের ক্ষেত্রে দেখা হয় না। তার মানে একটি অসাধারণ অন্যায্য, অগ্রহণযোগ্য অন্যায্য একটা ব্যাপার রয়েছে। ধরে নেওয়া হচ্ছে যারা সরকারি হাসপাতালে ভর্তি হবে তারা অসহায় মানুষ, তাদের উপর দিয়ে কুকুর বিড়াল হেঁটে গেলে না গেলে কিছু আসে যায় না, তাদের জন্য মানের প্রশ্ন না। আপনাদের মনে আছে একবার এনআইসিভিডি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মেয়াদোত্তীর্ণ স্টেন্ট বা রিং হার্ট পড়ানো হচ্ছিল। তো তখনকার পরিচালককে প্রশ্ন করা হলে, একজন সাংবাদিক বন্ধু প্রশ্ন করা হয়েছিল, তিনি উত্তর দিলেন, এরা তো গরিব মানুষ, কিন্তু কেনার টাকা নাই, একটা কিছু দিলেই হয়। অর্থাৎ ওই গরিব মানুষটিকে একটি মেয়াদোত্তীর্ণ ওষুধ আপনি দিতে পারেন, কি ভয়ঙ্কর সাইকোলজি। সো মানে এসব মিলেই আমার যেটা মনে হয়েছে, হেলথ কেয়ারের শুরুতে ন্যায্যতা শব্দটি থাকতে হবে। ইকুইটির বাংলাটা আমরা কি করি আমি জানি না, কিন্তু এটাকে ন্যায্যতা বলা উচিত। যেমন এনআইসিভিডি বছরে 20% রোগীকে, যেহেতু 20% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে, তারা বিনামূল্যে মানে জন অর্থে সরকারি টাকায় স্টেন্টটা দেবে, যাদের ওই যে দারিদ্র সীমার নিচে বসবাসকারী হিসেবে একটি কার্ড রয়েছে, স্বাস্থ্যসেবা কার্ড। এবং এরকম একটি জায়গায় যদি আমরা সুরক্ষার ব্যাপারটি আনি, এবং যদি ওই কার্ডটি দিয়ে সে স্কয়ার হাসপাতালে যায় প্রয়োজনের ক্ষেত্রে, সেখানেও ওই টাকাটা সরকার জন অর্থে পে করবে। এবং ওই পেমেন্টের একটা ব্যাপার আছে, পেমেন্টটা দাখিল করার পরে একটা স্ক্রুটিনি হবে, স্ক্রুটিনি হওয়ার 1 মাসের মধ্যে পে করতে হবে, এরকম একটি বাধ্যবাধকতা থাকে। একটি কথা এসছে যে স্বাস্থ্য খাতের টাকা প্রতি বছর ফেরত যায় কেন? একটি তো আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অসামর্থ্য, তাদের অ্যাবিলিটি নেই ওই টাকাটা খরচ করার। দ্বিতীয় কথা হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ সার করাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোকজনকেও আমি শুনেছি টাকা পয়সা ঘুষ দিতে হয়, এবং এটা করে টোরে করতে করতে প্রথম 6 মাসে এমনিই চলে যায়। তার মানে কি দাঁড়াবে? অর্থাৎ একটি সুশাসন সর্বত্র, স্বাস্থ্য খাতেও বটে। আর স্বাস্থ্য খাতের ক্ষেত্রে আমি ডাক্তার বলছি না, আমি বলছি যারা স্বাস্থ্য বোঝে, যেমন ডক্টর হামিদ ছিল হেলথ ইকোনমিক্সে, অর্থাৎ যারা স্বাস্থ্য বোঝে সেই সমস্ত লোকদের নিয়ে নীতিটা নির্ধারণ করা দরকার। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আপনারা জানেন ট্রান্স বিল নামে একটা বিল আসছে,
এর আগে তৃতীয় লিঙ্গ বলতে হিজড়াদের বোঝানো হতো। আচ্ছা, হিজড়া আর তৃতীয় লিঙ্গের মধ্যে যে দূরত্বটা রয়েছে আমাদের হেলথ পলিসির লোকজন সেটি বোঝে না। হিজড়া ইন্টারসেক্স, ট্রান্স ওমেন যারা, তারা তো হিজড়া, তাই তো? ট্রান্স ওমেনরা হিজড়া, কিন্তু ইন্টারসেক্স কোথায় গেল ইত্যাদি ইত্যাদি অনেকগুলো পরিচয় সেটি তাদের মনেই নাই। এই কারণেই আমার মনে হয় হেলথ পলিসি, হেলথ রিলেটেড পলিসি মেকিংয়ে হেলথের সাথে যারা যুক্ত তাদেরকেই দায়িত্ব দেওয়া উচিত। যারা যুক্ত না, সর্ববিষয়ে যারা পণ্ডিত মনে করেন তাদেরকে এখানে এন্ট্রি দেওয়া উচিত না। আমার মনে হয় আমাকে থামানো উচিত। সবাইকে ধন্যবাদ দিচ্ছি। জাস্ট ছোট একটা প্রশ্ন, ডক্টর লেলিন, আপনি বললেন যে গভর্নমেন্ট হসপিটালের যে ধরেন যে মান নেই, সো এটা তো নিশ্চয়ই ডিজি হেলথ ওখানে থাকবে না বা হেলথ মিনিস্ট্রির লোকও থাকবে না, সো হুজ রেসপন্সিবিলিটি? প্রাইমারিলি ইট ইজ ডক্টরস। আচ্ছা, আমাদের কি সেই ডক্টরসদের সেই রেসপন্সিবিলিটিটা আপনি দেখতে পান? আমি আবারও প্রশ্নটা করছি, দেখুন হেলথের সাথে না হলে কি সমস্যাটা দাঁড়ায়, এরকম প্রশ্ন আসে। আচ্ছা, কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে এটি প্রথম হচ্ছে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা। একটা সেই বর্জ্য ব্যবস্থাপনার একটি ইউনিট, ডিসপোজাল ইউনিট ঢাকা মেডিকেল কলেজে থাকা দরকার। সেটা কি ডাক্তাররা করবে? রাইট। তাহলে ওই বর্জ্যটি কিভাবে ব্যবস্থাপনা হবে? না হলে তো সার্ভিস ডেটোরিয়েট করবে। একটি হাসপাতাল তৈরি হয়েছিল 500 রোগীর জন্য, সেখানে এখন 2000 রোগী থাকে। 500 রোগীর জন্য যে না না, আমি ডাক্তারে আসি। 500 রোগীর জন্য ধরুন 200 ডাক্তার দরকার। এই হাসপাতালটাকে যখন 2000 বেডে উন্নীত করা হলো, সেখানে ডাক্তারের সংখ্যা, নার্সের সংখ্যা কিন্তু 500 জনের অনুপাতে রয়ে গেল। জিজ্ঞেস করেন তাহলে আপনি সার্ভিস কোথায় চান? কারণ যখন রাজনৈতিকভাবে প্রয়োজন হয় বেড বাড়িয়ে দিল, 500 জায়গায় 2000 বেড এনে বসিয়ে দিল, কিন্তু তারপরে সেই বেডকে সাপোর্ট দেওয়ার জন্য যে ম্যান পাওয়ার দরকার, ডাক্তার, নার্স, আয়া, প্যারামেডিক্স, তার আর কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই। ক্লিয়ার? কারণটা আমাদের যারা হেলথ পলিসি মেকার এবং টপ এক্সিকিউটিভ, তারা মনে করে রোগীর বেড বাড়ালেই হাসপাতালের বেড সংখ্যা বেড়ে গেল। এটির জন্য যে ডাক্তার, নার্স, প্যারামেডিক্স বাড়াতে হবে, সেই অনুপাতে লোক তৈরি করতে হবে, তাদেরকে প্রশিক্ষিত করতে হবে, এটি আসে না। Political agenda. Political. It's a good bowling. It was a good bowling. I can bat more if you like. থ্যাংক ইউ ডক্টর লেলিন। আমরা মনে হচ্ছে অনেক শুরুতে আসলে বেশি সময় চলে যায়, প্রথম দিকের বক্তারা অনেক সময়, আমরা যদি 1 ঘন্টা আমাদের হাতে আছে, আমরা একটু, হ্যাঁ ওকে, জি প্লিজ আপনার যদি একটু নামটা বলেন। ধন্যবাদ। আমার নাম দিবালোক সিংহ, আমি দুস্থ স্বাস্থ্য কেন্দ্রে আছি। প্রথমেই ধন্যবাদ জানাই এই আলোচনায় আমাকে অংশগ্রহণ করার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য। আমি আপনাদের প্রথম প্রশ্নের ক্ষেত্রে আমার 2-1টা মন্তব্য করতে চাই। এই ক্ষেত্রে আমার মনে হয় যে বর্তমানে যে নয়া উদারবাদী অর্থনৈতিক ধারণার ভিতরে আমাদের দেশে আমরা পরিচালিত হচ্ছি, সেইটা একটা প্রধান এটার অবস্টাকল। 2 নম্বর কথা হলো যে এখানে বিনিয়োগ নাই। 3 নম্বর কথা হলো এখানে প্রপার গভর্নেন্স নাই। 4 নম্বর কথা হলো এখানে কোয়ালিফাইড সার্ভিস নাই। 5 নম্বর কথা হলো আমাদের দেশের প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা ব্যবস্থা, সেইটার উপরে জোর নাই। এবং এখানে আমি একটা ক্লাসিক্যাল কোট দিতে চাই। পুঁজি গ্রন্থের প্রথম খণ্ডে মার্কস লিখেছিলেন, পুঁজিবাদী ব্যবস্থা কখনো শ্রমিকের স্বাস্থ্য বা তার জীবনের দীর্ঘ আয়ু নিয়ে চিন্তিত নয়। এখন আমি এটাকে রিলেট করে একটা উদাহরণ দেই। আমাদের করোনার সময় আমাদের সরকার সবার জন্য কিনেছে, ভ্যাকসিন কিনেছে, কিন্তু কোনো প্রাইভেট সেক্টর এন্টারপ্রাইজ কি তার শ্রমিকের জন্য কোনো ব্যবস্থা নিয়েছে? আমি শুনি নাই, নাই। এইভাবেই মানে ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট, এই ফিলোসফিক্যাল মোটিভে তো আমাদের দেশে আমরা পরিচালিত হচ্ছি। সুতরাং যারা লুটপাট করছে, এইটা লুটপাট যে করছে সেটা তো ভাই এখন
এই স্বৈরাচারী সরকার উৎখাত হওয়ার পরে এখন আমাদের সামনে, আগেও আসছে কম, এখন আসছে অনেক বেশি। ঠিক আছে, আমরা এখন শুনতে পাচ্ছি 18 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে গত 17 বছর। তো এখন মানে এখন আপনি এই বছরের বাজেট দেখেন বাংলাদেশের গভর্নমেন্টের, আর কত লক্ষ কোটি টাকা পাচার হয়েছে সেটার একটা তুলনা করেন, তাইলে বুঝতে পারবেন। গেল এটা, এটা আমি আর বিস্তারিত বলছি না। সুতরাং এইটা আগে ঠিক করতে হবে, আপনার রাজনৈতিক স্বাস্থ্যের প্রতি রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি কি, সেইটা আপনি যদি পরিষ্কার না করতে পারেন তাহলে কখনো এই পিসমিল সলিউশন মানে সমাধানে নিয়ে আসবে না। দ্বিতীয় কথা হলো যে এখানে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে আমাদের দেশে যে পরিমাণ জনসংখ্যা এখন আছে সেইটা আমাদের এখানকার ইকোসিস্টেম আর ধারণ করতে পারছে না। মানে আমি একটু জাস্ট এলাবোরেট করি যে আপনি যত বেশি লোক হবে তত বেশি তার ফুড লাগবে, তত বেশি তার পানি লাগবে, তত বেশি তার বাসস্থান লাগবে। 1% গতিতে প্রতি বছর আমাদের ল্যান্ড শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই লোকেরা যত বেশি বাড়বে তত বেশি সলিড ওয়েস্ট, তত বেশি লিকুইড ওয়েস্ট, এবং সলিড ওয়েস্ট লিকুইড ওয়েস্ট যদি আপনি মানে সেটার প্রপার ম্যানেজমেন্ট না করতে পারেন তাহলে সেটা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, পাবলিক হেলথ সিস্টেম সেটাকে তারা আঘাত করতেছে। এখন আপনি কি করতেছেন? এবং আমি একটা উদাহরণ দিতে চাই, 2013 সালে প্রফেসর আবুল বারকাত একটা গবেষণা করেছিলেন যে স্যানিটেশনের অভাবে আমাদের কত ক্ষতি হচ্ছে জিডিপির, সেইটা সেই সময় ছিল 6.3%, অর্থাৎ তিনি বলেছিলেন 295 বিলিয়ন টাকা। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। গেল এটা। 3 নম্বর আমি যেটা বলতে চাই সেটা হলো যে এখানে মানে আমরা RSBY ইন্ডিয়ার একটা প্রকল্প, সরকারি রাষ্ট্রীয় স্বাস্থ্য যোজনা বীমা, এবং সেখানে মানে আপনি বিলো পভার্টি লাইন পপুলেশনের সংখ্যা হলো অ্যাজ পার গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক। এখন অবশ্য সিপিডি অনেক সময় বলেন যে গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স যা বলা হচ্ছে সেটার মধ্যে অনেক পার্থক্য আছে, গ্যাপ আছে ইত্যাদি। তো যাই হোক, আমরা যেটা রেফারেন্স হিসেবে আছে 18%। রিসেন্টলি ইউএনডিপি একটা দিয়েছে যে প্রায় 4.25 কোটির মতো লোক তারা অতি দরিদ্র। তাহলে আপনি তাদেরকে হিট করেন, এই হেলথ ইন্স্যুরেন্স কার্ড দেন তাদেরকে, রেড কার্ডের পরিমাণ সিটি কর্পোরেশন যেটা আছে সেটা বাড়িয়ে দেন, এবং সেই অনুযায়ী আপনি তাকে প্যাকেজ ঠিক করেন। এবং প্যাকেজের ক্ষেত্রে ইউনিভার্সাল হেলথ কেয়ার, এখানে মোশতাক ভাই আছেন, উনি অনেক বেশি এই ব্যাপারে কাজ করেন, অনেক আমাদেরকে সচেতন করেন। তো সেক্ষেত্রে আমি শুধু এইটুক যোগ করতে চাই যে প্রাইমারি হেলথ কেয়ারের সাথে সেখানে 3টা ক্যাটাগরির ডিজিজ বার্ডেন আমাদেরকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, একটা হলো সিজনাল সেকশন, ওইটা নিয়ে অনেক কথা হয়েছে, আমি সেটা দিকে যাচ্ছি না, কিন্তু এটা একটা কস্ট। 2 নম্বর হলো মানে হার্ট স্ট্রোক, অর্থাৎ এখানে এনসিডি নিয়ে অনেক কথা হয়েছে, আমি সেটাতে যাচ্ছি না, কিন্তু এইটা প্রবলেম হলে সেটা এমার্জেন্সি, সুতরাং সেটাকে হিট করতে হবে। আর 4 নম্বর হলো অ্যাক্সিডেন্ট, 3 নম্বর হলো অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট সাথে সাথে ঠিক করতে হবে, না হলে সমস্যা। সুতরাং ইউএসসি যদি তার প্রাইমারি হেলথ কেয়ার কম্পোনেন্ট প্লাস কিছু করতে পারে, সেটা হইতে পারে আর কি। আচ্ছা, আমি শেষের দিকে চলে আসতেছি। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো যেটা আমি ওয়াশের ক্ষেত্রে বলেছি যে ওয়াশ মানে যদি প্রাইমারি হেলথ কেয়ার ওয়াশ না থাকে, ফাওয়ের মানে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী প্রি স্কুল চিলড্রেন প্রায় 90 মিলিয়ন তারা ঝুঁকিতে আছে, যদি সে বা নিরাপদ পানি না পায় তাহলে তার এনভায়রনমেন্টাল এন্টোপ্যাথি, তার মানে স্টান্টিং অ্যান্ড ওয়াস্টিং। এটা আমাদের মানে হেলথ কেয়ার সিস্টেম যদি এটাকে হিট না করে তাহলে এইভাবেই চলতে থাকবে। আর একটা কথা বলার ছিল আমার, যে এখানে আপনার যেমন সুতরাং আপনার এখানে আপনি যদি ব্যারিয়ারের কথা বলেন তাহলে আপনার টাকা লাগবে। তো ট্যাক্স জিডিপি রেশিও তো ওয়ান অফ দি লোয়েস্ট ইন দ্য গ্লোব ইন বাংলাদেশ, কোথা থেকে টাকা আনবেন? তাহলে একটা করতে পারেন, যারা এই যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে তাদের টাকা কাট করে এখানে যুক্ত করেন, অথবা ট্যাক্স সিস্টেম আমাদের দেশে 25 লক্ষ টাকা বাৎসরিক ইনকামের পরে আর মানে ট্যাক্সে এরপরে আর নাই, ওই লেডার ওইখানেই শেষ। কিন্তু যে বছরে
100 কোটি টাকা, আমি তো কমই বললাম, এর বাইরেও যদি করতে থাকে তাইলেও তার ওই একই সিস্টেমে একই স্ল্যাব, সেই স্ল্যাব সিস্টেম চেঞ্জ করতে হবে আমাদের। আমরা কেন ওয়েলফেয়ার, যে সমস্ত দেশ আছে তাদের উদাহরণ দেখি, ফ্রান্সের উদাহরণ দেখি, জার্মানির উদাহরণ দেখি, ওয়েস্টার্ন কান্ট্রির উদাহরণ দেখি, তারা তো তাদের ওইভাবে ট্যাক্স কেটে এনে তারপরে তো তার পাবলিক হেলথ সিস্টেম চালিয়ে থাকে। তো সেটা আমরা করতে চাই না কেন? কারণ আমাদের ওই নিউ লিবারেলের মধ্যে আমরা আছি, সুতরাং আমরা চাই না ওদেরকে লুটপাট করতে দাও, এটাই আমরা চাই, এবং তাদের সরকারই থাকে। সুতরাং এটা আমরা যতই আলোচনা করি না কেন, এটা কিছু হচ্ছে না আর কি। যদি না এখন এখানে বৈষম্য বিরোধী কথা বলা হচ্ছে, যদি তারা রিয়েল অর্থে বৈষম্য বিরোধিতার ফিলোসফিতে বিশ্বাসী হয় তাইলে সেটার অ্যাকশন হবে, যদি না হয় তাহলে অ্যাকশন হবে না। আমি কয়েকদিন আগে স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলেছিলাম, তো আমি খুব উৎসাহিত হয়ে ফিরে আসতে পারিনি আর কি, দুঃখিত। সুতরাং মানে আপনার এখানে আরেকটা জিনিস আমি বলে শেষ করতে চাই, এখানে পৃথিবীতে বেশ কয়েকটা দেশ আছে যারা আরবান ইউনিভার্সাল হেলথ কেয়ারের ক্ষেত্রে ভালো করেছে। রুয়ান্ডা, ভিয়েতনাম, তারপরে আপনার ব্রাজিল, তারপরে আপনার থাইল্যান্ড, আমরা এগুলো দেখতে পারি। আমাদের মোস্তাক ভাই বলেছেন, লিখেছেন, আমি ওনার লেখা খুবই পড়ি, এখানে আরো কয়েকজন আছেন নাম বলছি না, ওনাদের লেখাও পড়ি। 1% জিডিপি যদি বৃদ্ধি করতে পারা যায়, মানে 51 লক্ষ কোটি টাকা জিডিপি, খুব সম্ভবত আমি যদি ভুল না করি, তাহলে 1% মানে এখন আছে, ডক্টর ফাহমিদা খাতুন বললেন এখন আছে 0.74, তাই তো? এখন ওনার লেখায় উনি বলেছেন গত বছর বেরিয়েছিল 1% যদি বৃদ্ধি করেন তাইলেও অনেকটা অগ্রসর হইতে পারে। তাইলে সলিউশনের দিক থেকে সেই 1% বৃদ্ধি করার একটা অ্যাডভোকেসি আমরা করতে পারি কিনা। এবং লাস্ট পয়েন্ট আমার দিক থেকে সেটা হলো, এই যে আলোচনা হবে এখানে অনেক বিদগ্ধ ব্যক্তিজন তাদের কথা বলবেন, তাদের অভিজ্ঞতার কথা বলবেন, কিন্তু সবকিছুকে একটা ইয়ে করে আমরা এই সরকারের সাথে একটা আলোচনায় যাই যে কতটুকু সম্ভব, কতটুকু সম্ভব না, কতটুকু শর্ট টার্মে সম্ভব, কতটুকু মিড টার্মে সম্ভব, কতটুকু লং টার্মে সম্ভব। আমরা একটা রেকমেন্ডেশন দেই। প্রফেসর রেহমান সোমান তিনি যখন হয়েছিলেন কি বলে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিলেন, তখন তিনি 6 ভলিউমের একটা বই বের করেছিলেন বিভিন্ন সেক্টর সম্বন্ধে। লেট ইউ প্রিপেয়ার ওয়ান দ্যাট টাইপ অফ রিকমেন্ডেশন ফর দিস গভর্নমেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর ইউর আর আমি সাজেশন। মানে অনেক বিদগ্ধজন আছেন, তাদের কথা শোনার আমার ইচ্ছা ছিল, কিন্তু আনফরচুনেটলি আমাকে যেতে হচ্ছে আর কি। আমাদের তো, আমরা তো আসলে একসঙ্গে লাঞ্চ করতে চাই, সবাই তো চলে গেলে ধরেন যে পার্টিকুলার এই যে ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামোর দিকে বেশি ঝোঁক আমাদের, আসলে কোয়ালিটির দিকে না, কোয়ালিটি হিউম্যান রিসোর্সের দিকে ইনভেস্ট করি না। সো আপনি জাস্ট আপনার বক্তব্য বিষয়ে যদি একটু অ্যাড্রেস করেন। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। বেসিক্যালি বিশাল আলোচনা, মানে অল্প কথায় বলে শেষ করা আসলেও খুব চ্যালেঞ্জিং কাজ। আসলে আজকের যে টাইটেল, এনশিওরিং হেলথ থ্রু ইউনিভার্সাল হেলথ কেয়ার ইন বাংলাদেশ, আসলে এই আলোচনাটা এতই বড় যে মানে কোত্থেকে শুরু করা যায়, কোথায় যে শেষ হবে এটা ঠিক করা আসলে খুব চ্যালেঞ্জিং। তা আমি চেষ্টা করব যে সাজ্জাদ ভাই যে বিষয়টা বললো ওইটা ফোকাস করা, প্লাস পাশাপাশি আপনাদের এখানে যে 7টা এরিয়া যেটা বলা আছে, দু একটা পয়েন্ট আমি একটু অ্যাড্রেস করার চেষ্টা করব। আমি বিষয়টাকে একটু হলিস্টিক্যালি, এখানে যারা আমার আগে যারা বলেছেন সবাই কিন্তু ফোকাসড এরিয়া নিয়ে কথা বলেছে, যেমন প্রফেসর মামুন, প্রফেসর হামিদ, ওনারা কিন্তু বেসিক্যালি জাস্ট মডালিটি ইমপ্লিমেন্টেশন, মডালিটি কি হবে সেগুলো বলেছেন। কিন্তু হলিস্টিক্যালি আমরা যদি ইউনিভার্সাল কভারেজের কথা বলি, তাহলে কিন্তু হলিস্টিক্যালি যদি আমরা না দেখি, তাহলে কিন্তু আমরা কখনোই আগামী 50 বছরও আমরা এই মডালিটি কখনোই ইমপ্লিমেন্ট করতে পারবো না। আমরা যত ভালো মডালিটি তৈরি করি না কেন, যত ভালো সিস্টেম ডিজাইন করি না কেন, যদি আমরা হলিস্টিক্যালি বিষয়টাকে না দেখি, আমরা যদি
সিস্টেম যে চ্যালেঞ্জ আছে, পলিসি লেভেলের যে চ্যালেঞ্জ আছে, এগুলাকে যদি আমরা ফোকাস না করি তাহলে কিন্তু কখনোই আমরা এই কোনো মডালিটি আগামী 50 বছরে আমরা অ্যাচিভ করতে পারবো না। শুধু তাই না, আমরা 2030 কেন, আমাদের ইউএসসি যে টার্গেট, এসডিজি যে টার্গেট 2030 সাল আছে, 30 সাল কেন, এটা 50-50-50-এও যদি আমরা এক্সটেন্ড করি সেটাও আমাদের অ্যাচিভেবল হবে না যদি আমরা সিস্টেম লেভেলে কোনো ইন্টারভেনশন আমরা না করতে পারি। হলিস্টিক অ্যাপ্রোচ, আচ্ছা আচ্ছা, হলিস্টিক আমি যদি বলি যে অ্যাকচুয়ালি হলিস্টিক অ্যাপ্রোচটা হবে যে আমাদের যে সিস্টেমের যে চ্যালেঞ্জগুলি, যে সিস্টেম ইনএফিসিয়েন্সি, সিস্টেমের যে সিস্টেমটা যে পুরোপুরি কাজ করছে না, সেটাকে আমাদের আগে সবার আগে ফোকাস করতে হবে। আপনারা বেসিক্যালি এখানে যে কোশ্চেনগুলো আপনারা রেখেছেন, আমার মনে হয় যে এই কোশ্চেনগুলোর যদি পয়েন্টগুলো আমরা একটু ফিগার আউট করি, আলটিমেটলি এগুলো মোরলেস অ্যাড্রেস হয়ে যাবে। তা আমি সেইভাবে একটু বলার চেষ্টা করি। প্রথমেই সবচেয়ে বড় একটা প্রশ্ন এখানে আছে যে হোয়াট আর দ্য কি ব্যারিয়ার, যে আমাদের ইউনিভার্সাল কভারেজের যে মূল বাধাগুলা কি। তা আমরা যদি এইগুলো যদি বিবেচনায় না নিই, তাহলে কিন্তু এর আগে যে আলোচনাগুলা সবাই বক্তারা করেছেন, এগুলা কি কখনোই আমরা কিন্তু ভিজুয়ালাইজ করতে পারবো না। তাহলে এই ব্যারিয়ার গুলা সবার আগে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, এবং সেটাই কিন্তু পলিসি লেভেলের একটা চ্যালেঞ্জ আছে আমাদের। যে আমাদের পলিসি লেভেলে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, এই যে খণ্ডিত স্বাস্থ্য ব্যবস্থা, যে আমাদের মিনিস্ট্রি, আপনারা জানেন যে আমাদের মিনিস্ট্রি এই মুহূর্তে 2টা ভাগ আছে মিনিস্ট্রি। এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এটা 2017 সালে হয়েছে, 17 সালের আগে এটা ছিল না। এটা যখন হয় তখন কিন্তু আরো আমরা খাদের কিনারে চলে গেছি। আমরা খাদের কিনারা থেকে অনেক দূরে ছিলাম, এখন এটা ভাগ হওয়ার ফলে আমরা একদম খাদের কিনারে চলে গেছি। এই ভাগটা আমাদেরকে সামনে নিয়ে আসছে। আমাদের আর একটা বড় চ্যালেঞ্জ আছে যে খণ্ডিত স্বাস্থ্য ব্যবস্থার ভিতরে। আপনারা জানেন যে আরবান হেলথ সিস্টেম, এটা কিন্তু হেলথ মিনিস্ট্রির আন্ডারে না, এটা পুরোটাই কিন্তু লোকাল গভর্নমেন্ট দেখে। তাহলে এখন আমাদের যে আরবান হেলথের একটা বিশাল চ্যালেঞ্জ, আমরা যতটা রুরাল হেলথের চ্যালেঞ্জ মনে করি, তার পাশাপাশি কিন্তু আরবান হেলথের চ্যালেঞ্জটা আমাদের সামনে অনেক বড় একটা চ্যালেঞ্জ। এখন এইভাবে 2টা খণ্ডিত ব্যবস্থাপনায় আমরা কিভাবে সমন্বিত করে আমরা ইএসসি অ্যাচিভ করতে পারবো, সেটা কিন্তু আমাদের পলিসি লেভেলে সবার আগে ঠিক করতে হবে। না হলে কিন্তু এই খণ্ডিত ব্যবস্থাপনা দিয়ে কিন্তু আমরা কখনোই ইউএসসি অ্যাচিভ করতে পারবো না। তাহলে খণ্ডিত ব্যবস্থাপনাকে আমরা কিভাবে ইন্টিগ্রেটেড করব, আমরা কিভাবে এক জায়গায় নিয়ে আসবো, সেই বিষয়গুলো আমাদের পলিসি লেভেলে, অর্থাৎ আমাদের মিনিস্ট্রি লেভেলে, আমাদের ইমপ্লিমেন্টিং লেভেলে। আমাদের ইমপ্লিমেন্টিং লেভেল মানে আমাদের ডিজি হেলথের, আমাদের এখন আপনারা জানেন যে আমাদের ডিজি হেলথেরও অনেকগুলো ভাগ হয়ে গেছে। আমাদের ডিজি নার্সিং আছে, আরো ডিজি আছে, ডিজি রিপোর্ট আছে, এরকম খণ্ডিত ভাবে এইগুলোকে যদি আমরা ইন্টিগ্রেটেড না করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা আমব্রেলার আন্ডারে যদি না নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি ইউএসসি আমরা কখনোই আমরা অ্যাচিভ করতে পারবো না। এটা হচ্ছে একটা সিস্টেমের চ্যালেঞ্জ। তাহলে এই সিস্টেম নিয়ে আমাদের সবার আগে কাজ করতে হবে, এবং এটা করতে গেলে আমাদের সবার আগে যেটা দরকার, আমাদের একটা স্ট্রং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক দরকার। একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ছাড়া কিন্তু আমরা এই সিস্টেমটাকে কখনোই আমরা ঠিক করতে পারবো না। এবং এই রেগুলেটরি ফ্রেমওয়ার্কের জন্য কিন্তু আমাদের দরকার একটা স্ট্রং পলিটিক্যাল উইল। উইদাউট হ্যাভিং স্ট্রং পলিটিক্যাল উইল ছাড়া কিন্তু আমরা এই সিস্টেমকে কখনো আমরা ঠিক করতে পারবো না। এবং সিস্টেমকে যতদিন পর্যন্ত আমরা ঠিক করতে না পারবো, আমরা ইমপ্লিমেন্টিং ফিল্ড লেভেলে কোনো, এই যে প্রফেসর মামুন যে জিপি মডেলের কথা বললেন, হামিদ সাহেব যে জিপি মডেল সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্সের কথা বললেন, আমরা জিপি মডেল বলি, সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স বলি, আমাদের যে এক্সিস্টিং যে স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের যে এক্সিস্টিং যে ফাইন্যান্সিয়াল মেকানিজম, আমাদের এক্সিস্টিং যে অ্যাডমিনিস্ট্রেটিভ মেকানিজম, কোনো কিছুই আমরা এই মেকানিজম দিয়ে আমরা কখনো এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো না। আমাদের লটস অফ ব্যারিয়ার আছে। সুতরাং আমাদের মূল জায়গাতে যদি আমরা কাজ না করি, এই সিস্টেমে যদি আমরা কাজ না করি, ফোকাস না করি, আমরা কিন্তু রুট লেভেলে আমরা যে অ্যাফোর্ডেবিলিটির কথা বলি, অ্যাক্সেসিবিলিটির কথা বলি, ইকুইটির কথা বলি, কোয়ালিটির কথা বলি, কোনো কিছুই আমরা অর্জন করতে পারবো না। আমার লাস্ট 30 ইয়ার্সের আমার এক্সপেরিয়েন্স দিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমাদের বটল নেকগুলোকে সবার আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এবং আইডেন্টিফাই করে এগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, এবং এইগুলাই কিন্তু আমাদের মূল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলোকে যদি আমরা কাজ করতে পারি, তাহলেই কিন্তু আমরা যে ইউনিভার্সাল কভারেজের কথা যেটা বলছি, সেটা কিন্তু আমার মনে হয় যে অ্যাচিভ করা আমাদের সহজ হবে। ধন্যবাদ সবাইকে। জি, থ্যাংক ইউ ডক্টর হাসান। এখন আমি রিকোয়েস্ট করছি ডক্টর সোহানা শফিক, অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট, ইউনিভার্সাল হেলথ কভারেজ, ICDDRB। সো আপনাদের গ্লোবাল এক্সপিরিয়েন্স আছে, আপনার এখানে আমাদের কিছু গাইডিং কোশ্চেন্স আছে, এগুলোকে যদি একটু অ্যাড্রেস করেন। থ্যাংক ইউ।
ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং আজকে ইনভাইটেশন করার জন্য। আমি আইসিডিটিভিতে আমাদের হেলথ সিস্টেমস অ্যান্ড পপুলেশন স্টাডিজ ডিভিশন বলে একটি বিভাগ আছে, যেখানে আমরা পপুলেশন লেভেলে এবং সিস্টেমস লেভেলে আসলে কী ধরনের আমাদের সমস্যাগুলো আছে হেলথ সিস্টেমস সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে। আমরা যখন ইউনিভার্সাল হেলথ, আমি কেয়ারের বদলে আসলে কাভারেজ কথাটা ব্যবহার করতে চাই, যেটা আর কি ডব্লিউএইচও সাজেস্ট করেছেন। ইউনিভার্সাল হেলথ কাভারেজ অ্যাচিভ করার জন্য আমাদের ওভারঅল হেলথ সার্ভিসের কাভারেজ, কোয়ালিটি এবং ফিনান্সিয়াল রিস্ক প্রোটেকশন, এই প্রত্যেকটা পার্সপেক্টিভ থেকে আমাদের গবেষণা হয়ে থাকে। আমি আজকে কিছু গবেষণালব্ধ কিছু আইডিটিভ আমি বলতে চাই। আমাদের আরবান এলাকাতে আমাদের একটা আরবান হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভেইলেন্স সিস্টেমস আছে, যার মাধ্যমে আমরা 40,000 হাউসহোল্ডের উপরে কিন্তু ডেটা কালেক্ট করে থাকি যে তাদের কী ধরনের অসুবিধা হচ্ছে, কোথায় কোথায় আসলে সার্ভিস ডেলিভারি করা যাচ্ছে না এবং equitable সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে প্রবলেমগুলি রয়েছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের যে সার্ভিসের যে ন্যাশনাল যে আমাদের যে হেলথ যে সিচুয়েশন, তার তুলনায় আরবান পুয়ার কিন্তু আমাদের অনেক বেশি ভুগছেন, এবং তাদেরকে যদি আমরা না অ্যাড্রেস করতে পারি, তাদের নিড মতো যদি আমরা সার্ভিসগুলো না দিতে পারি, আমাদের আসলে আরবান ইউনিভার্সাল হেলথ কাভারেজ এটা অন্যতম বাধা। এবং তার মধ্যেও আবার উইমেনরা, আমরা ওয়ার্কিং উইমেন, ওনাদের কিছু অ্যাডিশনাল চ্যালেঞ্জেস আছে এবং সার্ভিস প্রোভাইডের ক্ষেত্রে যখন সার্ভিসগুলো দেওয়া হয় সেই সময় অনেক সময় ওনারা পান না। তো সেই ক্ষেত্রে আমরা প্রাইভেট সেক্টরের এনগেজমেন্টের কথাও আমাদেরকে ভাবতে হবে, যে প্রাইভেট সেক্টরকে কিভাবে করে আমরা এনগেজ করতে পারি, তাদের ক্যাপাসিটি কিভাবে বিল্ড করতে পারি সার্ভিস প্রভিশনের ক্ষেত্রে। এবং ইউনিভার্সাল হেলথ কাভারেজটা অবশ্যই গভর্নমেন্টের একটা আমাদের বেসিক রেসপন্সিবিলিটি, কিন্তু এর বাইরেও আমরা প্রাইভেট সেক্টরের সেবার পার্সপেক্টিভ থেকে আমরা কিছু আসতে পারি। এছাড়াও আমাদের হার্ড টু রিচ এলাকা, সেখানেও যে অসুবিধাগুলো রয়েছে বা যে সার্ভিস প্রভিশনের ক্ষেত্রে আমরা শুনেছি আমাদের ভ্যাকেন্ট পজিশনের কথা, সেই ভ্যাকেন্ট পজিশনগুলো যেখানে ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে কী ধরনের অসুবিধা আছে, হার্ড টু রিচ এলাকাগুলোতে কেন ওখানে ডক্টরসরা থাকছেন না, সেই কারণগুলো বের করে এখানে আমাদের রিপ্লেসমেন্টের এই হিউম্যান রিসোর্সের পার্সপেক্টিভ থেকে আমাদের কিছু আছে। আমি ডক্টর আমিনুল খুব হাইলাইট করেছেন সিস্টেমসের কথা, আমি একটু সিস্টেমস পার্সপেক্টিভ থেকে আসি। এই সমস্ত মডেলগুলো, অনেকগুলি ইনোভেটিভ মডেলের কথা বলা হয়েছে, তো এখানে আমরা যদি আমরা যে ইন্টিগ্রেশনের কথা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই মুহূর্তে। আমরা যেহেতু একটা জাংচারে আছি, যে সময়টা একটা কিছু রিফর্ম, এটা আমি মনে করি সবাই মিলে মানে একত্র হলে আমরা সেই পরিবর্তনটা নিয়ে আসতে পারবো। তো আমি মনে করি এই সময় সেই পলিটিক্যাল উইলটা যদি সবাই মিলে আমরা ঐকমত্যে আসতে পারি, যে কিভাবে করে আমরা আমাদের বিভিন্ন মিনিস্ট্রি লেভেলে এবং আমাদের ইমপ্লিমেন্টেশন লেভেলে ইন্টিগ্রেশনগুলি করা সম্ভব হয়, যাতে করে আমাদের পাবলিক হেলথ ওয়ার্কফোর্স, যারা আমাদের ডোমিসাইল থেকে আমাদের প্রিভেন্টিভ প্রমোটিভ কেয়ারগুলো দেবেন, যার মাধ্যমে আমরা আসলে যে জিনিসগুলো দেখেছি, ফ্যামিলি প্ল্যানিং এর সাকসেস বলি, নিউট্রিশনের সাকসেস বলি, বা আমাদের ইমিউনাইজের সাকসেস, যেটা এসেছে আসলে কমিউনিটি হেলথ ওয়ার্কার ওনাদের হাত ধরে, যারা আর কি মূলত আমাদের প্রিভেন্টিভ প্রমোটিভ সার্ভিসগুলো দিয়ে থাকেন। তাহলে তাদের, এবং ওনারা কিন্তু মূলত আমাদের দেশে নারী, এবং ওনাদেরও নিজেদেরও কিন্তু সার্ভিস হিসেবে, ওয়ার্কিং ওয়ামেন হিসেবে কিছু অ্যাডিশনাল চ্যালেঞ্জের মধ্যে ওনারা পড়েন। আমি একটা কথা আরেকটা অ্যাড করতে চাই, যে আমাদের এখানে যখন আমরা পাবলিক হেলথ বা ওভারঅল ইউনিভার্সাল হেলথ কাভারেজ কথা বলি, আমাদের পাবলিক হেলথ ফাংশনসগুলা, 10 এসেনশিয়াল পাবলিক হেলথ ফাংশনসগুলো আছে, সেগুলোর দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু মূলত আমাদের কিভাবে একটা প্রত্যেকটা পাবলিক হেলথ যারা লিডারশিপ, তাদের জানতে হবে তার এলাকাতে কি কি অসুবিধাগুলো আছে, সেটা অ্যাসেস করতে পারতে হবে, এবং সেটা সেই অনুযায়ী কিন্তু কমিউনিটিকে এনগেজ করতে পারতে হবে, এবং সেই অনুযায়ী সমস্যাগুলো কিন্তু লোকালি, আমাদের লোকাল লেভেলে অনেকখানি সমস্যার সমাধানগুলো নিয়ে আসতে হবে। তাহলে সিটিজেন এনগেজমেন্ট এখানে একটা খুব বড় গুরুত্বপূর্ণ বিষয় লোকাল লেভেলে। আমি জাকির স্যার একটা আলোচনায় বলেছিলেন যে আমাদের লিডারশিপ এবং মাইন্ডসেট, এই দুটো আগে খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমাদের ওভারঅল লিডারশিপের কিভাবে করে আমরা স্ট্রেনথেন করতে পারি, ক্যাপাসিটি বিল্ডিং করতে পারি, ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আসতে পারি, সেটা একটা বিষয়। আর হেলথকে আসলে শুধু হেলথের বিষয় যদি দেখি, আমরা খুব ন্যারো ভাবে ভাবছি, আমাদেরকে আসলে বিয়ন্ড হেলথ ভাবতে হবে। না হলে কিন্তু আমরা আসলে সমস্ত, যেরকম আমরা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে যদি আমরা প্রোটেকশন না ব্যবস্থা করি, আমরা যদি আরবান পভার্টি বা যে কোনো জায়গায় যদি রিডাকশনের ক্ষেত্রে যদি দায়িত্ব না নিই, আর এছাড়াও আমাদের রোড ট্রান্সপোর্টেশন শুরু করে, তো হেলথ ইন অল পলিসির পার্সপেক্টিভটা প্রত্যেকটা সেক্টর যদি সেখানে অ্যালোকেশন রাখে, কিভাবে করে হেলথ প্রমোশন দেওয়া
দেখা যায় সেইভাবে কিন্তু অনেকখানি বার্ডেন এখানে কমে আসতে পারে। তো সেই জন্য আমি হেলথ লিটারেসির দিকে এবং সব সেক্টরে হেলথ লিটারেসির দিকে আমি সুনির্দিষ্ট কিছু আমি মতামতভাবে দিতে চাই। আমার মনে হয় আমি এই জায়গাটাতে থামি। আর এছাড়া লোকাল গভর্নমেন্টের হেলথ স্ট্যান্ডিং কমিটি একটা আছে যেটা ডিসফাংশনাল। এই হেলথ স্ট্যান্ডিং কমিটিটিকে কিভাবে স্ট্রেংথেনিং করা যায়, অন্য সেক্টরের সাথে কিভাবে এনগেজমেন্ট করা সম্ভব হয়, যাতে করে আমরা সুনির্দিষ্টভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ। বাট একটা ছোট প্রশ্ন, আপনি বলছিলেন যে আরবান পোর তারা সাফার করে বেশি আপনাদের বিভিন্ন সার্ভেতে, কোনো একটা ডেটা রেফারেন্স দিয়ে কি একটু বলতে পারবেন? Thank you. Dr. Subrata Paul, focal point, Universal Health Coverage and National Health Accounts, Health Economics Unit. So I think you are the right man, যেটা নিয়ে আলোচনা করছি আমরা। সো এটা কি সরকারেরই একটা উইং? তো জি জি। সো আপনারা কি করছেন, কি একটু যদি আমাদের। ধন্যবাদ আমাকে আসলে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে এখানে এত সিনিয়র মানুষজন আসলে এত কথা বলে ফেলেছেন। আমি বেসিক্যালি আপনাদের কাছ থেকেই শিখছি। সো আমি শুধুমাত্র আসলে খুব সংক্ষেপে আমাদের যে এক্সপেরিয়েন্স, আমাদের যে জার্নিটা হেলথ ইকোনমিক্স ইউনিটের, সেখান থেকে আজকের যে বিষয় সেটার উপর ফোকাস করে কয়েকটি কথা বলবো। প্রথমত আমাদের একটি বড় প্রবলেম হচ্ছে আমাদের স্বাস্থ্য খাতের পলিসিতে বাংলাদেশ সবসময় অনেক পিছিয়ে থাকে। যেমন আমরা যখন শুরু করেছি এনসিডি-তে ফোকাস করা, তখন কিন্তু সারা পৃথিবীতে আসলে এনসিডি বাদ দিয়ে ডুয়েল বার্ডেন অফ ডিজিজ যেটা বলে সেটাতে ফোকাস করা শুরু করেছে। অর্থাৎ একই সাথে হচ্ছে গিয়ে আমাদের কমিউনিকেবল ডিজিজ এবং নন কমিউনিকেবল ডিজিজ দুটার উপরই ফোকাস করার ব্যাপার আছে। কোভিডের সময় এই জিনিসটা আরো বেশি স্পষ্ট হয়ে উঠেছে যে আমরা আসলে এখনো ভালনারেবল ইভেন ফর দ্য কমিউনিকেবল ডিজিজ অলসো। দ্বিতীয়ত হচ্ছে আমি যদি একটু এভাবে ফিন্যান্সিং এর ব্যাপারটা চিন্তা করি, যে ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স, আমরা কিন্তু ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স নিয়ে যেটা কথা হচ্ছিল, হামিদ স্যারও বললেন যে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি বা এসএসকে নিয়ে কিন্তু আমরাই কাজ যেহেতু শুরু করেছিলাম এবং এটা হেলথ ইকোনমিক্স ইউনিটের একটি পাইলটিং প্রকল্প। আসলে ইস্যু এখানে বেশ কয়েকটা আছে। প্রথমত আমরা এখনো পর্যন্ত এটার পাইলটিং এ আছি। আমরা চেষ্টা করছি এটাকে এক্সপান্ড করার, একটু আরবান এরিয়ায় কিরকম কাজ করে সেটা দেখার জন্য, যেহেতু এতদিন এটা আসলে উপজেলা সেটিং এ দেখা হয়েছিল, তার সাথে ডিস্ট্রিক্ট হসপিটাল ছিল। তো প্রথম ইস্যু যেটা হচ্ছে সেটা হচ্ছে সারা পৃথিবী কিন্তু আস্তে আস্তে এখন হেলথ ইন্স্যুরেন্স ধারণা থেকে একটু সরে আসছে। সেটার বেশ কয়েকটা কারণ আসছে এবং এখন আসলে বেশিরভাগ দেশই একমত যে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হলে আসলে গভর্নমেন্ট ট্যাক্সেশনের উপরে আর বড় কোনো কথা নেই এবং পাবলিক ফান্ডিংটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমাদের দেশে এখন প্রথম প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা যে এতদিন পর্যন্ত পাইলটিং করলাম, এত চিন্তা ভাবনা করলাম, এই দিকে আগালাম, তাহলে এখন যদি আমরা সেই চিন্তা ভাবনাগুলো থেকে সরে আসি, তাহলে এত বছর ধরে গভর্নমেন্টের একটা যে প্ল্যান, একটা যে প্রিপেয়ারনেস, সেটার কি হবে? দ্বিতীয় ইস্যু হচ্ছে, আপনারা সবাই জানেন যে ২০১২ সালে হেলথ কেয়ার ফিন্যান্সিং স্ট্র্যাটেজি হয়েছিল। সেই হেলথ কেয়ার ন্যাশনাল যে ফিন্যান্সিং স্ট্র্যাটেজি, সেই ফিন্যান্সিং স্ট্র্যাটেজি অনুসারে কিন্তু আমাদেরকে বলা হয়েছিল আমরা প্রথমে পুয়ারদের জন্য আমরা এসএসকে কর্মসূচি শুরু করব, পরবর্তীতে সারা বাংলাদেশে এটাকে বিস্তৃত করব। তো আজকের কথায় কিন্তু বেশ কিছু কথা এসেছে, যেমন একটা কথা হচ্ছিল আরএসবিওয়াই নিয়ে। সেই আরএসবিওয়াই এর ধারণাই কিন্তু এসএসকে শুরু করা, কিন্তু সেটা এখন অবসোলেট। এখন আপনারা সবাই জানেন যে এখন আয়ুষ্মান ভারত বা পিএমজে যেটা, সেটা এখন আসলে ইন্ডিয়াতে চলে এসেছে। বাট আমরা কিন্তু এখনো সেই ধারণাটা থেকেই আস্তে আস্তে আগাচ্ছি। দ্বিতীয় ইস্যু হচ্ছে, আমি যদি সারা বাংলাদেশে এটাকে বিস্তৃত করতে চাই, আপনারা সবাই জানেন যে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ইনফর্মাল সেক্টর।
সাধারণত যেসব দেশে এত বড় একটা ইনফর্মাল সেক্টর আছে সেখানে কখনোই সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স কাজ করেনি। এবং সেটাকে যদি আমি ম্যান্ডেটরি করতে চাই, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে হঠাৎ করে একটি আইন করে মানুষকে কোনো একটা ইস্যুতে টাকা দিতে বলাটা এত সোজা বিষয় না যে তারা টাকা দিতে বাধ্য হবে। দ্বিতীয়ত হচ্ছে কথা উঠেছিল আসলে ইথিওপিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ব্রাজিল এইসব দেশের কথা নিয়ে। তো রুয়ান্ডা এবং ইথিওপিয়া হচ্ছে পৃথিবীর মাত্র ২ টি দেশ, যেই ২ টি দেশ কমিউনিটি বেসড হেলথ ইন্সুরেন্সে প্রাথমিকভাবে সাফল্য অর্জন করেছিল। কিন্তু সেটা করতে গিয়েও তাদেরকে কিন্তু এই ম্যান্ডেটরি করে এই আইনটা করা লেগেছে। বাট স্টিল নাও দে আর স্ট্রাগলিং। নাওএডেইজ তারাও কিন্তু এটা থেকে সরে আসার চেষ্টা করছে। সো প্রথমত হচ্ছে আমি তাহলে এই বিশাল ইনফর্মাল সেক্টরকে আমি কিভাবে একটা ইন্স্যুরেন্সের আওতায় আনবো? দ্বিতীয়ত যদি কোনোভাবে আমার সেই মেকানিজমটা আসেও, আমার এই বিশাল যে ফ্লোটিং একটা নেচার আছে, অর্থাৎ আপনারা জানেন যে আমাদের বিশেষ করে আরবান এরিয়ায় ৬ মাস যারা আসলে ধান কাটে বা কৃষিকাজের সাথে জড়িত থাকে তাদের ৬ মাস কোনো কাজ থাকে না। তারা বা আরবান এরিয়ায় আসে, তারা হয়তো রিক্সা চালায় বা অন্য কোনো কাজ খুঁজে নেয়। এই বিশাল ফ্লোটিং পপুলেশনটাকে আসলে আমি কিভাবে অ্যাডজাস্ট করব? তাদের চিকিৎসা, কারণ তারা একেক সময় একেক জায়গায় থাকছে। তাদের জন্য আমার একটা ইউনিভার্সাল কার্ড দেওয়া বা কোনো বিষয়ের ব্যবস্থা করা, এটাও কিন্তু আসলে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তারপরে একটা বড় বিষয় হচ্ছে আমি খুব সংক্ষেপেই এখন শেষ করার চেষ্টা করছি আমাদের আউট অফ পকেটের ব্যাপারটা। যেহেতু আমি ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টস এর ফোকান পয়েন্ট, আসলে ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টস দিয়ে আপনারা জানেন যে আমরা আউট অফ পকেট এক্সপেন্ডিচারটা বাংলাদেশে তৈরি করে থাকি এবং প্রকাশ করে থাকি একটা ইন্টারন্যাশনাল গাইডলাইনে। আউট অফ পকেট এক্সপেন্ডিচারটাকে আমরা আসলে বিগত যদি বেশ কিছু বছর ধরি, আমরা সবসময় আসলে এটাকে নির্ণায়ক বা অনেক বড় একটা ফোকাসড এরিয়া হিসেবে বিবেচনা করি যে মানুষের স্বাস্থ্য ব্যবস্থা আসলে চিকিৎসা নিতে গিয়ে কতটা আসলে ঝুঁকির শিকার হচ্ছে বা এই জিনিসটা দেখার জন্য। কিন্তু আসলেই কি তাই? আসলেই ইন্ডিকেটরটা কি প্রকাশ করে যে মানুষ কোন ঝুঁকিতে আছে? আমি একটু উদাহরণ দেই। আমরা যদি সারা বাংলাদেশের কথা চিন্তা করি, আমাদের সর্বশেষ যে ন্যাশনাল হেলথ অ্যাকাউন্ট সেটাতে কিন্তু এসেছে আমাদের প্রায় 60% অফ দ্য আউট অফ পকেট এক্সপেন্ডিচার, মোর দ্যান 60% অফ দ্য আউট অফ পকেট এক্সপেন্ডিচার খরচ করে ধনী প্রথম ২%। আর যদি আমি আরবান এরিয়ায় চিন্তা করি, তাহলে প্রথম ২% ধনী শতাংশ ৫% ২% আসলে খরচ করে হচ্ছে গিয়ে প্রায় ৭৫ ভাগ। আর গরিবরা আসলে নিচের ৩% আসলে খরচ করছে মাত্র ১৫ ভাগ। আমার বা গভর্নমেন্টের কাজ কিন্তু এটা না যে আমি মানুষকে বলব যে তুমি প্রাইভেট সেক্টরে যেও না। ওখানে তুমি গেলে তোমার আউট অফ পকেট এক্সপেন্ডিচার আমার বেড়ে যাচ্ছে। তার কারণ একটা প্রাইভেট হসপিটালে একদিনের আমি যদি বেড ভাড়া চিন্তা করি আইসিইউ, সেটা ৳৩২,০০০, ৳৩৫,০০০। কিন্তু সরকারি হাসপাতালের আসলে আইসিইউ খরচ পার ডে ৳৩,০০০ বা তারও কম। অর্থাৎ একটা পেশেন্ট একবার গিয়ে এক রাত থেকে কিন্তু ১০ জনের সমান টাকা পাবলিকে তুলে ফেলছে। আর আউট অফ পকেট এক্সপেন্ডিচার আসলে কি? এটা জাস্ট একটা পার্সেন্টেজ। অর্থাৎ আমার ৳১০০ যদি খরচ হয়, আসলে সবকিছু বাদ দিয়ে মানুষের পকেট থেকে কয় টাকাটা যাচ্ছে। সো আমাদেরকে আসলে ফোকাস করা উচিত ক্যাটাস্ট্রফিক এক্সপেন্ডিচারটা আমাদের কত? সেটা বাড়ছে না সেটা কমছে সেটা দেখা। কারণ সেটাই কিন্তু আসলে নির্দেশ করে দরিদ্র বা গরিব যে গোষ্ঠীটা আছে তাদের উপর। এবং তার সাথে আমাদেরকে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমরা চেষ্টা করছি বিশেষ করে হেলথ ইকোনমিক্স ইন্ডিয়ার পক্ষ থেকে সব ফোরামে নিয়ে আসার, সেটা হচ্ছে আনমেট হেলথ নিডস এর ব্যাপারটা। অর্থাৎ একজন গরিব মানুষ, তিনি যদি আসলে তার টাকা নেই বলে উনি যদি হেলথের সুযোগটা নিতেই না যান, উনি যদি হেলথ কমপ্লেক্স পর্যন্তই না যান, উনি যদি ঘরেই বসে থাকেন, তাহলে এটা কিন্তু কোনো আউট অফ পকেট বা কোনো হিসাবের মধ্যে আসছে না। কিন্তু এই জায়গাটাই কিন্তু সরকারের দায়িত্ব যে দরিদ্র হোক বা যে ধরনের মানুষই হোক, তিনি যাতে চিকিৎসা না পেয়ে মারা না যান, সেই ব্যবস্থাটা আমাদেরকে নিশ্চিত করা। তাহলে ব্যারিয়ার গুলো আসলে এই জায়গায় যে আমি যদি এখন একটি ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স করতে চাই, আমাকে অনেক ইস্যু নিয়ে চিন্তা করতে হবে। আমার ফ্যাসিলিটি রেডিনেস আছে কিনা? আমাকে চিন্তা করতে হবে আমার হিউম্যান যে রিসোর্স, সেই রিসোর্সটা আমার আছে কিনা? বেশ সিউডো ভ্যাকেন্ট পোস্ট নিয়ে আমরা সবসময় দেখি যে আমাদের হয়তো নিয়োগ দেওয়া হয়েছে। যখনই আমরা অ্যাড্রেস করি তখনই নিয়োগ দেওয়া হয়। কিন্তু তারা হয়তো কোনো ট্রেনিং এ আছে বা তারা অন্য কোনো জবে চলে যাচ্ছে। ফলে বেশ কিছু সিউডো ভ্যাকেন্ট পোস্ট তৈরি হচ্ছে। অর্থাৎ কাগজে কলমে সেই জায়গাগুলো কিন্তু ভ্যাকেন্ট না। আসলে কিন্তু সেই জায়গায় কোনো ধরনের এইচআর না থাকার কারণে মানুষজন চিকিৎসা নিতে পারছে না। সো ফাইনালি দিন শেষে আমাদের একটি জিনিসে একমত হওয়াটা আসলেই উচিত। আমি ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স করি এবং সারা পৃথিবীতে আমরা দেখেছি যে যেসব দেশ সাধারণত সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স করতে চেয়েছে বা করেছে এবং এই ধরনের ইনফর্মাল সেক্টর আছে, তারা এই ইনফর্মাল সেক্টরের পিছনে তাদের টোটাল বাজেটের মিনিমাম হলেও 10% তাদেরকে খরচ করতে হয়েছে। এই এক্সট্রা 5% টাকাটা আসলে কোত্থেকে আসবে?
যদি আমরা এভাবে চিন্তা করি যে আমাদের অনেক টাকা তো আসলে বেঁচে যায়, আমাদের খরচ হয় না, একটু প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখতে হবে আসলে এখানেও আমাদের একটা বিপদ আছে। সেটা হচ্ছে আমাদের ২ ধরনের বাজেট আছে, রেভিনিউ বাজেট এবং ডেভেলপমেন্ট বাজেট। রেভিনিউ বাজেট আর ডেভেলপমেন্ট বাজেটের মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট বাজেটটা কিন্তু প্লাস হয় প্ল্যানিং থেকে। So merely when who we are actually in the health sector and thinking about that these should be actually done for the health sector, we have to send this to the planning ministry. If only planning ministry think that is important, then it will go to the ECNIC. Otherwise আমাদের প্ল্যানিং মিনিস্ট্রি যদি মনে করে যে এটার কোনো প্রয়োজন নেই, এই বিষয়ের কোনো দরকার নেই, তাহলে কিন্তু সেটা সেখানেই বন্ধ হয়ে যাচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরে। সো এই যে ডুয়েল বাজেটিং এর একটা ব্যবস্থা, যে বাজেট তৈরি হয় দুটো পুরো আলাদা জায়গায়, বাজেট এক্সিকিউশনের দায়িত্ব পুরো দুটো আলাদা জায়গায়, এবং বাজেটের প্রসেসিং সম্পূর্ণ ভিন্ন, এবং ফাইনালি অডিট সিস্টেমও সম্পূর্ণ ভিন্ন। এই ডুয়েল আসলে অ্যাপ্লিকেশনের কারণেও কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে। সো আমার কথা শেষ করবো আমি একটা জিনিস দিয়ে, যে আসলে আমাদের কোন মডেলে যাওয়া উচিত বা কোন মডেলে চিন্তা করা উচিত। আমি বলবো যে যদি আমরা থাইল্যান্ড বা হচ্ছে কি আসলে রুয়ান্ডার কথা আমি একটু আগেই বলেছি, থাইল্যান্ডও আসলে তার হেলথ ইন্স্যুরেন্সে আমরা বলবো যে আসলে বাংলাদেশের সাথে যদি তুলনা করি, তাদের সাথে আমাদের ধারাটার অনেক বেশি মিল আছে। বাট স্টিল ওরা যেই জায়গায় গেছে, আমরা যদি ২০৩০ সালের কথা চিন্তা করি, ওই ২০৩০ সালের মধ্যে কিন্তু আমরা কখনোই তাদের মতো হেলথ ইন্স্যুরেন্স তৈরি করতে পারবো না। সো বেসিক্যালি ফ্রম আওয়ার এক্সপেরিয়েন্স, ফ্রম আওয়ার ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স, আওয়ার টার্গেট শুড বি লাইক শ্রীলঙ্কা। বিকজ আপনারা একটু খেয়াল করেন যে শ্রীলঙ্কায় আসলে কিন্তু এখনো পর্যন্ত কোনো ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স নেই, বাট স্টিল দে আর ডুইং দ্য ভেরি ওয়েল ইন দ্য সাউথ ইস্ট এশিয়া। কেন? বিকজ অফ তারা স্পেশালি তাদের ইনপেশেন্ট কেয়ারটা অলমোস্ট মোর দেন 90% তারা এনশিওর করতে পেরেছে পাবলিক হেলথ ফ্যাসিলিটিতে। সো আমরা কি সেটা করতে পারি কিনা? আমরা কি সেই চেষ্টাটা করতে পারি কিনা যে আমাদের পাবলিক হেলথ ফ্যাসিলিটি গুলার যদি আমরা রেডিনেসটা তৈরি করতে পারি, এইচআরটা ঠিক হতে পারে। বিকজ স্টিল এটা গভর্নমেন্টের হাতে, এবং একটু খেয়াল করবেন যে প্রতি বছর আমার পোস্ট ভ্যাকেন্ট থাক আর না থাক, সে প্রত্যেকটা কমপ্লেক্সের কিন্তু যে কয়টা পোস্ট সেটা ধরেই কিন্তু আমার বাজেট পাস হয়। বিকজ আমার যেকোনো সময় চলে আসতে পারে। সো এই জিনিসটা করার জন্য কিন্তু গভর্নমেন্টের খুব বেশি অ্যাডিশনাল টাকার প্রয়োজন নেই। সো আমি যদি এটলিস্ট আমার ইনপেশেন্ট কেয়ারটাকে আমার পাবলিক ফ্যাসিলিটিতে এনশিওর করতে পারি, আর যেটা আউট পেশেন্ট সেটার ক্ষেত্রে আমার মেডিসিন বা ফার্মাসিউটিক্যাল কস্টটা কমানোর ব্যাপারে আমি উদ্যোগ নিতে পারি, অটোমেটিক আমার আউট অফ পকেট এক্সপেন্ডিচার কমে আসবে। অটোমেটিক আমার পিপল আরো বেশি গভর্নমেন্ট সেক্টর থেকে হেলথটাকে এনশিওর করতে পারবে, এবং এইভাবে হয়তোবা আমরা ২০৩০ সালের মধ্যে অ্যাটলিস্ট ইউনিভার্সাল হেলথ কভারেজ অর্জন করতে না পারলেও আমরা লাইন বা রোড ম্যাপটা হয়তো আমরা ঠিক করে দিতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ মিস্টার পল। একটা জাস্ট এসএসকেটা নিয়ে, এটার আসলে স্ট্যাটাসটা কি? এটা 8 to 10 ইয়ার্স কে যেন বলছিলেন, যে 8 to 10 ইয়ার্স অলরেডি। সো পাইলট প্রজেক্ট এত সময়, এটা শেষ হবে কবে? প্রথমত হ্যাঁ, এখানে আসলে আমি সময় সংক্ষেপের কারণে একটা জিনিস বলিনি। আমাদের এটা আসলে শুরু হয় ২০১৫ সালে, এবং ১৫ সালে শুরু হওয়ার পর আমরা শুধু টাঙ্গাইলে ৩ টা উপজেলায় আমরা এটা শুরু করি। টাঙ্গাইলে শুরু করার একটা বড় কারণ ছিল, যেহেতু এটা একেবারেই ১ম শুরু হচ্ছে, এবং সেইটা ঢাকার কাছাকাছি থাকায় সেটার মনিটরিং এর ব্যাপারটা সুবিধা হওয়ার কারণে টাঙ্গাইলে শুরু হয়েছিল। পরবর্তীতে আমরা টাঙ্গাইলের সবগুলো উপজেলায় এটাকে এক্সটেন্ড করি। নতুন সেক্টর প্রোগ্রামে এর সাথে আমরা যেটা করা শুরু করেছি সেটা হচ্ছে, একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমাদের যদি একটু আমরা ধারাটা দেখি বা আমাদের জার্নিটা দেখি, প্রথমে কিন্তু আমরা যে বেনিফিট প্যাকেজ তৈরি করেছি সেটা মাত্র 50 ডিজিজ ছিল, সেটা 77, এবং সেটা 77 থেকে বেড়ে এখন কিন্তু 110টা ডিজিজে উন্নীত করা হয়েছে। বাট অ্যাগেইন আমি যদি পুরো বাংলাদেশ এটাকে এক্সটেন্ড করতে চাই, তাহলে আমার কিন্তু পেরিফেরির কথা যদি আমি চিন্তা করি তাদের ধারাটা ভিন্ন, আমি যদি আরবানের চিন্তা করি তাদের ধারাটা ভিন্ন। সো শুধুমাত্র এটা হেলথ ইকোনমিক্স ইউনিটের ডিসিশন বলবো না আমি, সেটার সাথে পলিটিক্যাল ডিসিশনও ইনভলভ ছিল, যে এটাকে কোথায় কোথায় বা কিভাবে বাড়াতে হবে, সেই অনুযায়ী আমরা কাজটা শুরু করেছিলাম। এখন বর্তমানে আমাদের এটা আপাতত জুলাই মাস থেকে বন্ধ আছে, কারণ এটা পুরাটাই আসলে বাজেটটা রাখা ছিল আমাদের ডেভেলপমেন্ট প্ল্যানে, অর্থাৎ অপারেশনাল প্ল্যানে। যেহেতু জুলাই মাস থেকে আমাদের অপারেশনাল প্ল্যান বন্ধ, আপাতত এসএসকে এর কার্যক্রম আমাদের স্থগিত আছে। এবং আমাদের যদি জিজ্ঞেস করেন যে এই যে ৮ বছর চলেছিল বা এটা আমরা আসলে কিভাবে শেষ করতে যাই বা কি, এটার ব্যাপারে অলরেডি ঢাকা ভার্সিটি আমাদের হামিদ স্যার আসলে ছিলেন, উনাদের সাথে আমরা একটা খুব বড় কাজ করেছি, এবং এটা আমাদের আসলে একটা সাজেশন ছিল যে এটা আসলে
ডিজি হেলথের পক্ষে ইভেন এই জিনিসটাকে আসলে সারা বাংলাদেশে এক্সাম করা সম্ভব না। এবং আমরা যারা এটাকে পাইলটিং শুরু করেছিলাম, হেলথ ইকোনমিক্স ইউনিটের পক্ষে তো আসলে এটা কখনোই সারা বাংলাদেশে ইমপ্লিমেন্টেশন করা সম্ভব না, এবং এটা হেলথ ইকোনমিক্স ইউনিটের কাজও না। সো হোয়াট উই থট অ্যাবাউট সাম ডিফারেন্ট এন্টিটি, দ্য অর্গানাইজেশন, লাইক আপনারা জানেন ইন্ডিয়াতে ন্যাশনাল হেলথ অথরিটি আছে এনএইচএ, বা থাইল্যান্ডে এনএইচএসও আছে, ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স অফিস। সো এটার কিন্তু একটা আমরা বিস্তৃত রূপরেখা, কাঠামো সবকিছুই আমরা তৈরি করেছি এবং এটা সরকারকে প্রেজেন্টও করা হয়েছে। হোয়াট ইজ অ্যাকচুয়ালি আওয়ার থিঙ্কিং, যে এই সেক্টর প্রোগ্রামের প্রথম ৩ বছর আমরা আরবান এবং ভেরি রুরাল এরিয়ায়, বা যেখানে আসলে দারিদ্র্যটা অনেক বেশি, সেই জায়গাগুলোয় আমরা করব। আমরা একটা ইউনিভার্সাল বেনিফিট প্যাকেজ তৈরি করার চেষ্টা করব। দেন আমরা এটাকে এনএইচএসও কে হ্যান্ড ওভার করব, এবং এনএইচএসও এই ৩ বছরটার মধ্যে ধীরে ধীরে তারা গঠন করবে এবং তারা এটাকে তৈরি হবে। বিকজ বাংলাদেশের যে আসলে পলিটিক্যাল সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু আসলে প্রথম যে প্রশ্নটাই আসবে, যে যদি আমি একটা ডিফারেন্ট এন্টিটি না করি, তাহলে এটা কি ফিনান্স মিনিস্ট্রির আন্ডারে থাকবে নাকি হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে থাকবে? কারণ আপনি যদি চিকিৎসা সেবার কথা চিন্তা করেন, সেটা হেলথ মিনিস্ট্রি, কিন্তু রেভিনিউ কালেকশনের ব্যাপারটাই যখন চলে আসবে, তখন কিন্তু সেখানে ফিনান্স মিনিস্ট্রির আসলে ইনভলভমেন্টের ব্যাপারটা আসে। সো আমরা এই জিনিসটা তৈরি করেছি, এবং দিন শেষে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখন পলিটিক্যাল কমিটমেন্টটা। সো আমরা হোপফুল যে পলিটিক্যাল কমিটমেন্টটা আমরা পেলে কিন্তু আমরা খুব সুন্দর একটা এক্সিট স্ট্র্যাটেজি দিকে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা আসলে সময়ও শেষের দিকে আমরা এসেছি, অনেক পয়েন্টসই এসেছে। আমরা যদি কিছু রিপিটেশন অ্যাভয়েড করে নতুন কিছু পয়েন্টস আমরা অ্যাড করতে পারি, সেটা ভালো হবে। তো নাও আই রিকোয়েস্ট ডক্টর নাহিতুন নাহার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সেন্টার অফ এক্সেলেন্স ফর হেলথ সিস্টেমস অ্যান্ড ইউনিভার্সাল হেলথ কভারেজ। থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আজকে এখানে যারা আছেন সবাই স্বাস্থ্য খাতের একজন দিকপাল বলতে গেলে। তো আমার খুব সীমিত অভিজ্ঞতা থেকে আমি যেটুকু বলতে পারি, যেটা আপনি অলরেডি বললেন যে অনেক কিছুই এখানে আলাপ করা হয়ে গেছে একদম শুরু থেকেই, যে হেলথ সেক্টরের পোর বাজেট অ্যালোকেশন এর কথা ইতিমধ্যেই অনেকবার করে বলা হয়েছে, যেখানে ওয়ার্ল্ড হেলথ রিপোর্ট বলে যে 5% অফ জিডিপি থাকা উচিত হেলথের জন্য, সেখানে অলরেডি বলেছেন 0.07% সম্ভবত আমরা খরচ করছি। WHO বলছে যে 15% একটা দেশের ন্যাশনাল বাজেট হেলথের জন্য থাকা উচিত, সেখানে আমরা 0.5, সেখানে আমরা 5% আমাদের ন্যাশনাল বাজেটে যাচ্ছে হেলথের জন্য। এগুলি ইতিমধ্যেই বলা হয়েছে, এবং পোর ইউটিলাইজেশনের কথাও আমরা আলাপ করেছি, যে বাজেট যাই আছে সেটা আমরা ইউটিলাইজ করতে পারছি না, এবং ইউটিলাইজেশনের এই যে ব্যর্থতা, এটা আসলে রিভার্স হচ্ছে। আগে যা ছিল সেখান থেকে আমাদের ইউটিলাইজেশন রেটটা আরো ডিক্রিজ হয়ে আসছে। 2013 এ হয়তোবা এটা সম্ভবত প্রায় 90% এর মতো ছিল, এখন যেটা 69% এর মতো আমরা আমাদের রিসোর্স ইউটিলাইজেশন করছি। এবং এই ব্যর্থতার কথা আলাপ হয়েছে যে এখানে পলিসি প্রোগ্রাম লেভেলে যারা ইমপ্লিমেন্টার আছেন তাদের ক্যাপাসিটির বিষয় আছে, পলিটিক্যাল কমিটমেন্টের ব্যাপার আছে, লিডারশিপের ব্যাপার আছে। এবং আমরা ইতিমধ্যে আরো আলাপ করেছি যে সোহনাপা এবং অন্যান্যরা যারা বলেছেন যে আরবান প্রাইমারি হেলথ কেয়ারের কথা হামিদ স্যার শুরুতেই বলে গেছেন, যেখানে হচ্ছে আরবান যারা আমাদের ডুয়েলার আছেন তারা অ্যাক্সেস এবং ইকুইটির বিষয়ে তারা পিছিয়ে আছেন। এবং আমরা সবাই জানি যে আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার বলতে গেলে আমরা চ্যাম্পিয়ন এই ক্ষেত্রে আমাদের এরিয়াতে। 45 যে লিস্ট ডেভেলপ কান্ট্রি আছে তার মধ্যে আমরা লোয়েস্ট বলতে গেলে। এবং জাকির স্যার বিভিন্ন মডেলের কথা বলেছেন, বেভারেজ মডেল, বিসমার্ক মডেল, সেখানে আউট অফ পকেট যেই মডেলটা অনেকটা মনে হয় যেন একটা ভয়ঙ্কর জঙ্গলে নিজ দায়িত্বে বেঁচে থাকো, সেই মডেলটাই আমাদের ম্যাক্সিমাম আমাদের দেশের মানুষের ক্ষেত্রে এটাই অ্যাপ্লিকেবল। আর সেই আউট অফ পকেট আমরা দেখি আবার যে 65% এর বেশি চলে যায় মেডিসিনের ক্ষেত্রে, ডায়াগনস্টিক ল্যাবের ক্ষেত্রে, এবং এরপর কনসালটেশনের ক্ষেত্রে, যেখানে হচ্ছে প্রাইভেটে রেফার হয়ে যাচ্ছে, এবং সেই প্রাইভেট সেক্টরটা অনেকটাই আনরেগুলেটেড, যেখানে আমাদের ল্যাক অফ ক্যাপাসিটি রয়েছে। আমাদের এই এত বড় প্লুরাস্টিক যে হেলথ সিস্টেম, এটা যেমন প্লাস পয়েন্ট আছে, আমাদের জন্য চ্যালেঞ্জও আছে। সেই আনরেগুলেটেড যে মার্কেটটাকে রেগুলেট করার যে লিমিটেড ক্যাপাসিটি ইতিমধ্যে আলাপ করা হয়েছে। এর পাশাপাশি হয়তো একটু নতুন করে যদি বলতে চাই, এনসিডির কথা বলেছেন যে আমরা যে যে ট্রানজিশনের ভিতর দিয়ে যাচ্ছি এখন কমিউনিকেবল থেকে নন কমিউনিকেবল, এনসিডি আমরা সবাই জানি 70% আমাদের টোটাল ডেথই হয় এনসিডি অ্যাকাউন্ট করছে। এবং মেন্টাল হেলথ আমাদের জন্য একটা ইমার্জিং ইস্যু। অ্যারাউন্ড 18% আমাদের অ্যাডাল্ট পপুলেশন এখন মেন্টাল হেলথ ডিজিজ কোনো না কোনোভাবে তারা এফেক্টেড হচ্ছে। ক্লাইমেট আমাদের জন্য একটা ইমার্জিং ইস্যু, যেখানে ম্যানমেড এবং ন্যাচারাল ডিজাস্টারগুলি আছে। ক্লাইমেটের যে ভালনারেবিলিটি সেটা আইডেন্টিফাই করতে না পারলে সেটার যে হেলথ ইম্প্যাক্ট,
এটা আমাদের জন্য আরো সামনে আসছে, এবং হেলথ সেক্টরে যে কার্বন গ্যাস ইমিশন, এনভায়রনমেন্টাল যে ইম্প্যাক্ট, এই জিনিসগুলো আমাদের জন্য খুব নতুন। আমরা আসলে সেভাবে দেখে উঠি না যে হেলথ সেক্টরের কন্ট্রিবিউশন টু আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন কতটুকু। আর পাশাপাশি আমাদের যে ডেমোগ্রাফিক চেঞ্জও হচ্ছে, আমাদের 9% মতো পপুলেশন এখন 60 অ্যাবাভ 60। সো আমাদের যে আসলে এসেনশিয়াল সার্ভিস প্যাকেজ, এটা শুরু থেকেই যেমন ছিল যে কমিউনিকেবল ডিজিজ ফোকাস এবং ম্যাটার্নাল চাইল্ড হেলথ, নিউনেটাল হেলথ ফোকাস, সেটাকে এখন এক্সপ্যান্ড করা, হয়তো রিডিজাইন করা, এবং ইমার্জিং যে হেলথ ইস্যুগুলি আছে সেটার জন্য রেডি করাটা খুব দরকার। আর আরেকটা ব্যাপার হয়তো বলতে পারি, সোনাপা কিছুটা বলছিলেন যে আমাদের এভিডেন্স বেস ডেটা খুব দরকার। আমরা যদি ইউএস থেকে ট্র্যাক করতে চাই, তার যে সার্ভিস কভারেজ ইন্ডেক্স, ফিনান্সিয়াল কভারেজের যে ইন্ডেক্স এবং যে ট্রেসার ইন্ডিকেটরগুলি আছে, সেটার রেডিনেসটা, ডেটা অ্যাভেলেবিলিটি থাকতে হবে। আমাদের হয়তোবা সম্ভবত 25% মতো আমাদের ইন্ডিকেটর অ্যাভেলেবল। তো সেটাতে আরো ব্রেকডাউন আছে যে সার্ভিসের ক্ষেত্রে কোন ইন্ডিকেটরগুলো আমাদের রুটিনলি অ্যাভেলেবল, কোনগুলি আসলে কোনগুলির জন্য আমাদেরকে সার্ভের উপর ডিপেন্ড করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কাজ করার দরকার আছে যেন আমরা ট্র্যাক করতে পারি রুটিনলি। আর মোটামুটি এই। আর কোয়ালিটির কথা ভাইয়া বলছিলেন, কোয়ালিটির ক্ষেত্রে আসলে যেটা যে রেডিনেস একটা বড় ব্যাপার, বিশেষ করে পাবলিক হেলথ ফ্যাসিলিটি রেডিনেস। আমরা যদি দেখি আমাদের হেলথ ফ্যাসিলিটি রেডিনেস যে সার্ভে 2017, সেখানে যদি আমরা দেখি যে আমাদের রেডিনেসগুলি আসলে বিশেষ করে উপজেলা থেকে নিচের লেভেলে এটা পার্সেন্টেজটা অনেক কমই। সেক্ষেত্রে বেসিক যে ইকুইপমেন্ট সেটার ক্ষেত্রে এবং আমাদের ডায়াগনস্টিক ক্যাপাসিটি, এই এরিয়াগুলোতে আমাদের ইমপ্রুভমেন্টের, আমাদের কাজ করার প্রয়োজন আসলে। বেসিক ইকুইপমেন্ট এবং ডায়াগনস্টিক টেস্ট, বিশেষ করে উপজেলা থেকে কমিটি লেভেলে সম্ভবত পার্সেন্টেজ আমার ঠিক এখন মনে নেই, 17% সম্ভবত রেডি ছিল, ইউনিয়ন লেভেলে আরো কম। সো এই জায়গাগুলি আমাদের আছে যে আমরা সিস্টেমে আমাদের অলরেডি যা আছে সেখানে আরো কোয়ালিটি বাড়ানোর জন্য ইমপ্রুভ করতে পারি রেটিংসকে। থ্যাংক ইউ। আমার মনে হয় Thank you very much. So, Dr. Mohibullah Khandekar, Director, গণস্বাস্থ্য কেন্দ্র। আমি মনে করছিলাম যে আমাদের স্যার আছে প্লাস না, অনেকক্ষণ স্যারকে পরে একটু আসবে সিরিয়ালি। পরে দিব। জি, তবে আপনাকে বর্তমান অবস্থায় তো বয়সীদের একটু মার্কেট ভালোই আছে আর কি, সব ইয়াং মানুষ বলতেছে কিন্তু দেশ চালাচ্ছে সব বয়সীরাই। আসলে যে জন্য দাওয়াত দিচ্ছেন, একটু চা নাস্তা কফি খেলাম আর ঝিমাচ্ছিলামও, ওই জন্য বোধহয় সাজ্জাদ ভাইয়ের নজরে আসছে। আসলে ঝিমাচ্ছিলাম না, শুনতেছিলাম এই কথাগুলো। আসলে বয়স হওয়ার সুবিধা আছে কিন্তু শুনেই আসতেছি খালি, কিন্তু করার কেউ নেই। যেমন এনশিওরিং, আমি প্রথম শব্দে বুঝছি যে এটাকে ইরেজ করে দিতে হবে, কোনো সম্ভাবনা নাই আপনাদের ইউএসসি হওয়ার। এখন তো বোধহয় 45 স্কোর, আমি জানি না ম্যাডাম, এটা তো ভালো বল। না না, আমি কথা শেষ করে নেই, থামছি এখানে এসে সবাই একটা কথা বলতেছেন না, কিন্তু পৃথিবীতে যত দেশে বা যত প্রকার স্বাস্থ্যের উন্নতি হয়েছে সেটা কিন্তু একটা আন্দোলন থেকে উন্নতি হয়েছে। ওই বিসমার্ক বলেন, বেভারেজ বলেন, বেভারেজ মানে আমি তো ভদ্রলোককে পেপসি আর কোক বলে মনে করতে, এতক্ষণ পর্যন্ত মনে করতে পারতেছিলাম না যে ওই এনএইচএস এর লোকটাকে। তো জাকির ভাই বলার পরে মনে পড়লো যে ওই লোকটাই হচ্ছে বেভারেজ বা আমেরিকান কথাই বলে। সবকিছু আন্দোলন থেকে হয়েছে, সবকিছু কিন্তু শ্রমিকদের আন্দোলন থেকে হয়েছে, কথাটা বলে রাখেন। তো এই জন্য ইউনিভার্সাল হেলথ যারা করছে এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, এটা কিন্তু একটা পুঁজিবাদী প্রেসক্রিপশন। উনি কিন্তু এটা বলার চেষ্টা করছে আপনাদেরকে। এটা এখন মার্কেটে আছে দক্ষিণের হাওয়া, আবার কিছুদিন পরে হয়তো অন্য আরেকটা হাওয়া আসবে। কারণ স্বাস্থ্যের যেই জনমুখী স্বাস্থ্যের যে সনদ যেটা, সেটা হয়েছিল 1978 সালে, এটাকে বলা হয় আলমা-আটা ডিক্লারেশন। এটা ছাড়া এর আগে কোনোদিন কোনো স্বাস্থ্য সনদ পৃথিবীর বেশিরভাগ দেশ মানছে বলে উদাহরণ নেই। যেমন 40-এর দশকে ফিলাডেলফিয়া ডিক্লারেশন, যেটার উপর আইএলও তৈরি হয়েছে, সেখানে কিন্তু তখন ওই কাভারেজ আর ইউনিভার্সাল নিয়ে শব্দগুলো আসছে তখন ডিকশনারিতে। তখন কিন্তু এটা ফিলাডেলফিয়াতে বা আমেরিকাতে কিছু একটা অংশেই বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এটাকে বাস্তবায়ন করা হয়েছিল। যখন বিশ্ব সংস্থাগুলো যখন এটাকে সার্বিকভাবে এটাকে কনভেনশনে নিয়ে আসার চেষ্টা করছে, তখন কিন্তু তারা ফেল মারছিল। কারণ তখন তো পুঁজিবাদী অর্থনীতি, রমরমা ব্যবসা, প্রাইভেটাইজেশন, কমার্শিয়ালাইজেশন সব মানে এখন এজেন্ডায় চলে আসছে। তখন এই আবার প্যারালালি ভিয়েতনাম যুদ্ধ আসাতে আন্দোলন ভাবটাও কিন্তু তখন সামাজিক আন্দোলনটা আবার মার্কেট পাওয়া শুরু করছে। এবং সেখান থেকে 1978 সালে এই প্রাইমারি হেলথ কেয়ারের যে ডিক্লারেশন
আলমাটা সেটা হয়েছে। আপনারা তো জানেন কিনা জানি না, ওই 1978 আলমাটা ডিক্লারেশনের একটা প্রজেক্ট কিন্তু গণস্বাস্থ্য কেন্দ্র, যেখানে পাইলটিং এর এক্সাম্পল হিসেবে টেস্টিং বলা হয়েছে, সেটা একটা গণস্বাস্থ্য কেন্দ্র। আমি জাস্ট এমনি বললাম, নিজের একটু ঢাকঢোল পাঠালাম, মানে এটা না পিটালে তো কেউ শুনতে চায় না, কারণ আমরা সবাই কথা বলি কিন্তু কাজটা তো কেউ করেন নাই। আমরা বলছি যে দেখেন এভাবে কাজ করা সম্ভব। দ্বিতীয় কথাটা হচ্ছে যে ইউনিভার্সাল হেলথ কেয়ার, এটার আজকে 2024 সালে এটার অপারেশনাল ডেফিনেশন নিয়েও মারামারি আছে। WHO একটা কথা বলে, উনি কারেকশন করেছে, আসলে কেয়ার না কভারেজ। কিন্তু মনে রাখতে হবে ইউনিভার্সাল আর কভারেজ দুটা শব্দই কিন্তু প্রাইভেটাইজেশন থেকে আসছে, দুটাই আসছে হচ্ছে ইন্স্যুরেন্স ব্যাকগ্রাউন্ড থেকে। সুতরাং আপনারা যদি হিস্ট্রি না বুঝেন আপনারা তো মার্কেটে থাকতে পারবেন না। মার্কেটে থাকতে গেলে আপনাকে মার্কেটের বাতাসের সাথে চলতে হবে। যদি আন্দোলন না করতে যায়, পৃথিবীর যতগুলা হেলথ কেয়ার অ্যাপ্রোচ আবিষ্কার হয়েছে একত আন্দোলন থেকে আবিষ্কার হয়েছে। যেমন যে আপনি যদি বলেন যে কিউবান হেলথ কেয়ার, আবার যারাই আবিষ্কার করে তারা আন্দোলন ঠেকানোর জন্য আবিষ্কার করছে। এইটার মধ্যে কিন্তু বেসিস কিন্তু আন্দোলনটাই, যে ইউরোপিয়ান যদি হেলথ কেয়ারের কথা বলেন এটা আসছে লেবার ক্লাস থেকে, তখন ক্যাপিটালিস্টরা মনে করছে আর এটা তো লেবার ক্লাসের আন্দোলন, এটাকে তো ঠেকাইতে হবে। তারা তো মানে বার্লিন দেওয়ালের মতো প্রাইমারি হেলথ কেয়ারকে ফেলে দিয়েছিল, বলছিল যে সিলেক্টিভ প্রাইমারি হেলথ কেয়ার করো, প্রাইমারি হেলথ কেয়ার হবে না। কিন্তু 2000 সালে এসে আবার তারা বুঝতে পারছে যে না, ওই প্রাইমারি হেলথ কেয়ারে আবার যেতে হবে। তারপরে বললো যে না, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, তারপরে আসলো এসডিজি। সবগুলোর কিন্তু বেস ডকুমেন্টে লেখা আছে যে ইউনিভার্সাল হেলথ কেয়ারের, যারা সবাই আমাদের বড় ভাইরা বলতেছেন, সবগুলা কিন্তু বেস ডকুমেন্ট কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার ডিক্লারেশন অফ 1978 আলমাটাকে বলা হয়েছে। তো সুতরাং আপনারা এত কিছু করার চিন্তা করার, আমরা যে বুদ্ধিজীবীদের একটা সমস্যা, লোকজন আমাদেরকে গালিগালাজও দেয় আর কি, মানে আমরা এটা চর্চা করে যাচ্ছি কিন্তু কেউ করছে না। যেমন আমাদের ছোট ভাই বললেন যে এই যে গভর্নমেন্টের যে ফ্র্যাগমেন্টেশন, এটা তো একটা পলিটিক্যাল প্রসেস। ইউনিভার্সাল হেলথ কেয়ার ইজ এ পলিটিক্যাল প্রসেস। আপনি যদি এটাকে রিকগনিশন না করেন আপনি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। ইউনিভার্সাল কোথা থেকে করবেন? এক্সপিরিয়েন্স তো বাংলাদেশেই আছে। যেমন এই যে টাঙ্গাইলের কথা বলেছে, খুব সুন্দরভাবে বলেছে, ঢাকা থেকে কাছে, স্যারদের যাওয়া আসা করতে অসুবিধা, মানে এগুলো কিন্তু পটেনশিয়ালি বলছে, কিন্তু এগুলো তো আসলে করা যায়। এখন যে জিনিসটা বলে শেষ করি সেটা হচ্ছে বাংলাদেশের কিন্তু এসব নীতি নিয়ে কিন্তু 1990 সালে আমাদের এক পাগল বাংলাদেশি কিছু কথা বলে গিয়েছিল। আপনারা আজকে সেগুলোর কথাই বারবার বলতেছেন, যদিও ভদ্রলোক মারা গেছেন, কিন্তু আপনারা এখন সব কথাই বলতেছেন যে ইন্টিগ্রেশন করতে হবে, একই ইউনিয়নে এত লোক থাকা চলবে না। এই যে এগুলো সবগুলো কিন্তু আছে, কিন্তু করার মতো একটা লোক বা একটা সরকার দরকার। এবং লেনিন সাহেব যেটা বললেন যে আসলে তো বিদেশের অত উদাহরণ দেওয়ার দরকার নেই, বাংলাদেশে অনেক উদাহরণ আছে। আমাদের একজন মারা গেছেন ওরাল রেডিয়েশন সলভ কয়েকদিন আগে, রিচার্ড গ্যাস, ওনার কথা ধরে বলি, পৃথিবীতে এই পর্যন্ত যে 70s যে ওরাল রেডিয়েশন সল আবিষ্কার হয়েছে, এরপরে কিন্তু পৃথিবীতে কোনো বড় ধরনের কোনো মেডিসিন কিন্তু আবিষ্কার হয়নি। কিন্তু এই ওরাল রেডিয়েশন সল তো হলো পলিটিক্যাল একটা অস্ত্র, এটা তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে আবিষ্কার হয়েছে। অনেকে এটাকে স্বীকার করতে চাইতেছিল না প্রথম দিকে। ওই স্যার ফজলে হাসান আবেদ এটাকে একদম মাঠে ছড়াই দিল, তারপরে সবাই জন্য আবিষ্কার হলো। তখন এটা তো রিচার্ড কেস সাহেবের ল্যাবরেটরি থেকে ভুলে আবিষ্কার হয়ে গেছিল। আমাদের রফিক ভাই বলে এক ডাক্তার ভাই ছিলেন, আমাকে যদি কারেকশন করে দিন, আইসিডির লোকজন আছেন, যেহেতু দুজনে মারা গেছেন, ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে, মানে এগুলো তো উই হ্যাভ গট দ্য এক্সপিরিয়েন্স কিভাবে 14 কোটি লোককে করতে হবে। তাই কোনো কিছুই সবাই বলে, যেমন আমরা 2015 সালে একটা ডায়ালাইসিস প্রোগ্রাম করতে গেছি, আমরা ওদেরকে 100 মেশিনের অর্ডার দিচ্ছি ওই কোম্পানিকে, ওই কোম্পানিও আমাদেরকে পাগল ভাবছে, মানে বাংলাদেশ তো পাগল ভাবছেই, ওই যে কোম্পানিকে অর্ডার দিছি তারাও পাগল ভাবছে। তা আমাদেরকে জিজ্ঞাসা করছে যে আপনারা এটা কতদিনের মধ্যে চালাবেন? আমি বলছি আমরা এটা 12 মাসের মধ্যে চালাবো। এই 2015-তে 16-তে শুরু করবো, 2017-তে এটা চালু করব। ওরা যখন মেশিন বানাতে হয় বলে এক না বানাই দেন, যেখান থেকে পারে নিয়ে আসেন, করে ফেলবো। আমরা ওই সময় যে বলছেন যত এই করাপশনের কথা বলতেছেন, আমি এই আপনাদের পত্রিকারই একটা বলতেছিলাম যে যত খারাপ খারাপ কথা, যে ফ্র্যাগমেন্টেশন, করাপশন, এটা সেটা, এটা তো আমাদের জাতীয় চরিত্র। 2017 সালে আমরা যে মেশিনটা $7,000 দিয়ে কিনছি, বাংলাদেশ সরকার সেটা $16,000 দিয়ে কিনছে। একই টিম আমাদের হাসপাতালে ভিজিট করে গেছে স্যার,
ভিজিট করে দিয়ে $17,000 দিয়ে কিনছে। আমাদের প্রত্যেকটা মেশিন আজকে 60 বছর পর্যন্ত চলতেছে। আজকে 70 ইয়ার তো অলমোস্ট আমাদের প্রত্যেকটা মেশিন চালু আছে। আর গভর্নমেন্টের গুলো 6 মাসও চলে নাই। কারণ ওই যে যাকে বলছে বিল্ডিংটা আবার বানাতে হবে, বিল্ডিং না বানালে তো আমার কমিশন আসতেছে না। সুতরাং আপনি এই ব্যবসা যদি চলতে থাকবে, এটা চলতেই থাকবে, কারণ হেলথ ইজ এ পলিটিক্যাল ম্যাটার। আপনি যদি এটাকে স্বীকৃতি না দেন যে রাজনৈতিক, কারণ উনি মন্ত্রণালয়, ওনারা তো শুধু খরচ করে, ওনারা তো ইনকাম করে না। আমার সংসারে আমি ইনকাম করি বলে আমার দাম আছে, আমি যদি ইনকাম না করি আমার সংসারেও আমার দাম নেই। এটাই তো বাস্তবতা। আপনাকে তো ওই সেক্টরে হাত দিতে হবে। ওষুধ জিনিসটার একটা ব্যবহার বলে আবিষ্কার হয়েছে। আমরা আস্তে আস্তে বাংলাদেশে কি করেছি, খুব বিরাট একটা অভিজ্ঞতা আমাদের, যে বাংলাদেশে 1982-তে ড্রাগ পলিসি করেছি আমরা তখন বলেছিলাম ওষুধের ব্যবহারিক গুণটাই হচ্ছে আসল, কিন্তু ইনকাম তো নাই। হেলথ সেক্টর তো ইনকাম করে না। ওষুধ সেক্টর যায় বললো, আরে আমরা তো টাকা এনে ভরাই ফেলবো। গার্মেন্টস এর পরে কি একটা গ্রিন কি একটা বলে, ব্লু চিপস বিজনেস না কি সব শব্দ বলে ইংরেজিতে, লাভে লাভারণ্য করে দেবো আমরা। তখন কি হলো, 1994 সালে এসেই ওষুধটাকে মানুষের হাত থেকে নিয়ে গিয়ে একটা প্রোডাকশন ম্যাটেরিয়াল বানাই দেওয়া হলো। অথচ বাংলাদেশেই এটা নিয়মটা হয়েছিল 10 বছরে। তো সুতরাং উদাহরণ যে বাংলাদেশে নাই, তো আছে অনেক উদাহরণ। ওই একজন মানে লোক লাগবে যে, আমি ছোট দেখতে একটা বই পড়েছিলাম MBBS এ, ডেভিড মোরলে বলে এক ভদ্রলোক ছিল, পেডিয়াট্রিশিয়ান, ব্রিটিশ ইউকে পেডিয়াট্রিশিয়ান। ওনার একটা বই আছে ওনার অভিজ্ঞতা থেকে। উনি বলছিল যে কোনো প্রো পিপল পলিসি কোনোদিন কোনো গণতান্ত্রিক সরকার দিয়ে হবে না। আপনার অবশ্যই লাঠিসুটাওয়ালা একটা সরকার দরকার আছে। সেই জন্য 1982 সালে আমরা একটা ওষুধ নীতি করতে পারছিলাম, 1990 সালে পারি নাই। এটা স্যার বলতে পারবে ভালো। কিন্তু আজকে 1990 সালে আপনাদেরকে ফিরে ফিরে ওই বইতেই ফেরত যেতে হবে। ওই জন্য লোকজন গেলে আমার কাছে খুঁজতেছে যে বইটা কই। বইটা তো আছে, আপনারা কি করবেন কিনা বলেন, করলে পুরোটাই করতে হবে, আর যদি না করেন করার দরকার নেই। সবাইকে ধন্যবাদ। এখন তো একটু ডিফারেন্ট সরকার আছে আমাদের। এই সরকারে তো অনেক কিছু সম্ভব, অনেক কিছুই করা সম্ভব। আপনি কি মনে করেন? আমরা তো তাত্ত্বিক মানুষ, রাজনীতি দিয়ে কথা বলি, বড় হয়েছি রাজনীতি করেই, কোনো পরিবর্তন হয়নি, যাই ছিল তাই। আপনি স্যুট গায়ে দিয়েছেন, আমি একটা শার্ট গায়ে দিয়েছি ঢাকা কলেজের সামনে থেকে কিনা, পার্থক্য শুধু এইটাই, কিন্তু ভিতরে শহর সমান রাঙ্গা। সুতরাং কন্ট্রোল করতেছে প্রাইভেটাইজেশন এবং কমার্শিয়ালাইজেশন। আপনারা প্রমোট করতেছেন প্রাইভেটাইজেশন এন্ড কমার্শিয়ালাইজেশন। সুতরাং আগে তো প্রাইভেটাইজেশন ছিল ব্যক্তির পকেটে টাকা যেত, কমার্শিয়ালাইজেশন এখন তো বাতাস অন্যদিকে বইতেছে। আপনি এখন সেই বাতাসকে ফেরত আনার মতো এত বড় বিল। আর এখন সরকারের কাছে আপনি যেটা বললেন, ওনাদের এত প্রায়োরিটি আছে। মন্ত্রণালয়ের সবার মতো আমাদের এজেন্ডা হচ্ছে 139, স্বাস্থ্যের এজেন্ডাটা 139 নাম্বার। তো ওনারা আগে চেয়ার ঠিক করবে, তারপরে কত কিছু বাকি আছে। আমি মনে করি না যে এই মুহূর্তে এই সরকারের পক্ষে স্বাস্থ্যের বড় ধরনের কোনো সংস্কার। চেষ্টা করেছি আমরা, নেতৃত্বে আছেন একজন, কমিউনিটি হেলথ ক্লিনিকের দায়িত্বে আসছেন, আরো অনেকেই, কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং, কারণ ওনাদের কাছে এটা এখন প্রায়োরিটি না। কারো কাছে কখনো প্রায়োরিটি ছিল না স্বাস্থ্য, বর্তমান সরকারের কাছে এটা কোনো প্রায়োরিটি না। ধন্যবাদ। Mr. Mohibullah. Now I request Dr. Mahboobi Allahi Khan Chowdhury, scientist, HS PhD, Special Activities. ধন্যবাদ। আমার তো মনে হয় আলোচনা অনেকখানি হয়ে গেছে, আমরা অনেক সমস্যার কথা শুনেছি এবং বেশ কিছু সাজেশনও এসছে। তবে আমি রিপিট না করতেই চেষ্টা করব, আর আমার জন্য একটু কঠিনও হয়ে যাবে টু ফাইন্ড ওয়েজ টু পুট মাই স্পিচ অ্যান্ড পয়েন্ট, যেটা হচ্ছে আজকের আলোচনার যে মূল প্রতিপাদ্য, এনশিওরিং ইউনিভার্সাল হেলথ কভারেজ, এবং সেই সাথে আরেকটা বিষয় যেটা রিলেটেড, যে কিভাবে আমরা আউট অফ পকেট এক্সপেন্ডিচার অ্যান্ড ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার কমাবো। তো এখানে
as a scientist and based off my 30 years of experience in the related field, আমি এখানে এবং আজকের এই আলোচনার একজন শ্রোতা হিসেবেও আমার কাছে দুটো মডালিটি আমি এখানে দেখতে পাই। একটা হচ্ছে যে আমাদের ওয়েলফেয়ার স্টেট, বাংলাদেশ ইজ এ ওয়েলফেয়ার স্টেট, এবং এখানে আমাদের যে স্বাস্থ্য সেবা supposed to be free, though in reality it is not so. এটা হচ্ছে যদি আমাদের এই স্বাস্থ্য সেবাটা আমরা ন্যূনতম সেবার ভিতরে আমাদের যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা আছে সেখান থেকে যদি আমরা পেতে পারতাম, তাহলে নিশ্চয়ই আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার ক্রমান্বয়ে এরকম বেড়ে যেত না, এবং যেটা হচ্ছে ইম্পোভারিশমেন্টের যে বিষয়টাও একটা কনসার্ন, সেটাও দাঁড়াতো না। আচ্ছা, আরেকটা মডালিটি যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্সের ব্যাপারটা। তো ইন্স্যুরেন্সের বিষয় নিয়ে আমি আলোচনা করব না, তবে আমি আমার মতামত মূলত রাখতে চাই সেটা হচ্ছে যে কিভাবে আমাদের যে পাবলিক বা সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে কিভাবে আমরা শক্তিশালী করে, এবং এর চ্যালেঞ্জগুলো আলোচনা হয়েছে, চ্যালেঞ্জগুলো আমি রিপিট না করলেও জাস্ট একটু পয়েন্টগুলো মেনশন করতে চাই। আমাদের প্রচুর গবেষণা হয়েছে, তার ভিত্তিতে আমরা যেটা দেখতে পেরেছি এবং আলোচনা এসছে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইজ দ্য নাম্বার ওয়ান প্রবলেম অফ আওয়ার পাবলিক হেলথ সিস্টেম। এর ভিতরে অনেক সমস্যা আছে, ভ্যাকেন্ট পোস্ট, unavailability of the provider, not showing up in the health facilities, not responding to on call in the evening and night shifts. আরেকটা হচ্ছে যে অকুপাইং দ্য পোস্ট, প্রোভাইডাররা সেখানে অ্যাভেলেবল না কিন্তু তারা পোস্ট অকুপাই করে রেখেছে, তারা হয়তো বা এখানে হায়ার স্টাডিজে আছে অথবা ছুটিতে আছে, কিন্তু পোস্ট ইজ অকুপাইড, অথবা ট্রান্সফার হয়ে একটা সুবিধাজনক জায়গায় এসছে, কিন্তু সেইখানে অন্য কেউ আসতে পারছে না। তারপরে স্টুয়ার্ডশিপ অফ দি ম্যানেজার, ল্যাক অফ স্টুয়ার্ডশিপ আলোচনা হয়েছে। তারপরে যেটা হচ্ছে যে লো কোয়ালিটি অফ সার্ভিসেস অ্যান্ড লো কোয়ালিটি অফ ইনস্ট্রুমেন্ট, প্রকিউরমেন্টের ব্যাপার সমস্যা, সেটাও আলোচনা হয়েছে। তারপরে হচ্ছে যেটা হচ্ছে যে ল্যাক অফ অটোনমি অ্যান্ড অথরিটি অফ দি ম্যানেজার্স, অডিট ফিয়ারের কারণে ম্যানেজাররা তাদের যে অ্যালোকেটেড পয়সা আছে সেটা তারা খরচ করতে চায় না, সেটা হচ্ছে আরেকটা সমস্যা। ল্যাক অফ কোঅর্ডিনেশন বিটুইন দ্য লোকাল অ্যান্ড সেন্ট্রাল লেভেল হেলথ সিস্টেম। লোকাল থেকে যেটা হয় তারা বারংবার তাদের সমস্যার কথা জানিয়ে যাচ্ছে, কিন্তু সেন্ট্রাল লেভেলে তাদের কথা শোনার মতো কেউ নাই। সো তারা বলতে বলতে একরকম তারা টায়ার্ড হয়ে গেছে, কিন্তু সেন্ট্রাল লেভেল থেকে কোনো রেসপন্স তারা পায় না। ল্যাক অফ ইন্টারমিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন, যেটা হচ্ছে যে ফাইন্যান্স, এস্টাবলিশমেন্ট, হেলথ, লোকাল গভর্নমেন্ট, এদের ভিতরে যে একটা সমন্বয়ের ব্যাপার আছে স্বাস্থ্যসেবার জন্য, এবং রেডিনেস অফ দি হেলথ ফ্যাসিলিটি, দ্যাট ইজ নট হ্যাপেনিং, দ্যাট ইজ হচ্ছে অ্যানাদার প্রবলেম। তারপরে হচ্ছে এই সমস্ত সমস্যার মূলে আরেকটা যেটা কারণ সেটা হচ্ছে ল্যাক অফ ম্যান পাওয়ার অ্যাট দি সেন্ট্রাল লেভেল। বিভিন্ন ডাইরেক্টরেটসে গেলে পরে যেটা ওনাদের সাথে কথা বললে যেটা জানা যায়, ওনারা যেটা বলেন যে ডাইরেক্টরেটসে ম্যান পাওয়ার সমস্যা। সো এই ম্যান পাওয়ারের সমস্যার জন্য ওনারা করতে পারেন না। তো পাবলিক স্বাস্থ্য ব্যবস্থার এই যে অসংখ্য সমস্যা, এই সমস্যার কারণে কি হচ্ছে, আনরেগুলেটেড proliferation of the private health facilities develop করছে, which is also unregulated. তাহলে এই সমস্যার সমাধান কি? এখানে আলোচনায় আরেকটা কথা এসছে, সেটা হলো যে যেহেতু পাবলিক হেলথ সিস্টেমে সার্ভিসের কিন্তু ডিমান্ড আছে, তাদের যে ক্যাপাসিটি তার থেকে কয়েক টাইমস বেশি তাদেরকে সার্ভিস প্রোভাইড করতে হয়, এবং সেটা করতে যে কোয়ালিটি অফ কেয়ার তারা মেনটেন করতে পারে না, এবং তাদেরকে হিমশিম খেতে হয়। তাহলে স্ট্র্যাটেজিক পারচেজিং এর কথা এসছে, স্ট্র্যাটেজিক পারচেজ করা হবে অফ সার্ভিসেস ফ্রম দি প্রাইভেট সেক্টর। তাহলে আমরা যদি স্ট্র্যাটেজিক পারচেজ করতে যাই, তাহলে এখানে কথা হলো যে সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটা বিষয় হয়ে আসছে কিনা। কারণ হলো যে আমাদের পাবলিক সেক্টরে
প্রোভাইডাররা ওনারা কিন্তু ডুয়াল প্র্যাকটিস করছেন, হ্যাঁ, অ্যান্ড দে আর ডুইং প্রাইভেট প্র্যাকটিস আফটার অফিস আওয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা স্ট্র্যাটেজিক পারচেসটাকে কি করে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ইস্যুটাকে আমরা এখানে মিটিগেট করব। কারণ হলো যে আমাদের দেশে যে জনসংখ্যা, ভাইয়া বলেছেন যে ছোট দেশ, কিন্তু আমাদের যে সিস্টেম, এই সিস্টেমের এই ডিমান্ড অফ দি হেলথ কেয়ার নেয়ার ক্যাপাসিটিটা আমাদের শুধুমাত্র পাবলিক হেলথ সেক্টরের পক্ষে সম্ভব নয়, যার জন্যই এই প্রাইভেট সেক্টর ডেভেলপ করেছে। তাহলে প্রাইভেট সেক্টর থেকে যদি আমরা সার্ভিস পারচেস করতে চাই, স্ট্র্যাটেজিক পারচেস করতে চাই, তাহলে এখানে এই রেগুলেটরি ইস্যুগুলোর কথা চিন্তা করতে হবে। তাহলে কি করতে হবে? আমাদের কাছে যেটা মনে হয় সেটা হলো যে আমাদের একটা মেজর রিস্ট্রাকচারিং অফ দি হেলথ সিস্টেম দরকার, আদারওয়াইজ এই প্রবলেমগুলো আমরা সমস্যার সমাধান করতে পারবো না। সেই রিস্ট্রাকচারিং এর জন্য আমার সাজেশন হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে যে প্রাইভেট প্র্যাকটিস অফ দি পাবলিক প্রোভাইডার্স, এটাকে আমাদের বিবেচনা করতে হবে। সেক্ষেত্রে কি অল্টারনেটিভ হতে পারে? লাইক নন প্র্যাকটিসিং অ্যালাউন্স ফর দি পাবলিক প্রোভাইডার, যারা প্রাইভেট প্র্যাকটিস করবে না তাদেরকে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স দেয়া যেতে পারে, সো দ্যাট দে ক্যান বি কমিটেড টু দেয়ার সার্ভিসেস টু দি পাবলিক ফ্যাসিলিটিস। এবং এই কমিটমেন্টটা যদি আমরা বাড়াতে পারি, বিকজ দ্যাট ইজ এ মেজর প্রবলেম, মোটিভেশন, ল্যাক অফ মোটিভেশন অফ দি ম্যানেজার্স অ্যান্ড দি প্রোভাইডার্স ইন দ্য পাবলিক সেক্টর। এই ল্যাক অফ মোটিভেশনের কারণেই সার্ভিসের কোয়ালিটি লো, যন্ত্রপাতি একবার নষ্ট হয়ে গেলে আর ঠিক হয় না, পয়সা যেটা অ্যালোকেটেড সেটা খরচ করার জন্য যে আগ্রহ এবং লিডারশিপ এক্সারসাইজ দরকার সেটাও ঘটে না। এবং এই সমস্ত কারণেই আজকে পাবলিক সেক্টরের এই দুর্দশা। তো তাহলে এই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে যে আমাদের এই সেন্ট্রালাইজ সিস্টেমে সবকিছু ঢাকা বেস হওয়াতেও এই যেটা আলোচনা করলাম সেটা হলো যে ইন্টার ডিপার্টমেন্টাল কোঅর্ডিনেশন অ্যান্ড ল্যাক অফ কোঅর্ডিনেশন বিটুইন দি লোয়ার লেভেল অ্যান্ড দি সেন্ট্রাল লেভেল সিস্টেম, যার জন্য আমাদের ডিসেন্ট্রালাইজেশন অফ দি হেলথ সিস্টেম প্রয়োজন কিনা সেটা ভেবে দেখতে হবে। সেই ডিসেন্ট্রালাইজেশনের জন্য যেটা হতে পারে সেটা হলো যে আমাদের ডিভিশন লেভেলে ডিসেন্ট্রালাইজেশন কথা আমরা চিন্তা করতে পারি। এবং রিক্রুটমেন্ট অফ দি ডক্টরস অলসো ক্যান হ্যাপেন from the local level to address the problem of human resource management. এটা হচ্ছে আরেকটা ইস্যু। এবং নেক্সট আমি যেটা মনে করি যে ফিজিশিয়ানস অ্যান্ড মেডিকেল প্র্যাকটিশনার্সদের জন্য, বিশেষ করে ফর দি মেডিকেল ডক্টরস, probably there is a need of thinking about a different pay scale for the medical providers. Rather than recruiting through BCS, they could be recruited directly through the PSC with a different pay scale that will satisfy their financial needs or expectation, and enhance their motivation and create an opportunity to invest their merits and time for improvement of the health system. Thank you. থ্যাংক ইউ ডক্টর মাহবুব, আপনার অনেক ডিটেলস পয়েন্ট আউট করার জন্য। আমরা আলোচনা এখন একদমই শেষের দিকে, আমাদের প্রবাবলি 2 জন বক্তাই বাকি আছেন। আচ্ছা, আমার কাছে যে 2 জনের যে লিস্ট আছে সেখানে দেখছি প্রফেসর জাহিদুল কাইম আছেন, Professor and Co-Director, Center of Excellence for Urban Equity and Health. So, sir, now I request you. Okay, thank you. আমি খুব সংক্ষেপে বলবো, অনেক কিছু বলা হয়ে গেছে, খুব ইন্টারেস্টিং অনেকগুলো বিশেষ যারা বিজ্ঞ এবং উইথ এক্সপিরিয়েন্স। আমি ম্যাক্রো লেভেলে কিছু করবো যে কথাগুলো বলা হয়নি এবং কিছুটা ডক্টর ইলাহি কাছাকাছি এসেছিলেন। সেটা হচ্ছে যে আমরা ফাইন্যান্সিং নিয়ে, মানে অ্যালোকেশন, গভর্নমেন্টের বাজেট, এগুলো নিয়ে কথা বলি। একটা জিনিস খুব
খুব খুব জরুরি, এবং অন্যান্য যেসব দেশগুলো এই ধরনের ব্যবস্থা নিয়ে নিজেদের স্বাস্থ্য ব্যবস্থাকে বেশ সাজিয়েছে এবং বেশ এফিশিয়েন্টলি বা ইফেক্টিভলি যেটা বলি করেছে, সেটা হচ্ছে হাউ ডু ডিসাইড দ্য অ্যালোকেশন অফ রিসোর্সেস অ্যাক্রস দ্য কান্ট্রি। আমরা অনেক সময় ইউকের এক্সাম্পল বলি, আপনারা জানেন যে যুক্তরাজ্যের মধ্যে 4টা দেশ, এবং 4টা দেশের নিজেদের রিসোর্স অ্যালোকেশনের প্রিন্সিপালটাই ভিন্ন। এবং আমি স্কটল্যান্ডে থেকে ডাক্তার দেখালে প্রেসক্রিপশন চার্জ দেই না, ইংল্যান্ডে সেটা 5 থেকে 12 পাউন্ডের বা 20 পাউন্ডের কাছাকাছি হচ্ছে। যে ইংল্যান্ডে থাকে সে আমাকে বলছে ইউ আর বেটার অফ স্টেইং ইন স্কটল্যান্ড। অ্যান্ড এগুলো সবকিছুর একটা বড় জিনিস হচ্ছে, আমি বলতে চাচ্ছি না যে ঠিক একটা মডেলই নিব, কিন্তু এটা বলার একটা উদ্দেশ্য হচ্ছে যখনই এরকম ভাবে আমাদের দেশের জনসংখ্যা বা যেভাবে জিনিসগুলো চলছে, সেই জিনিসগুলো আমরা কিছুটা লোকাল নিড বেস এবং এই নিডটাকে কিভাবে অ্যাডজাস্ট করতে পারি সেটার দিকে একটু লক্ষ্য রেখে টাকা পয়সার খরচ এবং কিছুটা যেটা রয়ে যায় সেটা কেন রয়ে যায়, এটা অনেকটা ওই জন্যই হচ্ছে। এবং কেন হয় আরেকটা ব্যাপার হচ্ছে যে হিস্টোরিক্যাল অ্যালোকেশন বেসে ফ্যাসিলিটি বেসডই হয়ে আসছে বলে। আর তার কারণেই ওই যে একটাই যে বারবার হচ্ছে যে ক্লিনিক্যাল বেসড ডিসিশন সেই রকম ভাবে অ্যালোকেশনটা হয়, অ্যান্ড দেয়ার ইজ নট অফ থিংস দ্যাট হ্যাজ বিন ইগনোর করা হয়, সেটা হচ্ছে যে প্রাইমারি কেয়ার এগেন আর মাটা 78 এবং আরো কি কি আসা দরকার। ওইখানেই আরেকটা ব্যাপার, আমরা যারা অর্থনীতি থেকে স্ট্রেট লেট দ্য মার্কেট ডিসাইড দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ইন্টারাকশনে যা হয় সেভাবে এটা হবে, আমরা স্বাস্থ্যতে সেটা করতে চাই না। সেই নিড বেস অ্যালোকেশনের মধ্যে যে জিনিসটা আরো দরকার, যে এই পপুলেশনের চাহিদাগুলো দ্যাট ইনক্লুডস হোয়াট ইউ নিড টু ডিসাইড অন দি নর্মেটিভলি জাজ, উইচ ইনক্লুডস প্রিভেন্টিভ কেয়ার, এবং লাইক ওগুলো সবগুলোকে নিয়ে কিভাবে অ্যাডজাস্ট করতে পারে, তাহলে হয়তো একটা বড় সমস্যা যেটা আনইউটিলাইজ রিসোর্সেস বা আনস্পেন্ড মানি দ্যাট হ্যাজ টু বি ডান। আমি এই অনেকগুলো অন্যগুলো নিয়ে বেশ আলোচনা হয়েছে, আমি একটা দিকে এটার কথাই বলছিলাম, এই একটা জিনিস দরকার। আর প্রথম থেকে যেটা একটু শুরু করছি যে আমরা যে আসলেই কি ইউনিভার্সাল হেলথ কেয়ার চাই কিনা, এটা আবার কিছুটা পলিটিক্স চলে এসছে। তো আমি এটার সঙ্গে আবার সম্পর্কটা এভাবে করতে চাই যে পলিটিক্যাল বিল ডিসিশন, এবং মাহবুবুল্লাহ ভাই খুবই চমৎকার ভাবে বলেছেন দেয়ার আর হিউজ এক্সাম্পল। আমরা যারা পলিসি পড়াই সবাই 1992 হেলথ পলিসি প্রচন্ড ভাবে পড়াই, এবং আপনারা এটাও জানেন কিনা যে ইউকে তে হাউস অফ কমন্সে এই সমস্ত আলোচনাও হয়েছে যে why this country can do, why not us, like universal the all this kind of and essential medical ইস্যুতে যারা নাকি পলিসি, যারা বিজ্ঞ হেলথ পলিসি নিয়ে কাজ করে, তারা ওইসব দৃষ্টান্ত দিয়েছে। So my point is like when this is a will there, এবং এটা আরেকটা খুব চমৎকার, এবং আমি অনেকে এক্সাম্পলটা বলেছি 1982 the drug policy, who was in the power, it was not a democratically elected government, that was possible by a military government. So this was an example, the politics of it. তো আমি এখানে একটা জিনিস তৈরি করতে চাচ্ছি আমার এই প্রথম বক্তব্য থেকে টান দিয়ে, যে এই যে ইফ ইউ কাইন্ড অফ আ ডিসেন্ট্রালাইজেশন, কিছুটা ভাই বলেছিল যে ওই নো লোকাল নিড বেস ওই অ্যাডজাস্টমেন্টটা যদি ডিস্ট্রিক্ট লেভেলে নিডকে ডিফাইন করে নিতে পারি, দেন ইউ ব্রিং ইনটু দ্য পলিটিক্স, দেন ইউ ক্যান ব্রিং থিংস টুগেদার অ্যান্ড ক্যান ডু সামথিং। আমি খুব বেশি আর কিছু বলবো না, এই দুটো জিনিস, আর অন্য অনেক কিছুই ছিল, কিন্তু এই দুটো জিনিসকে আমি খুব বেশি জোর দিয়ে কথা বলতে চাচ্ছি। ফাইন্যান্সিং এর কথা একটা কথা বলে শেষ করছি, একটা কিছু অবশ্যই করতে হবে, একটা কিছু অবশ্যই করতে হবে, অ্যান্ড কম্বিনেশন হবে। এটা সোশ্যাল ইন্স্যুরেন্সের কতটুকু করতে পারি, ফর্মাল সেক্টরে কতটুকু করতে পারি, ইন্স্যুরেন্সের যে প্র্যাকটিস যেটা আছে, লেসন্স ফ্রম থাইল্যান্ড ইজ এ গুড এক্সাম্পল, ইন্ডিয়ার এক্সাম্পল নিতে পারি। একটা কিছু আমাদের অবশ্যই এখানে যেতে হবে, অ্যান্ড দেন প্যাকেজ ডিফাইন করার জন্য এসেনশিয়াল প্যাকেজ কি আছে সেটা নিয়ে, এবং লাস্টে যে কথাটা বলবো সেই কথাটা হচ্ছে যে ম্যাক্রো লেভেলের ডিসিশন, যেখানে নাকি ডিসিশন অন দি হোয়াট ইউ আর ইনভেস্টিং ডেভেলপমেন্টের, সেখানে যাব। This an argument saying that which gives you the most returns, the highest return, মানে সোশ্যাল রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, যেটা আমরা রিটার্নটা দেখাবো, যুক্তি দেখাবে, আপনি এখানে ইনভেস্ট করেন, বড় বড় ব্রিজ করেন, বড় বড় যাই করেন, অ্যান্ড হোয়াট ইজ দ্য রিটার্ন। এখন সেই রিটার্নে যে আমরা যারা যেটা মানে রিটার্নের আর্গুমেন্ট দাঁড় করাই, সেখানে আমাদের ইকোনমিক্সরা যে ধরনের বক্তব্য রাখে যে লোক, উই আর ইনভেস্টিং ইন হেলথ, ইউ আর ইনভেস্টিং ইন হিউম্যান
বিইং, হিউম্যান বিইং থেকে আমার প্রোডাক্টিভ পপুলেশন হবে, সেখান থেকে আমার রিটার্ন কবে থেকে আরো কত আসবো। তো সুতরাং আমি আরো খুব যুক্তি দিয়ে মানে খুব জোরালোভাবে বক্তব্য রাখতে হবে যে রিটার্নটা আমি করছি ফর ইচ ডলার হোয়াট ইজ দ্য রিটার্ন উই আর গেটিং। এইভাবে যদি জোরালোভাবে বলতে পারি, তখনই ওই ডিসিশনে প্ল্যানিং এ যে ডেভেলপমেন্ট প্ল্যানিং থেকে যে পয়সাটা ওখানে যে আসে, যে আমার হেলথে আরেকটা সেক্টর আছে, ওখানে যেন আরো জোরালোভাবে আরো সুন্দরভাবে বলতে পারি যে ইউ উইল গেট মোর রিটার্ন ইফ ইউ ইনভেস্ট ইন হেলথ। আমি এখানেই শেষ করলাম, ধন্যবাদ। Yes, thank you, Professor Karim. Now I request Dr. Mustaq Raja Chaudhuri, convener Bangladesh Health Watch, former vice chairman. Break. আচ্ছা, ওকে, আমি তো স্যার আপনাকে ভাবছিলাম যে আপনি লাস্ট বলবেন। ওকে ওকে, প্রফেসর রশিদে মাহবুব। আমি একটু ছোট কথা বলবো। আজকের এটা এসে প্রথমে আমি বুঝতে পারি নাই আমরা কারা, হোয়াট অথরিটি উই হ্যাভ গট, যে এটাকে আমরা বলবো ইউনিভার্সাল হেলথ কভারেবল। এটার মধ্যে বলার অথরিটিটা কোথায়, আমরা কি এটা করতে পারবো, কাকে দিয়া করাবো? এবং সরকারের যে আপনার আছে, সে কিন্তু কারেক্টলি বলেছে হোয়াট ইজ গোয়িং অন, কিন্তু সেখানে কতগুলো পয়েন্ট সে বলেছে যাতে আপনার যদি আপনাদের ইন্টারফেয়ার করতে হয় ওই জায়গাতেই করতে হবে। সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা করতে পারবো না। ঠিক একইভাবে আসি হেলথের ব্যাপারে। এদেশে ওই যে আলমামেটার কথা বলা হলো, তখন তাদের স্লোগানটা ছিল হেলথ ফর অল, এবং দ্যাট ইজ মোস্টলি প্রিভেন্টিভ অর পাবলিক হেলথ নিয়ে। তখন কিন্তু এই চিকিৎসার ব্যাপারটা ওখানে আসে না। চিকিৎসার ব্যাপারটা যখন আসলো, তখন বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় চলে গেল, কে এই কেকটা নিবে, এবং সেটা হলো। ঠিক একইভাবে ডোনার এজেন্সি আমাকে অন্তত সিটি হেলথের বা এটা নষ্ট করে দিয়েছে, দ্যাট ইজ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তারা রিস্ট্রাকচারিং অফ দি আরবান হেলথ বলে একটা প্রজেক্ট নিয়েছিল 99, and they have make collapse of this অন্তত আরবান এরিয়াতে, এটা ধ্বংস করে দিয়েছে। সুতরাং হেলথ ওই জায়গাটাতে আমি আসি, হেলথ কিন্তু একটা পলিটিক্যাল সাবজেক্ট। আপনার আমি যাই বলি না কেন, বিশ্বের বিভিন্ন লোকজন এই সেক্টরটা নিয়ে তারা তাদের মতো কাজ করে তাদের প্রফিট করার জন্য। আমরা তার থেকে মুক্ত হতে পারবো কিনা, এবং যেই কাজগুলো বাংলাদেশে যেটুকু হয়েছিল ডেমোক্রেটিক আমলে হয়নি, এটা যেমন ঠিক, আবার ডেমোক্রেটিক আমলে প্রগতিটাকে বাধাও দেওয়া হয়েছে, এটাও ঠিক। সুতরাং আমি মনে করি যে আজকে আমরা কোথায় যেতে চাই এবং আমরা কারা। আমি কিন্তু আবারও বলি, আমাদের কোনো অথরিটি নাই। আমরা খারাপ ল্যাঙ্গুয়েজ যদি বলি, উই আর বকাবুল্লা, বকে যাই, লেখা হয়, এটা পরে কোনো সময় দিলে তারা এটা নেয়, নেয় না। কিন্তু এর মাঝখানে আবার কয়েকটা উপাদান দেখছি, স্বাস্থ্য কি সংস্কার কমিটি করেছে, কিন্তু তার কিন্তু নোটিফিকেশন এখনো হয় নাই। আমার জানার মতে উনি আছে, জাকির ভাই আছে এই কমিটির সদস্য, আমার জানা মতে। এটা কিন্তু হ্যাঁ না পাবলিশ আমার জানা মতে। তা আমি যেটা আবারও রিকোয়েস্ট করব, ডেফিনেটলি ইউনিভার্সাল হেলথ কভার দরকার, এই সম্বন্ধে কোনো দ্বিমতের কিন্তু আমাদের নাই। দোজ হু ক্যানট পে, তারা চিকিৎসা পাবে না, এটা হতে পারে না। সেটা কিভাবে করা যায়, একই দিন সমস্ত বাংলাদেশে করবেন, বা কোথাও যেটা ওই যে একটা ওনারা বলল যে আমরা টাঙ্গাইলে যে এক্সপেরিমেন্টটা করেছি, এটার তো একটা বেসিস আছে, ওখান থেকে ত্যায্য করা বা ইনক্লুশন করা, এটা যদি করে এই সরকার আমল অন্তত কিছুটা করা যায়, তাহলে অন্তত ইউনিভার্সাল একটা কাভারেজ সেটা কতটুকু পর্যন্ত হবে, সেটা পর্যন্ত জাকির ভাই বা যারা অন্তত প্রাইমারি হেলথটাও যদি এনশিওর করা যায়, সেটাও কিন্তু আমরা মনে করি যে এক ধাপ আকাল। আর বাকি যেটা আসছে সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি লেভেলে, সেখানে আমরা এখন যেটা দেখি যারা ক্ষমতাবান তারা সেখানে বিনা পয়সায় চিকিৎসা নিতে পারে, বিকজ অফ দেয়ার হোয়াইট কলার, দে গেট স্যালিউট অ্যান্ড গেট দ্য থিংস ডান। কিন্তু বিপদে পড়ে কে, দরিদ্র এবং গরিব মানুষরা। এবং আমি কিন্তু সেই জন্য বলবো প্রোটেকশনটা ইউনিভার্সাল হেলথ কভার থাকুক, যদি পুরাটাও না পারেন, লেট আস স্টার্ট ফ্রম সামওয়্যার। সেই জায়গাটা দিয়ে যদি ওদেরকে দেওয়া যায়, তাহলে আমরা কিছু বেনিফিট পাইতে পারি এদেশের জনগণ। আমার বলার কথা এইটুকুই, আশা করি
হবে। আবার চিন্তা করি হয়তো যেহেতু এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তর ব্যাপার হবে না। এই দুইটা দোদুল্যমানে আমরা আছি, সেই ফ্রেমে মিটিংয়ে আসছি। লেট আস হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার আপনার স্পেসিফিক পয়েন্টস বলার জন্য। তো এখন রিকোয়েস্ট করতে চাই প্রফেসর লিয়াকত আলীকে। স্যার আপনাকে একদম শেষেই দিই যেহেতু সব। সো প্রফেসর লিয়াকত আলী, ফর্মার ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। ধন্যবাদ। আমার মনে হয় আমরা যে সময় পার করছি, যদি অনেক হতাশার বিষয় রয়েছে, ডক্টর দেবালোক এবং আমাদের ডক্টর মহিবুল্লাহ ভাই অনেক হতাশার কথা বলেছেন, কিন্তু তারপরেও আমাদের তো সামনের দিকে এগোতে হবে। এবং যেটা রশিদ মাহবুব স্যার বললেন যে আসলে এর মাঝে তো আমাদের কোনো না কোনোভাবে ওয়ে আউট করতে হবে। তো শুরুটা আমি মনে হয় বিশ্বাস করি যে আমাদের এই যে প্যারাডাইম শিফট যেটা হচ্ছে, সেখানে প্রধান কথা হচ্ছে যে একদম শুরু থেকে কিছু কিছু বিষয়কে হাত দিতে হবে। তো আমাদের স্বাধীনতার ডিক্লারেশনের যে সোশ্যাল জাস্টিসের কথাটা রয়েছে, সেই সোশ্যাল জাস্টিসটাকে আমরা যদি কেন্দ্রে রেখে যে কোনো পরিকল্পনায় যাই, অন্যান্য দুটো বাদই দিলাম, গণতন্ত্রের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেখানে আমরা যদিও বলি যে এটা কোনো একটা সমাজতান্ত্রিক বিপ্লব তো হয়নি, যদি দিবালোকদা হলে হয়তো উনি বলতে পারতেন যে একটা বিপ্লব হয়েছে, কিংবা যেটা মহিবুল্লাহ ভাইও ইন এ ওয়ে বলেছেন যে আসলে একটা বৈপ্লবিক পরিবর্তনে গণতান্ত্রিক সরকার দিয়ে কখনো পরিবর্তনটা আসে না। কিন্তু এখন আমরা বাস্তবতা হচ্ছে যে আমরা একটা নিও লিবারাল ইকোনমিক সিস্টেমে, একটা পলিটিক্যাল সিস্টেমের মধ্যে বাস করবো, কিন্তু সেখানেই যদি চেঞ্জটা আনতে হয়, পৃথিবীতে উদাহরণ যে একদম নেই তা না, যে সোশ্যাল জাস্টিসের কনসেপ্টটাকে যদি আমি একটা লিবারালিজমের সঙ্গে যুক্ত করি, নিও লিবারাল ইকোনমিতেও যদি সোশ্যাল জাস্টিস যুক্ত করতে পারি, তাহলে হেলথে ইকুইটির দিকে এগোতে পারি। এবং সেখানে ইউনিভার্সাল হেলথ কাভারেজ অ্যাবসলিউট আইডিয়াল লেভেলে না গেলেও রিলেটিভলি অনেক কিছু অর্জন করা সম্ভব, তার উদাহরণ পৃথিবীতে রয়েছে। তো এবং সেই জায়গা থেকে যদি আমরা এগোই, তাহলে আসলে রিডিসকভারিং অফ দ্য হুইল না করে আমরা এই কোভিডের পরেও 2021 সালে প্রিসাইজলি আসলে জেনেভাতে যে ফ্রেমওয়ার্কটা তৈরি হয়েছে, সেই ফ্রেমওয়ার্কের বেসিসে 2021 সালে প্রিসাইজলি 12 ডিসেম্বরে আসলে রিজিওনাল প্রাইমারি হেলথ কেয়ার স্ট্র্যাটেজি হয়েছে, সিআরও, WHO সিআরওর 30 সাল পর্যন্ত। এবং সেটা ওয়েবসাইটে রয়েছে, সিআরও ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে। তো প্রাইমারি হেলথ কেয়ার স্ট্র্যাটেজিটা কেন করেছে? কারণ প্রমাণিত হয়েছে সে আলমাতা রেফারেন্স থেকে, ওখানে কিন্তু ডায়াগ্রামেও ফ্রম আলমাতা কিভাবে ধাপে ধাপে হয়েছে, এবং সেই কনসেপ্টটা পোস্ট কোভিড পিরিয়ডে আরো ঘনীভূত হয়েছে যে প্রাইমারি হেলথ কেয়ার কাভারেজটাই হচ্ছে ইউনিভার্সাল হেলথ কাভারেজের মূল অস্ত্র। সবচেয়ে কস্ট ইফেক্টিভ ইকুইটেবল সিস্টেম হচ্ছে জোর দেওয়া প্রাইমারি হেলথ কাভারেজে। এবং সেই জন্য একদম মানে ক্যাটেগরিক্যালি সাজেস্ট করা হয়েছে যে প্রত্যেকটা 12টা কান্ট্রি কিন্তু এটার ওইখানে সেদিন অনলাইনে এগ্রিড হয়েছে 12 ডিসেম্বরে, এবং পরবর্তীতে কিন্তু এটা আবার রেটিফাইড হয়েছে ফিজিক্যালি 12টা কান্ট্রি আমাদের যারা রিজিওনাল। এবং সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে আমাদের হেলথ সিস্টেমকে পিএসসি ওরিয়েন্টেড হেলথ কেয়ার সিস্টেমে কনভার্ট করতে হবে। এবং সেটা বলেই শুধু থামা হয়নি, একটা রিজিওনাল প্রাইমারি হেলথ কেয়ার ফোরাম করা হয়েছে, একটা সেক্রেটারিয়েট আছে দিল্লিতে। এবং সেটার বেসিসে আমার একদম প্রত্যক্ষ অভিজ্ঞতাতে আমি জানি যে মিনিস্ট্রি এবং ডিজি হেলথের অত্যন্ত দায়িত্বশীল কর্মকর্তাদেরকে কিন্তু ব্যাংকক, শ্রীলঙ্কার কথা উঠেছে, শ্রীলঙ্কা তাদেরকে দেখিয়ে নিয়ে আসা হয়েছে যে কি করে করতে হবে। কাজ কতটা এগিয়েছে সেটা প্রশ্ন সাপেক্ষ, এটা রাজনৈতিক উইলের সঙ্গে জড়িত, আলটিমেটলি সবই সেখানে যায়। আপনার সময় না, এটা মাত্র গত 2-3 বছর পোস্ট কোভিড সিচুয়েশনের কথা বলছি, পোস্ট কোভিড পিরিয়ডের কথা বলছি। হ্যাঁ, তা এই ঘটনার পরের কথা, এটা পিএসসির ফোরামে গেলেই, ওয়েবসাইটে গেলেই কিন্তু পাবেন। তো কেন কথাটা বলছি, যে ওখানে অনেকগুলো 12টা অ্যাকশন প্ল্যান রয়েছে, তার মধ্যে সবচেয়ে একটা ক্রুশাল ব্যাপার রয়েছে যে 2-3টা যদি আমি বলি, যে এতদিন পর্যন্ত যেভাবে আমরা ওয়ান ওয়ে ট্রাফিকের মতো প্রাইমারি হেলথ কেয়ার কিছু কমোডিটি নিয়ে গেলাম, সার্ভিস নিয়ে গেলাম, তার বদলে কমিউনিটি ওন, আপনার জন্য যে জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিকজ ইউ আর দ্য পার্সন না ওখানে, যে কমিউনিটি শুধু এনগেজ না, কমিউনিটি ওনারশিপ তৈরি করা, কমিউনিটিকে ওন করানো স্বাস্থ্য ব্যবস্থা। তো ওইখানে শব্দটাকে চেঞ্জ করা হয়েছে যে টু ওয়ে ট্রাফিক কি করে করা যায়, এবং সেখানে রাজনৈতিক পলিটিক্যাল উইলটাকে একসঙ্গে করা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে
যে এটাকে ইন্টারসেক্টরাল শুধু না, এটাকে ওয়ান হেলথ কনসেপ্টের সঙ্গে যুক্ত করা, এবং সেখানে আমাদের হেলথের ভিতরে ট্র্যাডিশনাল মেডিসিন সিস্টেম থেকে শুরু করে অন্যকে ইন্টিগ্রেট করা, ইন্টিগ্রেটেড হেলথ কেয়ারের কনসেপ্টটাকে জোর দেওয়া হয়েছে। থার্ডলি, যেটা এখানে বারবার আসছে, দিবালোকবাবু বলেছেন, প্রাইমারি হেলথ কেয়ার প্যাকেজটাকে আবার রিডিফাইন করা, এবং সেখানে ইমার্জেন্সি কেয়ার, অ্যাম্বুলেন্স, এই যে এমনকি সম্ভব হলে যে আমাদের সিজারিয়ান সেকশন, কতগুলো প্রাইমারি হেলথ কেয়ারটাকে প্যাকেজটাকে রিডিফাইন করে আমাদেরকে আবার যেতে হবে রাষ্ট্রের কাছে, আবার যে রাষ্ট্র কতটা রেসপন্সিবল নেবে। যদিও মামুন সাহেব বললেন যে আমাদের রাষ্ট্র তো বলেছে যে আমাদের 5টা অধিকার, আমাদের স্বাস্থ্য মৌলিক অধিকার, আসলে আমি ডিটেলে যাচ্ছি না, কিন্তু আমাদের সংবিধানে ওটা নীতি হিসাবে রয়েছে, এটা কিন্তু নট জুডিশিয়ালি এনফোর্সেবল। সুতরাং ওটার কোনো মানে এখন ডিফাইন করতে হবে যতদূর সম্ভব, যেটা স্যার বলছিলেন যে মিনিমাম একটা প্যাকেজ অন্তত পক্ষে এনফোর্সেবল করতে হবে, যে রাষ্ট্র সেটা দিতে মানে অন্তত লিগালি বাধ্য। সেই প্রাইমারি হেলথ কেয়ারটা হচ্ছে সবচেয়ে তার, এবং তার জন্য কত কস্ট বাড়বে সেটা তাহলে ক্যালকুলেট করে দিতে হবে, এবং সেটার জন্য কস্ট তাহলে যে আনইউজ মানি, এবং এই প্রাইমারি হেলথ কেয়ার খরচ করাটা সুবিধার, তার চাইতে ওই যে পিএফডিতে যেটা জাকির ভাই বলছিলেন, ওটা আসলে ডেভেলপমেন্ট। এবারে ওপি, ফিফথ ওপিতেও কিন্তু 60% অফ দি বাজেট চলে গেছে ফিজিক্যাল ফ্যাসিলিটি ডিপার্টমেন্টে, মানে 80 ওভারঅল হতে পারে, কিন্তু আমার জানা মতে ওপির 60% বাজেট হলো ফিজিক্যাল ফ্যাসিলিটি, এবং ফিজিক্যাল ফ্যাসিলিটির অধিকাংশই কিন্তু হলো গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে। এটা কিন্তু আমাদের এইচইডি, যেটা হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সামান্য রিপেয়ার টিপেয়ারে, কিন্তু বাকিটা কিন্তু সব গণপূর্তের অধীনে মেন টাকাটা। তাহলে এই জায়গাগুলো রিডিফাইন করতে হবে আমাদেরকে, রিডিফাইন করে প্রাইমারি হেলথ কেয়ারে যে মানিটা, সেই মানিটা প্যাকেজটা বাড়িয়ে, এটা আমি স্ট্রংলি বিশ্বাস করি যে এটা সরকারের দায়িত্ব। ট্যাক্স বেসড ফাইন্যান্সিংটাই সবচেয়ে আইডিয়াল। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ডিটেলগুলো আমরা পরে আলাপ করতে পারি, যে কোনো ফর্মাল সেক্টরে হয়তো ইন্স্যুরেন্স করা যেতে পারে। প্রাইভেট সেক্টরে যদি খুবই কঠিন, কারণ সেখানে প্রফিটের মাত্রা কম, এবং পিপিপি ডেঞ্জারটা হলো যে এখানে যেহেতু ভলিউম বেশি, সাপ্লাইয়ের ভলিউম, একবার প্রাইভেট সেক্টর যদি গন্ধ পায়, তাহলে হয়তো দেখা গেল আর আমরা যা চেয়েছিলাম পাবলিকে সেখানে আর যেতে পারলাম না। হ্যাঁ, সেই জন্য সেই জায়গাগুলো খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আমি লাস্টে আসি যে পলিটিক্যাল উইলের কথা, যেটা মহিউল্লাহ সাহেব বলছেন, কত গুরুত্বপূর্ণ। দেখুন, 82 সালে যে হেলথ পলিসিটি নিয়ে আমরা গর্ব করি, কিন্তু গর্বের বেনিফিটটা কে পেয়েছে? আমার মনে আছে আমি তখন ইন্টার্নশিপ ছিলাম স্যার পিজিতে, তো আমাদের নুর ইসলাম স্যার ছিলেন, এসআর চৌধুরী স্যার ছিলেন, জাফরুল্লাহ হয়ে গেলেন। আমরা খুবই উৎসাহের সঙ্গে সেমিনার টেমিনার ওখানে খুব করেছি। কথা ছিল কি, যে কম ওষুধ প্রেসক্রাইবড হবে, মাল্টিপল ড্রাগ, ওই যে কম্বিনেশন ড্রাগগুলো প্রেসক্রাইবড হবে না, জনগণ কম মূল্যে ঔষধ পাবে এবং গুণগত মানসম্পন্ন ওষুধ পাবে। এখন ওভার দ্য ইয়ার্স এই যে আমরা গর্ব করছি, এটা ঠিক, কিন্তু গর্বের বেনিফিট গুলো কে পেয়েছে? আমরা হয়তো কম্বিনেশন ড্রাগ পাই না, কিন্তু একটা প্রেসক্রিপশনে হিউজ নাম্বার অফ ড্রাগস লিখে ফেলে, অপ্রয়োজনীয়। হ্যাঁ, 14টা 15টা 20টা ড্রাগ থাকে, কম্বাইন একসাথে হয়তো এক বোতলে নেই, গ্রাইপ ওয়াটার নেই, কিন্তু 3 প্যাকেটে কিন্তু ওষুধ ওইভাবে খাচ্ছি আমরা। কেন? তার কারণ প্রেসক্রিপশনের উপরে প্রেসক্রিপশন অডিট নাই, কোয়ালিটি নাই, আমাদের কন্ট্রোল নাই, মার্কেটের বিশেষ করে ইন্ডাস্ট্রির আনহেলদি এবং আনএথিক্যাল প্রমোশনের উপর কন্ট্রোল নাই। এখন তাহলে দেখা যাচ্ছে বেনিফিটটা কে কে পেয়েছে? বেনিফিট পেয়েছে ড্রাগ ইন্ডাস্ট্রি, তার টাকা বেশিরভাগ পাচার হয়ে গেছে, সেটা দেশেও নেই। তারপরে পেয়েছে কে? পেয়েছে বেনিফিট পেয়েছে গভর্নমেন্টগুলো, সব সাকসেসিভ গভর্নমেন্ট, কারণ তারা বলেছে আমরাই কিন্তু করেছি, আমরাই করেছি, সারা দুনিয়াতে প্রচার পেয়েছে। জনগণ যার উপকার পাওয়ার কথা ছিল সে কিন্তু উচ্চ মূল্যে ওষুধ কিনছে। তখন ওনারা যখন আউট অফ পকেট এক্সপেন্ডিচার হিসাব করছেন, 64% আপনাদের হিসাবে হচ্ছে ড্রাগে চলে যাচ্ছে, 20%, 16 to 20 যাচ্ছে ডায়াগনস্টিকে। তাহলে দেখা যাচ্ছে যে আমার রাজনীতি যতক্ষণ পর্যন্ত ডিসাইড না করছে যে স্টেটের রেসপন্সিবিলিটি ফর অ্যাটলিস্ট সার্টেন লেভেল অফ হেলথ কেয়ার, এটা আমি এনশিওর শব্দটা যদিও অপ্রিয় বললেন, কিন্তু আমাদেরকে এনশিওর করাটা, লিগালি বাইন্ডিং করাটা, এবং আমি যাতে সেটার জন্য যেতে পারি কোর্টে, যে আমি কেন সেটা পাই নাই, সেটা করাটা অত্যন্ত জরুরি। এবং আমার শেষ কথা হচ্ছে যে আমাদের পিএসসি ওরিয়েন্টেড হেলথ কেয়ার সিস্টেমে যেতে হবে, এবং সেটা পাবলিক ফাইন্যান্সিং দিয়ে আমি আইডিয়াল মনে করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্রফেসর লিয়াকত আলী। জি, আমাদের শেষ বক্তা আর কেউ আছেন বাকি? ওকে, okay. So now I want to request Dr. Mustaq Raja Chaudhuri, convener Bangladesh Health Watch,
স্যার আপনি শুনেছেন একদম শেষ বক্তা সবার বক্তব্য শুনেছেন। সো আপনার সাজেশন যে একটা এই যে ইউনিভার্সাল হেলথ কভারেজ এগুলো বাংলাদেশে আসলে করার জন্য কি দরকার আপনি জি ধন্যবাদ সবাইকে। এই শেষ পর্যায়ে এসে আমার মনে হয় যে তেমন কিছু বলার নাই, কারণ বেশিরভাগই তো বলা হয়ে গেছে। তাও তারপরে আবার খেতে পেটে। তবু আমি সংক্ষেপে বুলেট পয়েন্টে কিছু বক্তব্য দেওয়ার চেষ্টা করব। আমার বক্তব্যটা আসলে দুই ভাগে বিভক্ত হবে। তো প্রথমে যেটা বলতে চাই সেটা হলো যে এখানে অনেকেই আমরা এই থাইল্যান্ডের কথা বলেছি এজ এন এক্সাম্পল। তো আমার সৌভাগ্য হয়েছিল যে এই থাইল্যান্ডের ইউএইচসি শুরু হয়েছিল 2001 সালে। তো তারা যখন 10 years অফ ইউএসসি ইন থাইল্যান্ড সেলিব্রেট করে, সো দ্য ইনস্টিটিউশন একটা ইন্টারন্যাশনাল ইভালুয়েশন তারা করে আর কি। সো আই হ্যাড দি অপরচুনিটি টু বি মেম্বার অফ দ্যাট ইভালুয়েশন কমিটি, যেটা সো হুইচ টুক মি টু ডিফারেন্ট প্লেসেস। তো ওই সময় আমি অবশ্য থাইল্যান্ডে থাকতাম। তো তো যেটা হয়েছে সেটা হলো যে থাইল্যান্ডে আসলে দে হ্যাভ ডান মিরাকল। আমরা যদি ওদের স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে তারা দে আর মাচ অ্যাহেড অফ আস অফকোর্স। তো এই এবং ওয়ান অফ দ্য রিজনস ইজ দি ইউএইচসি। এখন থাইল্যান্ডে ইউএসসির ফলে এখন সব ধরনের এভরিথিং ইজ ফ্রি, একটা পয়সাও তার সিটিজেনকে পে করতে পারে না। ইভেন ইফ ইউ গো থ্রু এ হার্ট বাইপাস, ওইটাও দ্যাটস অলসো টেকেন কেয়ার অফ বাই দি গভর্নমেন্ট। তারপরে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, হেলথ প্রমোশন, প্রিভেনশন, তারপরে ড্রাগস, এভরিথিং ইজ ফ্রি দেয়ার। তো এখন কথা হলো যে এই থাইল্যান্ড কেন করলো এটা? What was the sort of thing behind that? তো একটা হলো যে আবার মনে হচ্ছে যে মানে আমাদের ইভালুয়েশন আসছিল যে পলিটিক্যাল কমিটমেন্ট। তখনকার প্রাইম মিনিস্টার তাকসিন, এবং হি বিকেম প্রাইম মিনিস্টার উইথ দি কমিটমেন্ট দ্যাট হি উইল ইমপ্লিমেন্ট ইউএসসি। তো এটাতে বোঝা যাচ্ছে যে হাউ পপুলার this concept was among the people, যে healthcare, and he took advantage of that and he was elected. এবং আমরা জানি যে এরপর যতগুলো ইলেকশন হয়েছে থাইল্যান্ডে, because of the USC that he established, থাইল্যান্ডে সবসময় কিন্তু তার পার্টি জিতেছে। এমনকি এখন তার মেয়েও প্রাইম মিনিস্টার। কাজেই পলিটিক্যাল কমিটমেন্ট ইজ সো ইম্পর্টেন্ট। এবং এইটার যে একটা বেনিফিট আছে ফর দি পলিটিক্যাল পার্টিজ, সেই জিনিসটা কিন্তু আমার মনে হয় না আমরা আমাদের দেশে আমাদের পলিটিক্যাল পার্টিরা সেটা রিকগনাইজ করে বলে আর কি। আরেকটা জিনিস যেটা হচ্ছে রেসপন্সিবল ফর দি সাকসেস, সেটা হলো যে কমিউনিটি পার্টিসিপেশন। তো ওদের ওখানে যেটা আছে ওরা বলে যে ন্যাশনাল হেলথ অ্যাসেম্বলি। তো প্রতি বছর ডিসেম্বরে দে গেট পিপল ফ্রম অল ওভার থাইল্যান্ড টু ব্যাংকক। সেখানে তারা না এমপিরা, পার্লামেন্টে কিছু না, কিন্তু সিভিল সোসাইটির রিপ্রেজেন্টেটিভ। সো দে কাম টু থাইল্যান্ড টু ব্যাংকক টু ডিসকাস অ্যাবাউট দি হেলথ ইস্যুস। এবং এইটার একটা হিউজ ইম্প্যাক্ট আছে অন দি গভর্নমেন্টের পলিসিতে আছে। এবং প্রতিটি স্তরে, গ্রাম থেকে শুরু করে এই হেলথ অ্যাসেম্বলি আছে। সো দিস ইজ পুটিং লট অফ প্রেশার অন দ্য সিস্টেম। তো এইটা হলো একটা আরেকটা জিনিস। আর থার্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে এটা করতে গেলে তো টাকা পয়সাও দরকার। And the Thai government gave all the money that is needed to implement the universal health coverage. তো ওরা যখন শুরু করেছিল তখন the World Bank, তারা they came heavily against it. ওদের যুক্তি ছিল যে ওরা যদি করে এটা, তাহলে থাইল্যান্ডের ইকোনমি একেবারে শেষ হয়ে যাবে।
কিন্তু আমরা দেখলাম যে 10 বছর পরেও 2011 এবং এখনো they are still continuing, and it hasn't really affected the economy. Rather, it has sort of enhanced the economy. আমার লাস্ট যেটা পয়েন্ট আমি দেখেছি থাইল্যান্ডে, which is responsible for what they have done, is the promotion of institutions. So থাইল্যান্ডে আমাদের এখান থেকে লোকজন যায় পড়াশোনা করার জন্য কনফারেন্সে। থাইল্যান্ডের যেমন এই মাহিদল ইউনিভার্সিটি, চুলালঙ্কর ইউনিভার্সিটি, শ্রীরাজ হসপিটাল, IHPP বা NHSO, এই যে ইনস্টিটিউটগুলো, they have been investing on these since in 1960s. এবং যেটা হয়েছে সেটা হলো যে because of this, the government is really sort of listening to these institutions. কিন্তু আমাদের দেশে আনফরচুনেটলি আমাদের তো অনেকগুলো ইনস্টিটিউশন আছে, but most of these are in a way dormant, আনফরচুনেটলি। আমাদের এই লেনিন ভাই জানেন নিশ্চয়ই, সেটা হলো যে লেনিন, ওকে। তো 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 আমরা ইয়ের সময় দেখেছি, আমাদের কোভিডের সময়, যে আমাদের এতগুলো ইনস্টিটিউশন আছে, বাট নান অফ দিস ইনস্টিটিউশন রিয়েলি কন্ট্রিবিউটেড টু পলিসি মেকিং। কোভিড কিভাবে হবে, তো তো এইটা তো আমরা ইটস নট the right kind of situation or the institutions. তো আমার মনে হয় যে এই জিনিসগুলো আমাদের we have a lot to learn from Thailand. Second part of my সেটা হলো যে Bangladesh government তো has committed to achieve universal health coverage, as part of the SDG and also in the different year documentation. যেমন 8 5-year plan, 7 5-year plan ছিল এটা। কাজে the government has actually sort of accepted as a kind of a something to achieve. এবং সেটা প্রিভিয়াস গভর্নমেন্টে অনেকবার ওরা বলেছে, ওরা বেশিরভাগ বলেছে ইয়েতে গিয়ে, বিদেশে গিয়ে, দেশের ভিতরে খুব একটা বলে নাই আসলে। কিন্তু দেশে এই গত বছরের মার্চ এপ্রিলে গভর্নমেন্ট একটা বড় কনফারেন্স করেছিল শেরাটন হোটেলে। আমি জানি না অনেকে হয়তো ওইটাতে গিয়েছিলেন আর কি। তো আমরা যারা গিয়েছিলাম আমাদের অনেকটা ইয়ে ছিল, হোপ ছিল যে প্রধানমন্ত্রী ওই সময় ডিক্লেয়ার করবেন যে we will achieve or go for UAC and we will pay for it. কিন্তু আমরা যেটা শুনলাম সেটা হলো যে উনি বললেন যে আমরা we have commitment, কিন্তু এটা টাকা দিতে হবে এই ইয়েদের ডোনারদের দিতে হবে। So it was very frustrating যে আমাদের ইকোনমি was doing well, এবং এই যে এক্সট্রা টাকাটা লাগে সেটা আমাদের দেশ খুব সহজেই দিতে পারে আসলে। এটা কোনো ব্যাপার। আসল ব্যাপারটা হলো যে এই পলিটিক্যাল কমিটমেন্টটা, তো সেটা আসলে ওই সময় ছিল না। তো এখন উই হ্যাভ এ নিউ সিচুয়েশন, এবং আমাদের এই যে কোনো মানে আন্দোলনের একটা মানে অনেক ভালো ইয়ে হয়, ফসল থাকে। এইটারও আমরা আশা করছি যে ইট উইল অলসো হ্যাভ সাম ইম্প্যাক্ট অন দি হেলথ ম্যাটার, যদিও এখানে অনেকেই ভেরি 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 সর্ট অফ স্কেপটিক্যাল অ্যাবাউট দিস। কিন্তু আমার মনে হয় যে এই সরকার হয়তো আরো 1.5 বছরের মতো থাকবে। তো আমাদের চিন্তা করতে হবে আসলে হোয়াট উই ক্যান এক্সপেক্ট ফ্রম দিস গভর্নমেন্ট এই 1.5 বছরে। তো আমি কয়েকটা পয়েন্ট চিন্তা করছিলাম যে এই জিনিসগুলো আসলে এই সরকার ইনিশিয়েট করতে পারে অ্যান্ড শেষও করে যেতে পারে আসলে। তারপরে কিছু পয়েন্ট আছে যেটা ইট ক্যান ইনিশিয়েট অ্যান্ড উইল হ্যাভ টু বি কন্টিনিউড বাই দি পলিটিক্যাল গভর্নমেন্ট। তো একটা হলো যে যেটা এই 2012 সালের যে এই হেলথ ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি আছে, এবং সেখানে বলা আছে যে NHSO তৈরি করতে হবে, ন্যাশনাল হেলথ সিকিউরিটি অফিস, যেটা একটা মেইন উদ্দেশ্য হলো যে ইট ক্রিয়েটস অ্যাকাউন্টেবিলিটি, যেটা ওই পারচেজিং সিস্টেম কে সেপারেট করে ফ্রম দি ডেলিভারি। কাজে ওই NHSO যদি আমরা তৈরি করতে পারি এবং এই গভর্নমেন্ট ইজিলি কালকে করে ফেলতে পারে, এইটাতে কোনো ইয়ে ব্যাপার না। আরেকটা জিনিস যেটা সরকার করতে পারে,
সেটা হলো যে টু প্রোভাইড দি ড্রাগস ফ্রি। আমরা জানি যে এই এই যে আউট অফ পকেটের কথা বলছি আমরা, তার 60% ইজ ড্রাগস। এবং কয়েকদিন আগে আমাদের যে নতুন সংস্থা কমিশনের চেয়ারম্যান প্রফেসর আজাদ খান, তো ওনার একটা ইন্টারভিউ শুনছিলাম আমি, এবং সেখানে উনি বলছিলেন যে আমাদের দেশ, উই হ্যাভ ডান ভেরি ওয়েল ইন ড্রাগ প্রোডাকশন অ্যান্ড উই আর নিয়ার সেলফ সাফিসিয়েন্ট। কাজেই এই গভর্নমেন্ট যদি চায় তাহলে আসলে এন্টায়ার sort of supply of drugs to the population can be made free. এবং এইটা হলে it will have a huge impact on the out of pocket, এবং it's affordable for the country. থার্ড যে জিনিসটা যেটা এই গভর্নমেন্ট করতে পারে in the next 18 months, সেটা হলো যে আমাদের যে এই অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার আছে in the ministry, তো সেখানে এখানে কেউ বলছিলেন যে এমনভাবে এই সিস্টেমটা আছে এখন যেটা ডাজন্ট মেক সেন্স। যে ফর এক্সাম্পল, ইউ ক্যান ক্রিয়েট এ সেপারেট ডিরেক্টরেট ফর প্রাইমারি হেলথ কেয়ার, another directorate can be for the hospitals, another directorate can be for the medical education, for example. তো এই ধরনের এইভাবে যদি আমরা ডিরেক্টরেট গুলো তৈরি করি, তাহলে এখন যে এই ফ্যামিলি প্ল্যানিং এবং হেলথের মধ্যে যে ফাইট আছে, সে ফাইটটা হয়তো সম্ভবত উই ক্যান সর্ট অফ। আরেকটা হলো যে আমরা সবসময় বলি যে আমরা যে টাকা আছে সেটাই খরচ করতে পারি না, হুইচ ইজ ট্রু, এবং এটার অনেক কারণই আমরা জানি। একটা কারণ যেটা ইম্পর্টেন্ট আমার মনে হয়, সেটা হলো যে আমরা যে এই প্রতি বছরই কিছু এই অ্যাবসলিউট নাম্বারে এডিশনাল টাকা আসে বাজেটে, এবং সেটা কিভাবে অ্যালোকেট হয়, সেটা হলো যে লাইন আইটেম আছে সে লাইন আইটেমের সাথে জাস্ট যোগ করে দেওয়া হয়। কিন্তু আমরা উই নেভার থিঙ্ক অফ হাউ টু ইউজ দিস এক্সট্রা মানি ইন এ বেটার ওয়ে। আমরা যদি নতুন কোনো চিন্তা ভাবনা করতে পারি, তাহলে ওইটার জন্য তো টাকা দরকার আমার। আমরা যদি ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট নিউ ইনস্টিটিউশনস, তাহলে তো সেখানে টাকা দরকার। কিন্তু যেহেতু যারা এগুলো করে, বাজেট করে, তাদের ওই ভিশনই নাই আসলে যে হোয়াট কাইন্ড অফ হেলথ সিস্টেম উই লাইক টু হ্যাভ। কাজে আমার মনে হয় যে এই গভর্নমেন্ট এই কাজটা করতে পারে টু রিয়েলি ক্রিয়েট এ ভিশন ফর হেলথ, যেটা which the future government can take forward. এবং এখানে আলোচনা হয়েছিল, বলছিলেন আমাদের সিংদা, সেটা হলো যে আমরা যে 0.7% খরচ করছি, এটাকে যদি আমরা আরো 1% বাড়াতে পারি, তাহলে উইল বি এবল টু ফাইন্যান্স দি এন্টায়ার ইউএসসি। কাজে এখন হয়তো এই গভর্নমেন্ট চিন্তা করতে পারে এইটা বাড়িয়ে হোয়ার টু ইনভেস্ট দ্যাট অ্যাডিশনাল মানি। তো এই জিনিসটা তো এই গভর্নমেন্ট খুব সহজেই করতে পারে। আরেকটা হলো যে প্রাইভেট সেক্টর, আমার মনে হয় যে 1982 হয়েছিল ওই একটা না 82তে, কিন্তু এরপরে এইটার উপর আর কোনো কাজ হয় না। আর কাজে এই গভর্নমেন্ট একটা হয় না, রাইট, এক্স্যাক্টলি। কাজে আমরা জানি যে প্রাইভেট সেক্টর ইজ সো ইম্পর্টেন্ট। লেনিন বলছিলেন যে প্রবাবলি 60% of the users of health services is from the private sector. কিন্তু ওইটার কোনো নাই, রেগুলেশন নাই। এবং আমরা কোভিডের সময় দেখেছি হাউ এই প্রাইভেট সেক্টর কিভাবে হাউ দে আর সর্ট অফ মিসবিহেভিং, ইফ ইউ ক্যান কল ইট। আরো দুইটা পয়েন্ট আমার মনে হয় যে আমরা এসএসকে সম্পর্কে অনেক কথা বলেছি, এবং মেনি অফ আস আর রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট দিস। কিন্তু আমরা এও জানি যে এটার সমস্যা আছে, এবং ডিজাইনের সমস্যা আছে, বাট দি আইডিয়া ইজ গুড, ইট হ্যাজ টু বি ইমপ্লিমেন্টেড। এখন মাত্র একটা ডিরেক্টর বললেন এই সুব্রত, হ্যাঁ 3টা স্থানে মাত্র হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে এই গভর্নমেন্ট প্রতিটা ডিভিশনে একটা ডিস্ট্রিক্টে ইমিডিয়েটলি শুরু করে দিতে পারে এটা।
উইথ দি যে চেঞ্জগুলো করার দরকার সেগুলা। একটা ইম্পর্টেন্ট চেঞ্জ আমার মনে হয় যে, সুব্রত আপনি কিছু মনে করেন না, আমার মনে হয় যে having the SSK based in the health economics was wrong. That's not the right place to place it, তাই না? মানে ইমপ্লিমেন্ট করতে হলে তো it has to be nearer the DG, for example. তো ওই চেঞ্জগুলো করে আমার মনে হয় যে it's possible to do it and scale it up. আরেকটা হলো যে আমাদের যে 1990 সালের হেলথ পলিসি, আমার মনে হয় we have to go back to it, revisit it, এবং সেখান থেকে অবভিয়াসলি 90 সালের সিচুয়েশন এখনকার যে ডিফারেন্ট। না কোনটা? হ্যাঁ হ্যাঁ, না সেটা অ্যাপ্রুভ, কিন্তু এটা তো 90 সালে ওইটা না। রাইট রাইট, জি ওইটা কথাই বলছি আমি। আমার মনে হয় উই হ্যাভ টু গো ব্যাক টু দ্যাট। না পার্লামেন্টে আসে না, কিন্তু আমার মনে হয় যে এখন সময় আসছে টু 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 এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবং ফাইনালি যেটা আমি বলবো সেটা হলো যে এই গভর্নমেন্ট ছেড়ে দেওয়ার আগে দে শুড ক্রিয়েট এ পার্মানেন্ট হেলথ কমিশন। যে জি জি, এবং এই ওই পার্মানেন্ট হেলথ কমিশন তার মেইন কাজ হবে যে এক্স্যাক্টলি। আমি শুধু একটা জিনিস ইনফর্ম করে রাখি, যেহেতু আমার বন্ধু মুশতাক আলাদা পাবলিক হেলথের জন্য, জনস্বাস্থ্যের আলাদা স্ট্রাকচারের কথা বলেছে, আমি অলরেডি ইনফ্যাক্ট উপদেষ্টা মহোদয়ের সাথে এই ব্যাপারে কথা বলছি, এবং আজাদ ভাইয়ের সাথে আমার ফোনে এই ব্যাপারে কথা হয়েছে প্রথম দিন উনি যেখানে। তো ওনারা মোটামুটি মনে হয় যে এরকম কিছু একটা হলে ওনারা বরং খুশি হবেন মনে হচ্ছে, দেখা যাক। আচ্ছা, আমি এই জায়গাটায় আমার একটা মিনিট শুধু, আমার অধিদপ্তরের ক্ষেত্রে মানে ভাগ করার ক্ষেত্রে প্রাইভেট সেক্টরকে দেখার জন্য একটা মানে ডাইরেক্টরেট থাকা দরকার, এত হিউজ। সেকেন্ড হচ্ছে তো একটি পাবলিক হেলথ, মেডিকেল এডুকেশন, কিউরেটিভ কেয়ারের জন্য যেটা স্বাস্থ্য অধিদপ্তর আছে সেটা। এই চারটা ভাগ না হলে কিন্তু হেলথকে অ্যাড্রেস করা সম্ভব না। তিনটা সেক্টর তারা করে নিয়েছে, সেটা হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং অফ দি ডক্টরস। সেখানে একটা হয়েছে কনসালটেন্ট তৈরি করা মেডিকেয়ারের, একটা হচ্ছে হেলথ এডুকেশন, আর একটা পাবলিক হেলথ। তিনটা কিন্তু অলরেডি সরকারের কাছে আমরা ফরম্যাট করে জমা দিয়ে দিয়েছি এই 2-3 মাস এই সরকার আসার আগে। এগুলো কিন্তু আপনার যেটা হচ্ছে যে এত বড় স্ট্রাকচারের দরকার নেই, আপনি এগুলোকে আর্টিকুলেটেড থাকতে পারে, কিন্তু সবাইকে যার যার জায়গায় কাজ করতে দিতে হবে, এটি করা আছে। এবং আপনাকে অন্যভাবে যদি বলি, হেলথ মিনিস্ট্রিতে যত প্রস্তাবনা, এই যে আপনাদের আমাদের যত রিকোয়েস্ট সব কিন্তু ওখানে পাইল আপ হয়ে আছে, ওটাকে খুলেও দেখেন, ওইখানে কিন্তু সমস্ত তথ্য সমস্ত জিনিস বলা আছে রিপিটেডলি, বাট নোবডি বদার্স। Thank you sir. So once again thank you all distinguished guests. আপনারা আসলে 3 ঘন্টা, আমরা মোর দেন 3 আওয়ার্স, সো আমরা সবাই খুব হাংরি মনে করি। সো আমি জাস্ট ডক্টর ফাহমিদা খাতুনকে দেওয়ার আগে আমি একটু যে পয়েন্টসগুলো এসেছে তার মধ্যে কিছু কি পয়েন্টস আমি একটু বলছি। সো বেসিক্যালি আপনার এই ইউএসসির জন্য অনেক যে সাজেশনটা এসেছে যে প্রাইমারি হেলথ কেয়ারটাকে এখানে প্রথমত এটা দিয়ে শুরু করা যেতে পারে। দেন কমিউনিটি এনগেজমেন্টের কথা এসেছে, ডিসেন্ট্রালাইজেশনের কথা এসেছে, প্রাইভেট পাবলিক যে একটা পার্টনারশিপ, কেউ কেউ সেটা আবার অপোজ করেছে, কেউ সাপোর্টে বলেছেন। তারপরে হচ্ছে যে আপনার রুরাল লেভেলে হচ্ছে যে জেনারেল প্র্যাকটিশনার, এই বিষয়টা এসেছে। আপনার ট্যাক্স বেসড ফাইন্যান্সিং, সেটা একটা মডেল, মানে সেটা অনেকে এটা সাপোর্ট করছে যে দ্যাট ইজ দ্য ফাইন্যান্সিং মডেল শুড বি ফর মানে সাস্টেনেবল হিসেবে।
সো তারপরে হচ্ছে আপনার ল্যাক অফ কোঅর্ডিনেশন গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে, সেন্ট্রাল অ্যান্ড রুরালের মধ্যে। দেন হচ্ছে যে প্রাইভেট ইন্স্যুরেন্স কি এখানে আসা উচিত কিনা, বাট এখানে কেউ কেউ সেটা অপোজ করেছে যে প্রাইভেট সেক্টর এখানে মানে ইন্স্যুরেন্স আসাটা ভালো হবে না। আপনার থাইল্যান্ড মডেল ইজ এ সাকসেসফুল মডেল, সেটা অনেকে বলেছেন। দেন আমাদের ইনস্টিটিউশনাল যে পোর ক্যাপাসিটি সেগুলো স্ট্রেংথেন করা, দেন ফাইনালি হেলথ কমিশন। সো আরো এরকমের কথা এসেছে, বাট আলটিমেটলি যেটা কমন দ্যাট ইজ হচ্ছে পলিটিক্যাল উইল। ইট হ্যাজ টু বি দেয়ার টু ডু, হ্যাঁ, এই কাজগুলো করার জন্য সেটা থাকতে হবে। সো আপা ডক্টর ফাহমিদা খাতুনকে রিকোয়েস্ট করছি টু কনক্লুড দ্য সেশন। থ্যাংক ইউ সাজ্জাদ। না আমার কোনো আমরা একটা গ্রুপ ফটো নিব। ও আচ্ছা, অনেকে তো চলে গেছেন। হ্যাঁ, এই পাশে চেয়ার চলে আসলে ভালো, খালি চেয়ার। হ্যাঁ, আমি জাস্ট ধন্যবাদ দিয়ে শেষ করে ফেলি, তারপরে আমার আর কিছু বলার নাই। আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এত জ্ঞানগর্ভ আলোচনা। এবং আমরা শুরুতে বলেছিলাম যে আমরা শুধু কথা বলেই যাচ্ছি, টকার বাট নট ডুয়ার। I think both are important. So without talking, there will not be doing. So I think a concrete কিছু recommendation এসেছে, খুবই ইউজফুল ফর এনি গভর্নমেন্ট, পার্টিকুলারলি এই গভর্নমেন্টকে সামনে রেখেও কতগুলি এসেছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, মূল্যবান সময়, কিন্তু আলোচনাটাও অনেক সমৃদ্ধ হয়েছে। ভালো থাকবেন।